Yes. Anyways, everyone, my name is Tasfiqur Rob. Let me just check if the recording is on. Yes, recording is on. Yeah. So my name is Tasfiqur Rob. এবং welcome to our fourth workshop on US admissions. Today we'll be discussing the application timeline. And basically আমরা আজকে ডিসকাস করব যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে আজকে যেটা এপ্রিল 16 তারিখ থেকে তোমার একদম লাস্ট পর্যন্ত মানে when you commit to a university মানে কি কি করতে হয় মানে what are the steps that we have to take as applicants এরপরে হচ্ছে আমাদের যে জার্নিগুলো ছিল যে জার্নিটা ছিল সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব যে what we wish we did differently বা how we were productive বা how we could have been more productive and everything like that. So first we'll run through the whole presentation. I highly advise যে যারা যারা আসো যে তোমরা একটা নোটবুক বা পেন বা anything you guys can take notes with তোমরা একটু নিয়ে আসো. And yeah, basically we'll go through all of this. এবং লাস্টের দিকে if you guys have any relevant questions to what we're doing today, then we'll be able to take your questions. Anyhow, so let's move on to the next slide. Talha bhai, তুমি শুরু করো. Okay, if you don't mind. But তুমি শুরু করো and whenever we can we'll just add on to it. So what do I start with? তুমি স্লাইডটা তৈরি করছো এখন, like I need to read it first. আচ্ছা তোমার ফার্স্টে কি করতে বলছো, কোন স্টেপ ওরা ফার্স্টে নেবে? আচ্ছা ফার্স্ট ব্যাপারটা এরকম না। আচ্ছা লেটস ডিভাইড। ফার্স্টে কে কোন স্টেজে আছে সেটা হলো ম্যাটার করে। তো আমরা শুরুতে আগে শুরু করি মানে হ্যাঁ, বেশিরভাগ মানুষ যেগুলো আছে তারা এইচএসসি 2021 এ দিস ইয়ার এইচএসসি দিবে অথবা নেক্সট ইয়ার এইচএসসি দিবে এন্ড ফল 2020 এর জন্য অ্যাপ্লাই করবে। সো এটা এমন কারোর জন্য না যে যারা 2-3 ইয়ার অলরেডি গ্যাপ ইয়ার আছে এন্ড বা যারা ক্লাস 9 বা 10 এ আছে বা 11 এ আছে, এরকম কারোর জন্য না। ফার্স্টে হলো যে ওই স্টেজ থেকে শুরু করি যে তুমি যদি এই ইয়ারে এইচএসসি দিয়ে থাকো বা যদি নেক্সট ইয়ারে এইচএসসি দাও বা এ লেভেল ও লেভেল বা যেটাই যদি এই ইয়ারে বা নেক্সট ইয়ারে দাও এন্ড ফল 2020 তে অ্যাপ্লাই করো, তোমার ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত? ঠিক আছে, দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট স্টেপ আমি বলবো যে স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্য টেস্ট, এসএটি স্ট্যান্ডার্ড টেস্ট যেটা। এন্ড তুমি কোথা থেকে শুরু করতে চাচ্ছ, লাইক মনে হয় যে তাসফিকুর কোথা থেকে শুরু করলে বেটার? সো I think the first thing that we can all agree on এখানে সেটা হচ্ছে যে মানে rather than procrastinating যে আচ্ছা ইনশাআল্লাহ কালকে শুরু করব, আমি নিজে এটার থেকে ভুগছি, ঠিক আছে, যে মানে just I would just put off the thing till the next day যে না কালকে থেকে আমি একদম শিওর আমি আমার অ্যাপ্লিকেশনের কাজ শুরু করে দেব, আমি শিওর আমি একটা এসে লেখা শুরু করে দিব। সো দ্য ফার্স্ট থিং আই থিঙ্ক যে তোমাদের যে স্টেপটা নিতে হবে যে স্টার্টিং টুডে, ঠিক আছে, এমন এক্সকিউজ দিও না যে না আমি আজকে শুরু করবো না কালকে এসে লেখা শুরু করবো, এই এক্সকিউজটা দিও না। এবং obviously the first thing I will agree on সেটা হচ্ছে যে I think try to get the testing out of the way as soon as you can, ঠিক আছে, especially the SAT কেন মানে SAT বা ACT বা যেটাই নাও তুমি মানে the sort of academic যেটা যে টেস্টটা বলতে গেলে comparatively standardized test যেটা, and the reason for that is the reason for that is basically তোমার মানে যে বাকি যেটা থাকে তোমার টেস্টিং ওয়াইজ সেটা হচ্ছে যে তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট which I clearly don't have over here. So ওইটাতে তেমন এফোর্ট লাগে না আমি বলবো, মানে ইটস ভেরি বেসিক এন্ড ওটা তোমার এডমিশনের মধ্যে তোমার মানে পুরো ডিকটেট করবে না মানে কি whereas তোমার এসিটিটা তোমাকে মানে ইভ্যালুয়েটিভ ভাবে ওরা দেখতেছে for the English language test or whatever you take, as long as you meet a certain threshold তোমার অ্যাপ্লিকেশনটা প্রসেস হবে, ঠিক আছে। দ্যাটস নট সামথিং যে দে উইল সি ইউ ডিফারেন্টলি ফর মানে তুমি তোমার আইএলটিএস এ তোমার মানে 7.0 ছিল নাকি তোমার 9.0 ছিল, দ্যাট won't matter to them, ঠিক আছে। বাট if your SAT was a 1300 or if your SAT was a 1500, that will definitely be a difference between two applicants বলতে গেলে, ঠিক আছে। পয়েন্টটা আমি যেটা বলবো যে এখানে এসএটি হলো এই পুরো অ্যাডমিশন সাইকেল, পুরো অ্যাডমিশন জার্নির মধ্যে এসএটি একমাত্র যেটা জিনিস যেটার জন্য যে একটা লং টাইম প্রিপারেশন লাগে। এসএটি অন্য কোনো কিছুর জন্য এরকম মানে এত দিনের প্রিপারেশন বা এরকম কোনো কিছু লাগে না। সো ফার্স্ট থিং যে মানে ফর সিঙ্গেল থিং আর কি, হ্যাঁ, দ্য ফার্স্ট থিং যে যেহেতু এটা অনেক টাইম নিয়ে করতে হয় সেহেতু এসএটি এর প্রিপারেশন সবার আগে শুরু করা। এসএটি একটা আচ্ছা ইউএস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য, স্পেশালি আমরা তো ইউএস নিয়ে কথা বলতেছি, তো ইউএস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য এসএটি গিভস ইউ লাইক তোমাকে অনেক একটা ভালো এসএটি স্কোর তোমার অ্যাপ্লিকেশনটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায়, আনলাইক লাইক অন্য আদার ম্যাটেরিয়ালস
এরকম কোনো মানে সিঙ্গেল কোনো আদার ম্যাটেরিয়াল নাই যেটা তোমার অ্যাপ্লিকেশনকে এতটা এলিভেট করে যতটা না এসএটি স্কোর করে, একটা গুড এসএটি স্কোর। সো মেনটেনিং আ গুড এসএটি স্কোর ইজ ইম্পর্টেন্ট, আর এটার জন্য একটা লং টাইম প্রিপারেশন ইম্পর্টেন্ট। তো তুমি যদি আজকে মনে করো যে আজকে তোমার অ্যাসিউমিং দ্যাট আজকে প্রথম তুমি অ্যাডমিশন জার্নি সম্পর্কে জানা শুরু করছো, তোমার ফার্স্ট স্টেপ হওয়া উচিত যে এসএটি এর প্রিপারেশন শুরু করা। অ্যান্ড ওয়ান স্টেপ এট আ টাইম, একসাথে অনেকগুলো জিনিস করা যাবে না। অন্যান্য বিষয়গুলো দেখো, ইউএস অ্যাডমিশনস এর ক্ষেত্রে শুধু এসএটি লাগে না, অনেকগুলো এই যে ম্যাটেরিয়ালস গুলো যেখানে লিস্ট করে রাখছে, যে রিকমেন্ডেশন লেটার্স লাগবে, তোমার পার্সোনাল এসে লাগবে, সাপ্লিমেন্টাল এসে লেখা লাগবে, এরপর তোমার ট্রান্সক্রিপ্টস লাগবে। এই যে এইসব ছোট ছোট যে ম্যাটার গুলো, এগুলো তুমি ইন দা প্রসেস, তুমি যখন একটা টেস্টের প্রিপারেশন দেওয়া শুরু করবে, তোমার সে 3-4 মান্থস ধরে প্রিপারেশন নিচ্ছ, এন্ড ইন দা মিন টাইম আস্তে আস্তে করে এগুলো মানে এক ফাঁকে ফাঁকে, মনে করো রিকমেন্ডেশন লেটার তুমি এক সপ্তাহের মধ্যে যে কোনো একদিন যে তুমি এই কাজটা করে ফেলতে পারতেছো, বা এরকম মানে ছোট ছোট এই যে রিকমেন্ডেশন লেটার বা ট্রান্সক্রিপ্টস বা সে পার্সোনাল এসে, এগুলো হলো লাইক সপ্তাহে একদিন বা ইউনো উইকলি 2 ডেজ, এই টাইপের কমিটমেন্ট। বাট এসএটি টেক্স লাইক মোস্ট অফ ইয়ার টাইম। সো এসএটি এর প্রিপারেশন সবার আগে, এন্ড দেন নেক্সট স্টেপ কি হওয়া উচিত, এসএটি এর প্রিপারেশন কোথা থেকে শুরু করবে এটা কি বলা উচিত? আচ্ছা, before we do that, I just want to ask everyone something, যারা প্যানেলের মধ্যে আছে, and before I even ask the question, first of all, যারা the 170 people that are here and everyone that will be watching this online or on any place, I just want to introduce everyone to the panelist over here that we have today. So first of all, we have Talha Chaudhary, and he has gotten a full ride scholarship to scholarship plus aid money. দুটো মিলেই usually তোমার এগুলো হয়, but we'll go down to that on a different workshop probably. So Talha Chaudhary, he got a full ride to Bennington College, and then we have Tanvir, he also got a full ride to Bennington College. এরপরে we have Aunannya, she আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি হচ্ছে জাস্ট একটা দুটা বলতেছি, এখানে যারা যারা আছে মোস্ট অফ দেম গেট মাল্টিপল অফার্স, ঠিক আছে, এন্ড মাল্টিপল গ্রেট ওয়ান্স ইভেন। সো এতগুলো লিস্ট করতে গেলে আজকে রাত পার হয়ে যাবে, সো এটা বইলা লাভ নাই। এনিওয়েজ, সো অনন্যা বানিক, she got a full ride to Brair College. এরপরে Mustafa Samin, he got a full need met at Pitzer College, which is one of the Clariton, I forgot the college names. Mustafa Samin, Claremont Consortium. Yeah. এরপরে হচ্ছে গিয়ে we have Sajia Sarin Neha, and she got into Princeton with a full ride. এরপরে হচ্ছে গিয়ে Ahnaf Saad, যে কিনা দুষ্টু ছেলে, and he has not revealed his decisions publicly to many of them, but to name at least one of them we can confirm, that is he got into Imperial College for UK, and I will confirm you at least this day he got into some other great colleges that he will probably be revealing soon. So anyhow, and then we also have Mehreen with us, and she got a full ride to Smith College. And yeah, basically those are the people that we have present right now. Amar jodi boli, compared to them I have nothing, but I still got a full need met to Case Western Reserve University. So there is that. Okay, so the question that I wanted to ask তোমাদের সবাইকে যেটা ask করতে চাইছিলাম, যে when did you guys start your applications, মানে the whole process, মানে শুরু করছিল কবে থেকে? I'll go from first Mehreen, and then I'll move in reverse order. Mehreen, you want to go first? আমাকে দিয়ে কেন স্টার্ট করলে, কারণ তুমি জানো আমি 2 সপ্তাহ আগে শুরু করছি। হ্যাঁ, but elaborate regarding why you started 2 weeks ago, and তোমার মানে what do you regret about starting this late? But do you think that if you had started earlier we could have had a better chance or anything like that? Or if there is anything that you regret? Definitely, This is something I'm sure a lot of Bangladeshi people, especially women, can relate to, যে মা বাবা অ্যাপ্লাই করতে দেয় না, বলবে যে বিদেশে পাঠাবো না। পরে 2 weeks আগে আমার টিচার্সরা আমার প্যারেন্টস থেকে কনভিন্স করেছে যে তার পটেনশিয়াল আছে, তাকে অ্যাপ্লাই করতে দাও। তো ওই 2 weeks এর মধ্যে সব সিএসএস প্রোফাইলে সবকিছু, আইএল স্যাট সবকিছুর জন্য রেজিস্টার করে কোনোভাবে আমি অ্যাপ্লাই করছিলাম। got it. And আরেকটা যে ব্যাপারটা সেটা হচ্ছে যে even though you start মানে তোমার মানে you finish this whole process in 2 weeks of sort, didn't you do your research like before that? মানে তোমার তো আগের থেকে ব্যাপারটা মাথায় ছিল যে ওকে I'm gonna apply, আমার এগুলো মানে আগের থেকে আমি একটা রেডি নিয়ে রাখি, মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখি, don't you think? হ্যাঁ, আমাদের স্কুলে সেশনস হতো, ওয়েবিনার্স হতো, তাছাড়া আমি তো ইউটিউবে দেখতামই, সো একরকম আইডিয়া ছিল, I didn't go in completely unprepared. Exactly. Okay, next we're gonna go to Ahnaf Saad. Ahnaf, তুমি কবে শুরু করছিলা? And yeah, go for it. আচ্ছা, আমার টাইমলাইনটা বেসিক্যালি আমার কথা কি শোনা যায় ক্লিয়ারলি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, টাইমলাইনটা হচ্ছে বেসিক্যালি ছিল যে আমি ইউকে অ্যাপ্লিকেশন শুরু করছিলাম ধরো অক্টোবরের দিকে।
এন্ড ইউএস এর গুলো সব শুরু করছে ডিসেম্বর থেকে। সো আমি টাইম পাইনি, এই কারণে সবগুলাই রেগুলার ডিসিশন আর ইডি টু করা লাগছিল। সো অ্যারাউন্ড হচ্ছে ওই জানুয়ারি মাসের ফার্স্ট উইকে হচ্ছে সব এসএ হাবিজাবি লিখছি। আর আমি যখন প্রথম যেটা ডেডলাইন ছিল জানুয়ারির 1 তারিখ, আই রিগ্রেট দ্যাট, সেটা হচ্ছে যে ওই সময় আমি এসএ ঠিক মতো লিখতে পারিনি। এর জন্য মানে অনেক প্রথম দিকে ডেডলাইন গুলো অনেক বাজে গেছে ওই সময় যে কলেজগুলো ছিল, বাট পরে এগুলো হোপফুলি কিছুটা ভালো গেছে। বাট ইয়া, don't be me and don't start your essays and everything that late. আগে থেকে শুরু করা উচিত। আর হচ্ছে যে হয়তো সো পুরো ডিসেম্বর মাস কাইন্ড হচ্ছে বিজি ছিলাম, বিকজ হচ্ছে ডিসেম্বরের 5 তারিখ হচ্ছে এসএটি ছিল আর 11 তারিখ মেবি টোফল ছিল। সো ওইসব নিয়ে বিজি ছিলাম। ডোন্ট বি মি, আগে থেকে শুরু করা উচিত সবকিছু। Correct. আমি চাইলে দিতে পারতাম, আমি চাইলে হয়তো বা সেপ্টেম্বরে ওরকম কোনো একটা সময় এসএটি দিতে পারতাম, বাট তারপরে পুরো ডিসেম্বর মাস হয়তো বা এসএর পিছনে লাগাতাম। বাট এই তো যাই হোক, তার মাঝে I মিস্টেক। think partially part of that was COVID canceling everything kind of. মানে এসিটি বলো বা যাই বলো সবকিছুই টুকটাক ক্যান্সেল হয়েছে, সবকিছুরই একটা ভাব মুহূর্তে একটা ডিফারেন্ট ছিল। বাট ইয়া, I'll go on to Neha. Neha, তুমি কবে শুরু করছিলা? When did you start? I actually had that thing at the back of my mind for like a year, but I did not start preparing until December. I started on my personal essay on December 10th, which is really late. I do not recommend this at all. So I did research the universities beforehand, but I did not have time because I was doing Olympiads. But then I wasn't sure if I was going to have to take the HSC or not. So it was all very hurried. I had to, I wasn't satisfied with my SAT score, so I had to retake it on December 5th. I also had to take the TOEFL on 11th. I wrote all of my essays in like actually 15 days. I think if I gave them more time, I would have done better. I recycled a lot of the essays, which I didn't want to, but I simply did not have time. So I did take the SAT on March, but after that, I kind of stopped preparing for the admissions process and I got busy with doing other things. So I would say that I kind of did everything in December. I also had to get the financial aid documents ready because my parents did not know the process or anything. So it was very hectic. I actually don't recommend it at all. Please don't do this, guys. You will regret. And I think the part that you regret more is that like if you kept going from March, like right, like I guess you said that you started in March, and if you kept going at that rate, I think you could have. I mean, it's hard for you to be picky over here and say that I wish I could have done better when you have gotten into Princeton with the full ride and whatnot. But I think what you guys should know is that she was at a pretty unusual circumstances, especially for someone of her statistics. Neha, if you want to talk about some of your decisions and how the things you were dealing with before the Princeton decision. So I started off with so I was confident because my interviews with the colleges I interviewed with, my interviews went like super well. They went extremely well because I am actually like good with interviews. So I was confident about my MIT decision. I think if I got rejected, I wouldn't be as hurt as the waitlist hurt. So my first decision was from Denison. I got a fat rejection. I was not expecting that because I only applied to that college because they did not have any extra essays. So I had to absorb the fact that I have to face a lot of rejections. And then I got another rejection from Grinnell. And then I kept getting waitlisted every freaking where. I got waitlisted from MIT, Duke, Colby, Williams, Middlebury. And then on Ivy Day, I got 3 waitlists. Then I got waitlisted from Stanford as well. So I think, I don't want to sound ungrateful here, but I think if I started from March, I could have done better and my profile would be better, and probably I would not get as many wait lists as I got, and probably would have gotten some more acceptances. So yeah, this is all. I'm just glad that at least you got one offer that you can actually I actually got accepted to like one singular university, and it was my dream university. So yeah, so I'm glad. But don't be like me. Don't start super late. Way too risky. And something to mention about my college list, it was garbage. I shotgunned everywhere. I did not know names of colleges. I only applied to like T20s and T30s and whatnot. And
added in some LACs, which did not have any extra supplemental essays, just for some sort of backup. Got So it. yeah. Okay. Next, we're going to go on to Mustafa Samin. When did you start your applications and any regrets regarding when you started? I have a lot of regrets regarding starting late. So I started from December and I gave my first SAT within 7 days of preparation. So I did not have any preparation at all. And as for my college list, it was basically like there was this list from Samin Rahman Bhai, right? Je kara beshi 8 দেয়, হ্যাঁ। So I saw kara beshi 8 দেয়, কাদের এসে কম, ঠিক আছে? I did not have time. ওরকম করে just I shotgun a lot of universities. I applied to only LSCs. কারণ I thought that তারা খালি 8 দিবে, ঠিক আছে? I was in this situation যে বাপ মা আমাকে টাকা দিবে না, and আমি একটা ফুল রাইড না পাইলে I cannot go to USA. So ওই মানে that thing totally bothered me, and এই কারণে হচ্ছে যে মানে I did not have a healthy college list. Like I only applied to Lehigh University, and every other college was an LAC, so that was bad, I would say. I think you should have a college list with lots of diverse colleges যেখানে তুমি actually you want to go rather than যেখানে 8 দিবে মানে যেখানে I think it should be a mix of both. Because one of the things that differ from person to person is যে এক হচ্ছে কি academic background তো differ করবেই, আর একটা হচ্ছে কি financial background, ঠিক আছে? I think the list that you build is very much dictated by the university, by your financial status, because একটা যে ব্যাপারটা মানুষ বুঝে না সেটা হচ্ছে যে যদিও you can have a 70K per year EFC and get rejected because if you're not qualified for the university they will not take you. কিন্তু তুমি মনে করো যে তুমি খুবই qualified, you're the perfect fit for this university, but they want a certain amount of money for you to attend. তারা চাইতেছে না যে তুমি বেসিক্যালি ওখানে ফুল রেট পাও, বা they need let's say 10K or 20K or 15K or even 5K 8K or something like that, ঠিক আছে? So অনেক মানুষেরই এমন আছে যে they have below a certain amount, and I think যে ওদের জন্য not only do you have to like the university that you're applying to, but also you have to take in consideration the financial data. দুটা মিলাই হচ্ছে গিয়ে you should build the list. And আরেকটা যে ব্যাপারটা, we will actually do a different workshop fully just on how to build your list and how to evaluate this sort of stuff. Also, just to clarify, Mustafa Samin ওই যে LSC দিয়ে যেটা রিফার করতেছিল এটা হলো লিবারেল আর্টস কলেজেস, যারা ওটার সাথে ফ্যামিলিয়ার না। Got it. Okay, then we'll move on to Tanvir. Tanvir, তুমি কবে application শুরু করছিলে and any regrets about when you started? So I started back in 2019. I was in class 11, but I didn't know anything. So I had to do everything by myself. Plus, I'm in cadet college, so I used to get about 1 hour of internet per week. So I just made a list. So our first year list it was all T20s. Yes, আর T10 সবগুলো ছিল ওটার মাঝখানে। So এর মাঝখানে আমি কিছু না জানি না, ওই বছরে somehow এসে দিলাম without any preparation. It went terribly wrong. ঠিক আছে, তারপর হচ্ছে ফার্স্ট ইয়ার শেষ করলাম, didn't get anywhere, কোনো ভালো অফার কিছুই পাইনি আমি আসলে। So the thing is, যখন স্টার্ট করবা, do your research, ঠিক আছে? Just don't go for top universities or anything, because তুমি প্রোফাইল না দেখে ওদের কি রিকোয়ারমেন্ট না দেখে তুমি আসলে বুঝবা না কোনখানে চান্স পাবা নাকি। So see your profile, check out the profiles of a certain university, ওখানে ওরা কিরকম প্রোফাইল স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে, and go for those, do your research. তো নেক্সট ইয়ার যেটা আমি করলাম সেটা হচ্ছে I started gathering information, মানে হচ্ছে আমার প্রোফাইলের সাথে কোন কোন ইউনিভার্সিটির সাথে যায়। সো এইবার আমি যেটা করছি সেটা হচ্ছে আমি সব হচ্ছে সেখানে 8 দেয়, ঠিক আছে, সামিনের মতো করে অ্যাপ্লাই করা শুরু করছি যে কোথায় গেলে আমাকে বেশি 8 দিবে। সো আলটিমেটলি আমি যেটা করলাম, এমন কলেজ চুজ করলাম যেখানে হচ্ছে আলটিমেটলি একটা সার্টেন অ্যামাউন্ট অফ EFC না দিলে ওরা আসলে অ্যাকসেপ্ট করে না। আমি আমার EFC টা বলে দিই, I put 500 USD as my EFC, ঠিক আছে? So guess what happens? ঠিক আছে, so I almost got rejected from everywhere this year too, except for Bennington, which gave me a full ride. So that's it. Just research in a better way, learn about everything. Don't go for universities with just give A, don't go for the top universities, ঠিক আছে? So do that balance. Find a good balance between the two. Exactly, find a balance.
কয়েকটা টপ রাখো, কয়েকটা ফুল 8 দেয় এরকম রাখো, কয়েকটা হচ্ছে তোমার ইএফসির সাথে মানে যায় এরকম কিছু ইউনিভার্সিটি রাখো, ঠিক আছে? কলেজ রাখো, এলএসসিস রাখো, ঠিক আছে? সবকিছু ব্যালেন্স করে একটা ইউনিভার্সিটি লিস্ট করো এন্ড টেক এসএটি সিরিয়াসলি, ঠিক আছে? আমার শেষ পর্যন্ত এসএটি অপশনাল অ্যাপ্লাই করা লাগছে, প্লাস আমি আইএলটিএস দেই নাই। ওকে, সো গেস হোয়াট আই ডিড, ঠিক আছে? আমি আইএলটিএস না দিয়ে আমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, দ্যাটস ইনফরমেশন। আমি গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম যে এনসিডিবি থেকে মানে ইপিটি ছাড়া অ্যাপ্লাই করা যায় নাকি, করা যাবে ইফ ইউ আর ইংলিশ ভার্সন, বাট এটা খুবই রিস্কি, ডোন্ট ডু ইট, ঠিক আছে? ইফ ইউ ক্যান টেক দ্য ইপিটিস, টেক দ্য ইপিটিস, ঠিক আছে? আর ইপিটি এত আহামরি কোনো ঝামেলা বলে আমার মনে হয় না, সো আই ডোন্ট থিংক এনিওয়ান উইল না, স্ট্রাগল উইথ দ্যাট। ইপিটিতে ঝামেলা আছে, লাইক লেটস গেট ইনটু দিস লেটার। ইপিটি সেকশন ওকে ওকে, হ্যাঁ, উইল গো ডাউন উইথ দ্যাট লেটার। অনন্যা তাহলে ভাই, অনন্যা আচ্ছা হ্যাঁ, অনন্যা ছিল না তখন। Anonna, when did you অনন্যা start your application, and do you regret anything about when you started and whatnot? By the way, I just want to reference that we have 186 people here, so thank you guys all for coming. Shows that you guys actually care about this, our time and whatnot. So yeah, back to Anonna. When did you start, and basically, what do you regret, if anything, about when you started? So I started back in 2019. So this was my second time when I reapplied to 40 schools. So প্রথমবারে I applied to 28 schools, and I rated not having a 1400s or 1500s ACT score, and I didn't retake it because I was tired of ACT, and I think I should have prepared for ACT during my junior year, and there is the regret. I mean, senior year থেকে start করি, but when I applied to school, যখন SAT optional হয়ে যায়, তখন I still didn't go for the option of taking our ACT because it was risky at first, and I was in even serious যে আমি কোথাও পাবো, আমি মনে করেছি যে না হচ্ছে that's it, আর কোথাও apply করবো না, but my brother forced me, so I started to plan for reapplying from April 2020. And my regrets are again not taking the SAT preparation early. And I think I have planned for writing the essays and research from May 2020. So about the research, writing the essays, doing interviews, then virtual tools, I do not have any regrets. Got it. Acha, and last, Talha bhai, I'll ask you, even though I know yours, but most of the people over here don't know. Okay, so when did you start your application, and any regrets that you have? I start recently, যারা আমার পোস্টটা পড়ছে, I think তোমরা জানো I started my admission journey around 5 years ago. So it's like I was one of those kid who like ওই যে বিবিবিতে যে আমি ক্লাস 9 এ পড়ি, এখন থেকে এমআইটি তে পড়তে হলে কি করতে হবে, ওই টাইপের পোস্ট দেওয়া মানুষ ছিলাম। And you guys should, this is a funny story, আমি বারবার বলি যে ফার্স্ট টাইম আমি যখন এসে প্রিপারেশন শুরু করি, তো আমার ফার্স্ট কোশ্চেন কি ছিল, তখন কি হতো যে এখন তো কোভিড এর কারণে হচ্ছে না, তখন অ্যাকচুয়ালি এই যে এমআইটিতে বা হার্ভার্ডে যে যারা বড় ভাইরা আপুরা যারা পড়ে অলরেডি, তো তারা ইএমকে সেন্টারে যে সেশন অ্যারেঞ্জ করতো, যে ইনফরমেশন সেশন আমরা যেমন এই যে ভার্চুয়ালি করতেছি, ওনারা ইএমকে সেন্টারে এটা ইন পার্সন করতো। তো আমি ওরকম একটা সেশন ব্যাক ইন 2017 অ্যাটেন্ড করছিলাম, অ্যান্ড আমার প্রথম কোশ্চেন ছিল see how stupid it is. প্রথম কোশ্চেন ছিল যে আমি যদি এমআইটি, হার্ভার্ড আর স্ট্যানফোর্ডে একসাথে গেট ইন অ্যাকসেপ্টেড হই, তাহলে আমি কোনটা চুজ করব? This was the level of confidence and the stupidity I had when I started my application. তো এটা ব্যাক ইন 2017 এ। এই বিষয়টা মেনশন কেন করলাম, কারণ তোমরা এখন যারা মনে করো আজকে যারা এই যে অ্যাপ্লিকেশন সম্পর্কে যে জানা শুরু করবা, এরপর মনের মধ্যে প্রচুর কোশ্চেন আসবে। এখন এই কোশ্চেন গুলো তোমরা ভয়ে দেখবা যে বিবিবি গ্রুপে ওই যে বাংলাদেশ বিয়ন্ড বর্ডার গ্রুপ যেটা আছে, ওইটা পোস্ট করলে অনেকে এটাকে মক করে, আহারিয়াক দিয়ে যায় বা লাইক অ্যান্সার করে না, এন্ড ইউ উইল ফিল লাইক যে এটা পোস্ট করলে কি আমি কি স্টুপিড মনে হব। বাট দ্য থিং ইজ দ্যাট এভরি মাস্টার ওয়াজ আ বিগিনার ওয়ান্স। তো তুমি যদি এই কোশ্চেন গুলো না করো, তুমি যদি রিচ আউট করে এগুলো না জানো, তুমি নিজের প্রতি নিজেই করবা। আর যারা ওই যে ওইসব হাহারিয়াক দেয় বা এরকম মক করে, এরা স্টুপিড ছাড়া কিছুই না, ঠিক আছে? জাস্ট চিন্তা করো যে তুমি কেন এই কোশ্চেনটা করবা, এন্ড দেন তোমার মাথার ব্রেন প্রসেস মানে তোমার থট প্রসেস কেন এইভাবে কাজ করতেছে যেটা অন্য কেউ কাজ করতেছে না, রাইট?
তুমি তোমার মাথায় কোশ্চেনটা আসছে অবশ্যই তার মানে তুমি জানো না বিষয়গুলো। অ্যাজ আ রেজাল্ট তোমার কোশ্চেন আসলে তুমি করবা, নির্দ্বিধায় করবা, এন্ড দেন দ্য প্রসেস অ্যাকচুয়ালি আস্তে আস্তে ইফ ইউ ডোন্ট মেক মিস্টেকস ইউ ওয়ন্ট ইমপ্রুভ অন দ্যাট। ঠিক আছে, মিস্টেক করে ভুল না করলে ওইটাকে ইমপ্রুভ করতে পারবা না, সো তোমার স্টার্টিং পয়েন্ট থাকবে না। এনিওয়ে, তো আমি ওই সময় আমার অ্যাডমিশন জার্নি স্টার্ট করি, এন্ড ওভার দিস ইয়ার্স লাইক আমি অ্যাডমিশন প্রসেস নিয়ে ব্রিফলি each universities like every year applicant থেকে শুরু করে like আমি সবকিছু like information ওদের post and all that নিয়ে, so I have a thorough knowledge about the whole process. As a result, I actually applied the last year, and I started my SAT preparation early and took the SAT preparation, had an accident like SAT and TOEFL mix up করে whatever. I'm a test optional applicant, মানে আমি SAT ছাড়া অ্যাপ্লাই করে I got into college, মানে this year যেটা এই যে বেনিংটনে পাইছি। So I won't be talking about যে SAT preparation বা কখন নিছে বা কি নিছে, এটা যারা SAT নিছে তার বেটার বললে বেটার হয়। বাট যেটা হবে যে তুমি তোমার ফার্স্ট স্টেপ হবে ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। ঠিক আছে, তোমার ফার্স্ট স্টেপ হবে যেহেতু SAT তোমার 3-4 মাস প্রিপারেশন লাগে, সো SAT প্রিপারেশন সবার আগে শুরু করবা, এটা হলো যে ফার্স্ট স্টেপ। এরপর বাকি যে স্টেপ গুলো আছে এগুলো হলো অন দা ওয়ে। মনে করো SAT 3 থেকে 4 মাস তোমার যে প্রিপারেশন, এগুলো অন দা ওয়ে। এক উইকে মনে করো রিকমেন্ডেশন লেটারে কাজ করলা, এক উইকে ট্রান্সক্রিপ্টে কাজ করলা, এন্ড দেন এসে লেখা শুরু করলা এক টাইমে, তো এগুলো অন দা ওয়ে। বাট SAT ইজ দা সামথিং লাইক ইউ হ্যাভ টু লাইক ডু ইট ফর আ লং টাইম। তো SAT হলো যে ফার্স্ট স্টেপ, এটা শুরু করতে হবে লাইক রাইট নাও। তুমি যদি ফল 2020 এর জন্য অ্যাপ্লাই করতে চাও, দ্যাট মিনস নভেম্বর 1 হলো ডেডলাইন থাকে আর্লি অ্যাকশন বা আর্লি ডিসিশনে বেশিরভাগে। তো নভেম্বর 1 মধ্যে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, ওকে ওকে, সো নভেম্বর 1 মধ্যে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে টেক ইউর লাইক স্টার্ট ইউর SAT প্রিপারেশন রাইট নাও। ঠিক আছে, তুমি SAT দিয়ে করো বা না দিয়ে করো, SAT অপশনাল একটা জিনিস বলে রাখি যে এই ইয়ারের জন্য, লাস্ট ইয়ারেও ছিল বাট এই ইয়ারের জন্য মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস আর SAT অপশনাল, মানে তুমি SAT ছাড়াও অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু তুমি যদি বাংলা মিডিয়ামে হও, নট বাংলা ভার্সন বা ইংলিশ মিডিয়াম এগুলো হলে লাইক ওয়েবার পাওয়া যায়, বাট তুমি যদি বাংলা মিডিয়ামে হও অথবা বাংলা ভার্সনে হও, তোমার EPT লাগবে, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এটা একটা রিকোয়ার্ড। এটা হলো যে IELTS বা TOEFL বা DET। তুমি যদি শুধু ইউএস এর জন্য অ্যাপ্লাই করো তাহলে হলো যে DET টেস্টটা নিতে পারো, দ্যাট ইজ লাইক দ্য হাইলি রিকমেন্ডেড টেস্ট। এটা চিপার, ফ্রি নিতে পারো প্রায়, এন্ড দেন দেয়ার আর আদার স্টেপস, ওটা পরে আসতেছি। তো এই যে SAT ছাড়া অ্যাপ্লাই করলে তোমার EPT টা লাগবে, এন্ড EPT মানে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এটার কথা আপাতত ভুলে যেতে পারো, এটা আপাতত লাগবে না। ঠিক আছে, তোমার SAT প্রিপারেশন এতটা ডিপ, তুমি যদি একটু ঠিকভাবে পড়াশোনা করো তাহলে দেখবা যে ওই যে TOEFL বা যে অন্যান্য যে টেস্ট গুলো আছে DET, এগুলোর জন্য মানে লাইক 80% অফ দ্য প্রিপারেশন তোমার হয়ে যাবে। এন্ড ফার্স্ট স্টেপ তুমি SAT এখন শুরু করে দিলে, এন্ড দেন আমি বলবো যে ইন দ্য প্রসেস যখন আগাবা, এখন যদি তুমি ডিসাইড করো, এখানে অনেকের অ্যাকচুয়ালি আন্ডারগ্রেড অ্যাডমিশনের ক্ষেত্রে হয় কি যে সবার সিচুয়েশন অ্যাকচুয়ালি আলাদা, মানে লাইক এক একজনের এক এক ধরনের কমপ্লিকেটেড সিচুয়েশন। তো এই যে আমরা এই অ্যাডভাইসটা দিচ্ছি এটা সবার সাথে ফিট করা লাইক যাবে না। এখন মনে করো যে এই সেশনে এমন মানুষ আছে যে যারা ফর এক্সাম্পল যে 2 ইয়ার্স গ্যাপ ইয়ার নিয়ে এসে এই ইয়ারে অ্যাপ্লাই করবে, মানে তাদের HSC শেষ, কেউ আবার এই বছর HSC দেবে, HSC 2021 ব্যাচ, কেউ 2022 ব্যাচ। তো এই যে সব ধরনের অ্যাপ্লিকেন্ট অ্যাকচুয়ালি এখানে আছে, এই জন্য অ্যাকচুয়ালি একটা ডাইরেক্ট নির্দেশনা দেওয়া যাচ্ছে না। বাট ইয়োর ফার্স্ট স্টেপ শুড বি SAT। ওকে, বারবার বলতেছি ফার্স্ট স্টেপ শুড বি SAT, এন্ড দেন বাকি প্রসেস গুলো আলাদা আলাদা। ফরগেট অ্যাবাউট যে একই সাথে SAT IELTS এর প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই। IELTS বা TOEFL বা DET ভুলে যাও, এটা তুমি মানে নভেম্বর 1 পর অ্যাপ্লাই করেও তুমি নিতে পারবা। তো ফর এক্সাম্পল তুমি নভেম্বর 1 থেকে আর্লি ডিসিশন যেটাকে বলে বা আর্লি অ্যাকশন, এই সাইকেল গুলোর কথা যারা জানো না তারা একটু গুগল করলে বা আমাদের কিছু পোস্ট আছে ওগুলো পরে আমাদের কোশ্চেন করো বিবি গ্রুপে। আচ্ছা, সো আর্লি ডিসিশনে অ্যাপ্লাই করলে বা আর্লি অ্যাকশনে অ্যাপ্লাই করলে তুমি তোমার টেস্ট নভেম্বর টেস্ট ডেট, দ্যাট মিনস তোমার অ্যাপ্লাই করতে হবে নভেম্বর 1 মধ্যে, কিন্তু তুমি টেস্ট নভেম্বর বা ডিসেম্বরে নিতে পারবা EPT গুলা। মানে IELTS বা TOEFL বা DET এগুলো একটা নির্দিষ্ট ডেট থাকে, তুমি যখন না DET এর ক্ষেত্রে থাকে না, IELTS বা TOEFL এর একটা নির্দিষ্ট ডেট থাকে, তুমি যখন খুশি তখন মানে টেস্ট নিতে পারবা না। তো নভেম্বরে যদি টেস্ট ডেট থাকে কোনো, আর তুমি যদি নভেম্বর 1 মধ্যে অ্যাপ্লাই করে ফেলো, তুমি টেস্ট নেওয়ার পর তুমি স্কোরটা পরে পাঠিয়ে দিতে পারবা। সো দ্যাট মিনস তোমার EPT হলো যে সবার লাস্টে রাখবা, এন্ড তোমার হাতে হলো যে আমার SAT প্রিপারেশন নিতে হবে, আর সাথে হলো যেটা মানে লং টার্ম আরেকটা জিনিস সেটা হলো যে SS স্টার্ট করা ইন দ্য মিন টাইম।
তো আমরা এখন আই থিংক এসএতে মুভ ফরওয়ার্ড করব। আচ্ছা, so I just want to মানে we talked about মানে when we started and what we অনেক advise ইম্পর্টেন্ট you guys to সেশনে ক্লাস করতেছি, ইন্টারনেট। I will request everyone to keep your mics muted unless you are part of the panel, if you don't mind. আর আরেকটা যে কোশ্চেন, যে জিনিসটা আমি ক্লারিফাই করতে চাই সেটা হচ্ছে যে প্লিজ ডোন্ট আস্ক দ্য কোশ্চেনস ইন দ্য চ্যাট রাইট নাও। আমাদেরকে একদম লাস্টে কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে, বিকজ বাই দ্য এন্ড অফ ইট তোমাদের মোস্ট অফ দ্য কোশ্চেন তোমাদের অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখন যদি তোমরা আমাদেরকে মানে চ্যাটের মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করো, আমরা চ্যাটের মধ্যেই তোমরা টাইম দিবা নাকি সেশনের মধ্যে ফোকাস করবা, ইউ ওয়ন্ট বি এবল টু ব্যালেন্স ইট, ঠিক আছে? এনিহাউ, সো হিয়ার্স হোয়াট আই পার্সোনালি থিঙ্ক, যে মার্চ এবং মের 30 শেষের মধ্যে তোমাদের করা উচিত। So first যে ব্যাপারটা I want to recommend you guys, so if you guys are part of the Discord server, if you guys are not in it, join it. তোমরা যদি অলরেডি থাকো, then you guys go to the announcement tab, আর ওখানে হচ্ছে তিনটা সেশন অলরেডি পেয়ে যাবা তোমরা, ঠিক আছে? একটা হচ্ছে জেনারেল Q&A, একটা হচ্ছে গিয়ে how to write your personal essays and what we ওটা তো হচ্ছে আমরা অনেকজন ছিলাম that are part of the panel right now। এরপর আরেকটা হচ্ছে গিয়ে সেম সাইড নূর ভাইয়ের সাথে হচ্ছে গিয়ে we did a Q&A, ঠিক আছে? সো এই দুইটা Q&A আর হচ্ছে গিয়ে এই পার্সোনাল এসে ওয়ার্কশপের মধ্যে তোমরা মোটামুটি ভালো একটা আইডিয়া নিতে পারবা, এন্ড ফ্রম দ্যাট প্লাস দিস তোমার একটা মোটামুটি একটা বেস লাইন হয়ে যাবে। ওকে, নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আই উড সে যে তোমাদের যে টিচারদের সাথে তুমি রেকমেন্ডেশন গুলো নিবা। আচ্ছা আচ্ছা, তাসফিকুর ওই যে এসএটির সাথে অ্যাড করে যে এসএটি কোন ডেটে নিবা, ঠিক আছে? তুমি যদি এখন প্রিপারেশনটা শুরু করো, দ্য ফার্স্ট ডেট ইউ শুড লুক ফরওয়ার্ড টু ইজ অগস্ট এসএটি, যেটা ঠিক আছে। কারণ তুমি এমন ভাবে একটা গ্যাপ রাখতে চাও, মানে অগস্ট বা অক্টোবরের ক্ষেত্রে, আচ্ছা অগস্ট বা অক্টোবর মানে 3-4টা এসএটি ডেট আছে এই ইয়ারে। তো অগস্ট বা সেপ্টেম্বর অক্টোবরে যদি একটা থাকে, এই টাইমে তুমি একবার এসএটি নিতে চাও, বিকজ তুমি যদি ওই যে বললো যে যারা রিটেক দিছে এসএটি, তোমার যদি খারাপ হয় বা কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কিছু একটা হয়, ইউ ওয়ান্ট টু বি এবল টু লাইক একটা স্পেস লেফট মানে রাখতে চাও, যে ডিসেম্বরে না, যদি আমার অগস্টে নিলাম, যদি স্কোর খারাপ আসে আমি ডিসেম্বরে যেন আবার নিতে পারি, ঠিক আছে? তো এই অপশনটা রাখতে চাও সবাই, মানে ডিসেম্বরের জন্য যদি শুট করো তাহলে হলো যে ডিসেম্বরে এসএটি দিলা, এরপর খারাপ হলো, দেন হলো যে তোমার অ্যাপ্লিকেশন শেষ হয়ে টাইমলাইন শেষ হয়ে গেলে আর তুমি টেস্টটা নিতে পারবা না। অ্যাজ আ রেজাল্ট তোমার ফার্স্ট টেস্ট ডেট যেটা যে অক্টোবর বা আগস্টের মধ্যে তোমার ফার্স্টের এসএটিটা নিয়ে নিবা, মানে প্রিপারেশন সহ ফার্স্টের এসএটির ডেট গুলো এখনো রেজিস্ট্রেশন ওপেন হয়নি আগস্টের ক্ষেত্রে। ওপেন হলে তো তখন মানে সবার কিন্তু এই যে জিনিসটা, এসএটি কিন্তু এবার প্রচুর মানুষ আগের থেকেও এই ইয়ারে অ্যাপ্লিকেন্ট বেশি হবে, তো প্রচুর মানুষ এটার জন্য রেজিস্ট্রেশন করা ট্রাই করবে। সো অ্যাজ ফাস্ট অ্যাজ লক্ষ্য রাখবা যে কখন এসএটি ডেট ওপেন হয়, অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান, মানে টেস্ট সেন্টারই করে রাখবা। সবচেয়ে ভালো টেস্ট সেন্টার যেটা বলি বায়াসড হয়ে আইএসডি মনে হয় এই ইয়ার ক্লোজড এট লিস্ট ফর ক্লোজ করে দিছে। হ্যাঁ, অ্যাজ ফার এজ আই নো তোমার এই মার্চে যেটা দিতেছে, আমাকে একজন বললো আর কি, মার্চে অলরেডি কয়েকজন রেজিস্টার করে ফেলছে আমাদের গ্রুপের থেকে। সো আচ্ছা মার্চে যারা দিতেছে ওরা আইএসডি তে নাই, সো I think AISD probably one of the better ones right now. Yes. I would like to add in something. I took my first SAT in Greendale, probably Gulshane Kunta. I did not like it at all. So ওখানে অনেক মানুষ যায়, so I don't recommend going there. December SAT তে যখন গেছিলাম ওখানে গিজগিজ করতেছিল মানুষ literally. So yeah, that's something to take note of. So AISD ওই যে বলে দিলাম, ISD যদি পাও তাহলে বেটার, যদি না হয় তাহলে AISD এন্ড দেন তারপর গ্রিনডেল, তারপর হলো লাস্টে আরেকটা যেটা আছে, 4টা টেস্ট সেন্টার আছে। তো হলো যে সিরিয়াল ভাবে এইভাবে, তো সবার আগে মানে যখনই টেস্ট মানে খোঁজ রাখবা যে কলেজ বোর্ড ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে রাখবা, তো যখনই ওপেন হবে তখনই সবার ফার্স্ট আগে করে রাখবা। লেট করে রেজিস্ট্রেশন করলে সিট পাবা না, ভালো জায়গায় সিট পাবা না। এরপর হলো যে লাস্টে যেগুলো লেফট থাকবে ওইগুলোতে, আর ইভেন ওইগুলোতেও পাওয়া যায় না এক সময়। তো অগাস্টে তোমার এই হবে, অগাস্ট বা অক্টোবরে একবার এসএটি নিবা, যদি খারাপ হয় যদি কিছু হয় ইউ ক্যান টেক ইট এগেইন ইন ডিসেম্বর। Okay, and then let's move forward to the recognition letter. So just একটু অ্যাড করি, অবশ্যই এই ইয়ারে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনস অনেক বেশি হবে আমাদের যে মানে ফল 2020 এর অ্যাপ্লিকেশনস নাম্বার অনেক বেশি হবে, কারণ আমাদের ইয়ারে অনেকে অ্যাপ্লাই করে নাই। ফার্স্ট অফ HSC 21 they waited for the gap year, কারণ কোভিড দে আর টু শান্ত হওয়ার জন্য ওয়েট করছে, HSC আনসার্টেনিটিজ। দেন ইউ হ্যাভ পিপল উইথ 2 গ্যাপ ইয়ার্স, দেন তোমরা সবাই এখন যেহেতু মানুষ বেশি করে জানতেছে যে আমরা সবাইকে যে ইনফরমেশন সেশন করতেছি, অনেক মানুষের কাছে আগে অ্যাক্সেস ছিল না যে কিভাবে অ্যাপ্লাই করব, কি করতে হবে তারা জানতো না। সো দে ডিডন্ট অ্যাপ্লাই, অনেক পটেনশিয়াল সম্পন্ন মানুষ অ্যাপ্লাই করেনি। সো এইবার কম্পিটিশন
অনেক বেশি হবে, so you have to start early and you have to work hard. We have a freaking 210 members in our like আমাদের তো ফুল হয়ে গেছে অলরেডি বার আমরা যদি এখন ওপেন করি আরো 200 মেম্বার আমাদের ডিসকর্ডে অলরেডি 400 মেম্বারস আছে এত বড় কমিউনিটি আমি বলছি যে আমি 5 ইয়ার্স ধরে এই অ্যাডমিশন জার্নির সাথে আছি এন্ড ওভার দ্য লাস্ট 4 ইয়ার্স আমি এই পর্যন্ত যত মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট হইছে অন দ্য অ্যাডমিশনস আমি সবগুলোতে ছিলাম এন্ড দিস বিগ কমিউনিটি আই হ্যাভ নেভার সিন লাইক এত বড় কমিউনিটি যে আমাদের মানুষজনকে ঢুকাইতে পারতেছেন আমাদের ইসে গ্রুপ চ্যাটে it never happened so be aware সবকিছু আগে আগে করতে হবে রেজিস্ট্রেশন বা অন্য কিছু so be aware of that okay কারণ তোমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে আলটিমেটলি ইউনিভার্সিটির স্লট কিন্তু লিমিটেড ঠিক আছে অ্যাপ্লিকেন্ট যতই বাড়ুক ওরা কিন্তু ইউনিভার্সিটির সাইজ বাড়ায় তোমাদেরকে 100 বেশি মানুষ নিতেছে না ঠিক আছে মানে আগে যে স্লটস গুলো ছিল ওগুলো অ্যাভেলেবিলিটি আছে সো কম্পিটিশন ইজ হায়ার দেন এভার সো ইউ গাইস হ্যাভ টু রিয়েলি বি অন ইওর এ গেম আর যদিও এসএটিটা মানে অপশনাল মানে देयर ইজ আ অপশন টু বি অপশনাল I would say don't look for that as your first choice ঠিক আছে try to always take a SAT see how you do first ঠিক আছে এমন হইতে পারে যে you do really well ঠিক আছে কয়েকটা প্র্যাকটিস টেস্ট নাও বাসার মধ্যে বসে বসে তুমি প্র্যাকটিস করো ঠিক আছে প্র্যাকটিস করা খুবই আহামরি কোনো মানে হার্ড কোনো জিনিস না এসএটি দ্য অ্যাকচুয়াল এক্সাম স্পেশালি দ্য ম্যাথ সেকশন খুবই ইজি তুমি যদি ম্যাথের মধ্যে একটু টাইম দাও এই ধরনের কোনো ব্যাপার না আর অ্যাবাউট দ্য রিডিং সেকশন হোয়াটস ইট কল্ড there are lots of tips and we'll be doing a separate one on how to do take ACT prep/test prep in general ঠিক আছে সো ওটার উপরে আমরা একটা ওয়ার্কশপ করব if you guys want to stay updated on that আমি বলবো যে ডিসকর্ডের মধ্যে অ্যাক্টিভ থাকো আর yeah I'll go on to the second point সেটা হচ্ছে যে I personally think যে এখন থেকে you should মানে give an idea to your teachers মানে যাদের থেকে তুমি রেকমেন্ডেশনটা নিবা মনে করো যে তোমার ম্যাথ টিচারের থেকে নিবা তোমার ইংলিশ টিচারের থেকে নিবা বা তোমার ফিজিক্স টিচারের থেকে নিবা ওদের একটা বাড়ি দিয়ে রাখো ঠিক আছে যে স্যার আমি কিন্তু মানে এর সময় অ্যাপ্লাই করব আপনি কি আমাকে মানে রেকমেন্ডেশন দিতে রাজি কিনা ঠিক আছে ফার্স্ট হচ্ছে কি এটা জানো যে রাজি কিনা তুমি এমন আমি নিজে দেখছি এমন সময় যে একটা টিচার আমাকে বলছিল যে হ্যাঁ আমি রাজি আছি দিতে বাট লাস্টে গিয়ে দেখা গেছে যে হি ওয়াজন্ট অ্যাকচুয়ালি রেডি টু গিভ মি আ রেকমেন্ডেশন সো দ্যাটস ওয়াই আই উড অলওয়েজ সে যে ট্রাই টু হ্যাভ আ ব্যাকআপ ইউজুয়ালি হচ্ছে কি ইউনিভার্সিটি এক থেকে দুইটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট থাকে মানে টিচারদের থেকে যে দুটো রেকমেন্ডেশন লাগবে সো আই উড সে অ্যাটলিস্ট রিচ টু 3 টিচার্স প্লাস হচ্ছে কি তোমার একটা যে কাউন্সিলর থাকবে কাউন্সিলর কারণ ইন কেস ওয়ান অফ দ্য টিচার্স ড্রপস আউট যে আমি দিতে পারবো না বা আমার টাইম নাই ইউ স্টিল হ্যাভ দ্যাট থার্ড চয়েস ওকে এসিটি উই টকড অ্যাবাউট আ লিটল বিট যে মানে এখন থেকে তোমরা প্র্যাকটিসটা শুরু করে দাও there are lots of practice papers on Reddit তুমি যদি রেডিটে না যেতে চাও মানে না যেতে চাও মানে you guys really have to go মানে তোমরা যদি প্র্যাকটিস পেপার খুঁজতে চাও you guys really have to find it আর এমনিতে হচ্ছে গিয়ে কলেজ বোর্ড না আই থিঙ্ক খান একাডেমির নিজের সাইটে প্লাস হচ্ছে গিয়ে হ্যাঁ কলেজ বোর্ডের সাইটেও তোমার 8টা হচ্ছে কি পাবলিক করা আছে প্লাস 2টা হচ্ছে কি আগের বাট ইউ গাইস ক্যান স্টিল ডাউনলোড অল 10 অফ देम এরপরে হচ্ছে গিয়ে হ্যাঁ সো আফটার ইউ হ্যাভ ডান অল অফ দ্যাট এখন থেকে তোমরা একটা আইডিয়া নেওয়া শুরু করো অ্যাবাউট দ্য এইড পলিসিস কি মানে হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সিটি তোমাকে কতটুকু এইড দিতে রাজি থাকে কারণ স্পেশালি তোমার যে স্টেট ইউনিভার্সিটি গুলো দে আর নট ভেরি জেনারেস আর ইউ গাইস রিয়েলি হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ ইউর ওন ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্সেস ফর এক্সাম্পল আমার যেরকম আমি ফ্র্যাঙ্কলি বলতেছি আমার ইএফসি ছিল $10,000 থেকে $15,000 পার ইয়ার তালহা ভাই ছিল হচ্ছে আই থিঙ্ক অ্যারাউন্ড $2,000 পার ইয়ার সামথিং লাইক দ্যাট তালহা ভাই রাইট রাইট তানভীর বললো ওটা ছিল $500 হ্যাঁ গোয়ান তালহা ভাই না আমি তুমি শেষ করো যা বলতেছো হ্যাঁ আমি এরপরে আহনাফ সাদেরও ছিল আমার মতোই মোটামুটি অনন্যার ছিল আই বিলিভ I forgot hers I think 3,000 বা এমন কিছু বা yes 3k থেকে 4k ছিল exactly Mine was $800. exactly so সবার ফাইনান্সিয়াল সার্কামস্ট্যান্সেস সেম না রোদাইবার ছিল $1,000 আচ্ছা সামিন তোমারটা কত ছিল if you don't mind sharing আচ্ছা সামিন মেবি একটু বিজি আছে যাই হোক সো বেসিক্যালি সবার সার্কামস্ট্যান্স সেম হবে না সো আমি যেটাতে অ্যাপ্লাই করব বা আহনাফ স্যার যেগুলোতে অ্যাপ্লাই করবে তালহা ভাই সেগুলোতে অ্যাপ্লাই করবে না কেন বিকজ অনেক ইউনিভার্সিটি আছে অ্যাকচুয়ালি বিলিভ ইট অর নট অনেক ইউনিভার্সিটি আছে ইফ ইউর কোয়ালিফাইড ক্যান্ডিডেট তোমার 10-12 হাজার টাকা যদি ইএফসি থাকে দে উইল টেক ইউ কিন্তু এই যে $2,000 $3,000 বা 0 বা ক্লোজ টু 500 এগুলো অ্যাকচুয়ালি টাফ এন্ড দ্য কম্পিটিশন ইজ ইভেন হার্ডার সো ইউ হ্যাভ টু রিয়েলি বিল্ড ইউর লিস্ট অ্যারাউন্ড the aid policies and the university that will actually take you with the sort of aid that you need হ্যাঁ সো এটা হলো আজবেশের মধ্যে আজবেশের মধ্যে আমরা যখন কলেজ লিস্ট বিল্ড করার যে সেশন বলবো ওটার আমরা ওটার মধ্যে একদম ফুলি ইলাবোরেট করব আমরা প্লাস এই যে এইড পলিসি বলতে সো কয়েকজনের মানে মোস্ট সবার মধ্যে যে টেন্ডেন্সিটা দেখছি যে তাদের মাথায় একই কথা যে ফুল ফ্রি স্কলারশিপে কিভাবে পড়বো বা ফুল রাইডে কিভাবে পড়বো ঠিক আছে তো এটা হলো যে দুই ভাবে দেখো যে ওই যে তাসফিকুর যেভাবে বললো যে সবার
ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন কিন্তু সেম হবে না, ঠিক আছে? তো যাদের মনে করো যে যাদের 10K বা 15K ফাইন্যান্সিয়াল ইয়ারলি কন্ট্রিবিউশন দিতে পারবে, তো তারা চিন্তা করবা যে না আমার একটু ফ্লেক্সিবিলিটি আছে, ওকে? কারণ অন্যান্য ইউনিভার্সিটি অনেক ভ্যারাইটি আছে, যেমন কেস ওয়েস্টার্ন, ঠিক আছে? কেস ওয়েস্টার্নে আমি অ্যাপ্লাই করলে কিন্তু আমার জন্য ওইটা সুইটেবল হতো না, তাসফিকরের জন্য সুইটেবল হয়েছে। বাট হ্যাঁ, তো যাদের মধ্যে আর কি মেইনলি যাদের যাদের কোশ্চেন হলো যে আমি ফুল রাইডে কিভাবে পড়বো, ফুল ফ্রি স্কলারশিপে কিভাবে পড়বো, এটার জন্য একটা লিস্টই আমরা সবাই সবসময় ইউজ করছি। ইট ওয়াজ বিল্ড বাই সারাফ নাওয়ার আপু ফার্স্টে, এরপর ওই লিস্টটা উনি ফর সাম রিজন ডিলিট করে দিছে বা ডিঅ্যাক্টিভেট করে দিছে সামথিং। আমি ওই লিস্টটাকে রিফাইন করে আরো একটা বেটার লিস্ট আমি এই ইয়ারে আমার বিবি গ্রুপে আমি পাবলিশ করছি। আই হোপ যদি না পাও তাহলে আমার একটা ব্লগ আছে, তালহাস অ্যাডমিশন ব্লগ, ওই পেজের বা ওয়েবসাইটে যেটা আছে ওইখানে আমি লিস্ট করে তাহলে পেজও চেক করতে পারো তোমরা। আচ্ছা, রাইট। তো আমি ওইখানে সব ইউনিভার্সিটি পর্যন্ত যারা ফুল রাইড দেয় বা ফুল রাইড পাওয়া পসিবল এই পর্যন্ত যে যে ফুল রাইড পাইছে ওই ইউনিভার্সিটি গুলোতে আমি এগুলো সব লিস্ট করে রাখছি। সো আমরা যখন ইউনিভার্সিটি লিস্ট বিল্ডিং নিয়ে একটা সেশন করব, তো ওইখানে ইন ডিটেলস এই ফাইন্যান্সিয়াল এইড পলিসিস বা এগুলো নিয়ে কথা বলবো। বাট ইন দ্য মিন টাইম তুমি যদি আইডিয়া রাখতে চাও যে না আমার কয়েকটা ইউনিভার্সিটি থেকে আমরা আই থিঙ্ক আমাদের এই যে ইউনিভার্সিটি লিস্ট নিয়ে যে সেশনটা এটা একটু তাড়াতাড়ি করা উচিত, বিকজ সবার একটা ইউনিভার্সিটি লিস্ট বানানো উচিত। এরপরে ওইটা আসবে যে ইউনিভার্সিটি লিস্টের উপর ওই যে এঙ্গেজ ইন ভার্চুয়াল সেশনস যেটাকে বলে ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট, এগুলো করতে হবে। সেজন্য লিস্টের জিনিসটা আমরা নেক্সট সেশনে করা যায়। লিস্টটা হচ্ছে গিয়ে মানে আস্তে আস্তে মানে আমরা এখন জাস্ট কভার করতেছি মার্চ থেকে মে এর পর্যন্ত, ঠিক আছে? মানে মে লাস্ট পর্যন্ত। সো এখনো ইউ ডোন্ট হ্যাভ এন আইডিয়া যে আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করবো। ইউর জাস্ট রিসার্চিং, ঠিক আছে? মানে ব্লাইন্ডলি রিসার্চিং যে আমি মানে হোয়াট আর মাই অপশনস। আর as of right now I just disabled the chat because অনেকে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করতেছিল। I don't want anyone to ask questions right now. একদম শেষের মধ্যে আমরা অ্যান্সার করব, 30 মিনিটের মধ্যে we'll try to answer the questions anyhow. So research the scholarships, এই পলিসি গুলো খুঁজো। এরপরে হচ্ছে গিয়া engage in activities, মানে তো continue being in your activities, মানে তোমরা যে ইসি গুলো করতেছো এগুলো কন্টিনিউ করতে থাকো। ডোন্ট স্টপ রাইট নাও যে আমি এখন স্টপ করে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে করবো। ডোন্ট অ্যাকচুয়ালি স্টপ, ঠিক আছে? বা কমায়ও দিও না, কিপ অন এঙ্গেজিং অন দ্যাট। তোমার আচ্ছা তাসফিকুর, এই যে বাকি সবার কাছ থেকে এখানে ওপিনিয়ন হলে নিলে ভালো হতো যে ওরা I wanted to add something. whenever someone wants to add just বলে ফেলবা, সমস্যা নেই। আচ্ছা শোনো, আমি বলতে চাচ্ছিলাম যে সবাই একা একা করে ওপিনিয়ন দিলে কি বলতো যে ওরা কিভাবে এসএটি একই সাথে অন্যান্য অ্যাক্টিভিটিস বা অলিম্পিয়াডস গুলো ফর এক্সাম্পল নেহা এটা কিভাবে একসাথে কোপ আপ করছে, এই জিনিসটা সবাই একটু আস্তে আস্তে ছোট করে সামারি দিয়ে বলে দিলে বেটার হয়। ওকে, then I will go to Mehreen first once again. So Mehreen, how do you balance those things? Also, you started later, but still I'm তোমাকে জিজ্ঞেস করছি, how did you balance those মানে doing all of those things at once? Mehreen. Are you talking about like essays, IELTS, SAT? No, activities, extracurricular activities. Activities and yeah. Actually, I started apply করছি নভেম্বরে, তো ঠিক মতো স্টার্ট করছে জুলাইতে। And it's actually a requirement of the IB course, so এখানে একটু different কারণ আমার হাই স্কুল গ্রাজুয়েট করার জন্য it's required. So what I did was I started with what I was passionate about. So I actually cared about mental health services, menstrual health, ওইসব. So I started with the BYLC program. If you do the BYLC program, they give you like an avenue যেখান থেকে নিজের organization start করতে পারবা. Like you are required to start your own organization. Mehreen, আমাদের কোশ্চেনটা ছিল যে কিভাবে মানে তুমি দুইটাকে একই সাথে এসএটি প্রিপারেশন আর অ্যাক্টিভিটিস দুইটাকে কোপ আপ করছো। I'm so sorry. No problem. কিভাবে মানে কোপ আপ করছো, লাইক উইকে কতটুকু কোনটায় ডেলিগেট করছো টাইম? না, এসএটি প্রিপেয়ার করি নাই। আচ্ছা তাহলে বাকিগুলো কিভাবে করছো? এসব জিজ্ঞেস করার কোনো লাভ নেই। আচ্ছা তাহলে মেহেরিনী থেকে আমরা মুভ অন করি, as she actually prepared in 1 week. She is exceptional case সত্যি বলতে। আচ্ছা তানভীর কি করছে? ও ক্যাডেট, ও তানভীর বলো। হ্যাঁ তানভীর go on. So what I did is আমি যখন ভ্যাকেশন আসতাম বাসায়, সো তখন হচ্ছে আমি জাস্ট খান একাডেমি ধরে জাস্ট লাইক কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে থাকতাম। I didn't go very far, আমি বেশি দূর যেতে পারিনি। আমি হচ্ছে জাস্ট লাইক এসএটি এর যে তিনটা মেইন বই আছে, যেটা রিডিং, আর হচ্ছে এসএটি ব্ল্যাক বুক, আর হচ্ছে I think the question is being misinterpreted. The question was how do you balance your activities with your SAT prep বলতে গেলে। আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। কেন? কারণ হচ্ছে আমার ইসিএ গুলো যখন আমি করতাম তখন হচ্ছে আসলে আমি এসএটি এর প্রিপারেশন না টাইমই পাইতাম না, ঠিক আছে? সো দুইটা কমপ্লিটলি সেপারেট ছিল আমাদের জন্য। আমরা যখন ইসিএ এর কাজ করতাম তখন আমার ইন্টারনেট ফ্যাসিলিটিস ছিল না, যখন আমার ইন্টারনেট ফ্যাসিলিটিস ছিল বা পড়ার টাইম ছিল তখন আমার ইসিএ এর টাইম ছিল না।
আচ্ছা So, মানে দুইটা সাইমালটেনিয়াসলি করো না, একটা শেষ হলে আরেকটা করছো এরকম You did them separately basically, তাই তো? exactly. আমার টাইম টেবিলটা ওরকমই ছিল যে দুইটা টাইমই ছিল, সো ইট ওয়াজ সিম্পলি ইজি ফর মি মানে ব্যালেন্স করার জন্য। Got it. আচ্ছা Got it. great. আচ্ছা, Ahnaf Sad, how do you balance the two? তো কি নিয়ে বিজি আছে কে জানে। না, ও বিজি নেই, সমস্যা নেই। আমি চ্যাট বলবো ক্রিয়েট করে দিতে দেখে আমি খাতায় লিখে এরকম ক্যামেরা ধরতে গেছিলাম, বাট ও Go on. ওকে আমার সাথে যেটা হয়েছে যে এসএটি আগে অ্যাকচুয়ালি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না, আমি একাডেমিক কাজে কাইন্ড অফ বিজি ছিলাম। আমি এ লেভেলস দিয়েছিলাম ওই সময়, আর আমার লাস্ট এ লেভেলস এক্সাম ছিল নভেম্বরের লাস্ট উইকে কোনো একটা টাইমে। সো সব পুরো বিজি ছিলাম। এসএটি ছিল ডিসেম্বরের 5th এ। সো পুরো অক্টোবর মাস নভেম্বর মাস হচ্ছে আমার এক্সাম। সো ইমাজিন দ্য সিচুয়েশন। সো মধ্যে হইতেছে এন্ড অনলি মানে সবকিছুর সাথে আমার ডিসেম্বরের 7th আমার হচ্ছে কেমব্রিজের ইন্টারভিউ ছিল। সো ওইটার জন্য আমার প্রিপারেশন নিতে হয়েছিল। সো সব মিলে হইতেছে আমাকে কাইন্ড অফ টাইম ম্যানেজমেন্ট, সোজা কথায় দ্য কি ইজ টাইম ম্যানেজমেন্ট। যে তুমি যদি স্মার্টলি টাইম ম্যানেজ করতে পারো সবকিছু মেনটেন করে, যে কতক্ষণ ধরো একাডেমিক্স এর পিছনে টাইম দিবা আর কতক্ষণ হচ্ছে এসএটি পিছনে, মানে দ্যাটস হোয়াট ম্যাটারস আর কি। আর তাছাড়া Got it. আগে মানে আমি বলবো না যে আমি একদম জিরো থেকে শুরু করছিলাম, বিকজ এর আগে ধরো বছরের মাঝখানের দিকে কোনো সময় মানে একটা আমার নলেজ ছিল যে মানে এসএটিতে কিরকম কি প্রশ্ন আসে এখানকার, জাস্ট রিগোরাস প্র্যাকটিসটা করা হয়নি। কিন্তু পরে লাস্ট 1 উইকে বা 2 উইকে ওই সময় হচ্ছে একদম মানে খেয়ে রাখে প্র্যাকটিস করা হয়েছে আর কি। We got it. Okay. Neha, how do you balance the two? Okay, so the first time I took the SAT, আমি আসলে ওই যে কলেজ বোর্ডের যে প্র্যাকটিস টেস্ট গুলো থাকে না, ওইটার 1 নাম্বার আর 3 নাম্বারটা করে পরীক্ষা হয়ে গেছে। আমি জানতাম না অ্যাকচুয়ালি কি মানে এক্সপেক্ট করব। সো আই ডিড নট গেট হোয়াট আই এক্সপেক্টেড। সো যখন আমি পরের বার SAT নিছি, আমি ঠিক শিওর ছিলাম না যে আমি আবার এসএটি দিব কিনা। সো আমার যে মেইন এক্সট্রা কারিকুলার মানে অ্যাক্টিভিটি ছিল অলিম্পিয়াডস, ওইটা হলো মেইনলি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পুরো আসলে বিজি ছিলাম। সো খান একাডেমিতে একটা সিস্টেম আছে যে ডেইলি 30 মিনিটস প্র্যাকটিস করার জন্য একটা টাইমার দেওয়া থাকে। আচ্ছা ওকে, খান একাডেমিতে একটা জিনিস থাকে যে ডেইলি 30 মিনিটস প্র্যাকটিস করলে ওরা একটা স্টার দেয়। সো হলো আমি অনেক কম্পারেটিভ, আমার ওই স্টার গুলো লাগবে। সো আমি হলো ডেইলি 30 মিনিটস প্র্যাকটিস করতাম। ওইটা যে কোনো টাইমে আমি টাইম পেয়ে আমাকে ইমেল পাঠায়, মানে এত ইমোশনাল ইমেল পাঠায়, উই আর মিসিং ইউ আর মিসিং আউট অন ইউর প্র্যাকটিস, উইথ ডুওলিঙ্গোর মতো। আমার খারাপ লাগে যে আহারে ওকে আমি কি করতেছি, 15 মিনিট টাইম দিলেই পারি। সো আমি ঢুকে জাস্ট 15 মিনিটে একটা স্যাম্পল কোয়েশ্চেন সলভ করলাম, বা এই একটু অল্প একটু মানে কিছু একটা করলাম। তারপরে ওরা স্কেডিউল করে দেয় যে তোমার এক্সাম, একটা সেকেন্ড। No problem. আচ্ছা এটা আমি একটু অ্যাড করে দেই। খান একাডেমির কথা যেটা বললো, যে খান একাডেমির যে এসএটি প্রোগ্রামটা আছে ওইখানে যদি তুমি সাইন আপ করো, তাহলে ওই এসএটি প্রোগ্রামের সাইন আপ করার সাথে সাথে তোমাকে জিজ্ঞেস করবে যে কখন এসএটিটা নিবা। তো ওই ডেটটা মনে করো যে আগস্ট বা অক্টোবর তুমি যদি সিলেক্ট করে দাও, তাহলে ওরা অ্যাকচুয়ালি একটা ক্যালেন্ডার তৈরি করে দেয়, ওইখানে দেখতে পারবা যে কোন সময় ডেইলি কতটুকু প্র্যাকটিস করা লাগবে। সো নেহা ওইটাকে রেফার করতেছিল খান একাডেমিতে। হ্যাঁ নেহা, সো হলো যে তোমার উপর ডিপেন্ড করে, তুমি যদি রিগোরাস প্র্যাকটিস চাও তাহলে ওরা তোমাকে মনে হয় ডেইলি 1 আওয়ার 2 আওয়ার তোমার উপর ডিপেন্ড করে। আর ওরা এটাও তোমার স্পেস আউট করে দেয় যে তুমি এই টাইমে তুমি ফুল প্র্যাকটিস টেস্ট নিলে তুমি বুঝতে পারবা যে কিরকম। সো আমি চেষ্টা করতাম যে ওগুলা করার জন্য। সো আই গেস প্রতিদিন তাও করা হয়ে ওঠে না, কারণ হলো অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের জন্য আমার অ্যাকচুয়ালি এই ইয়ারে অনেক টাইম দিতে হয়েছিল 2020-তে। সো আর কি এভাবে হয়ে গেছে। বাট ডিসেম্বর 5th এ যে এক্সামটা হয়েছে এর আগের এক সপ্তাহ আমি ট্রাই করছি যে একদম ফুললি ফোকাস ভাবে প্র্যাকটিস করতে। এই টাইমে তুমি অন্যান্য জিনিসগুলোতে কিরকম টাইম দিছো? লাইক ইউ ওয়ান্ট লাইক সোশ্যাল মিডিয়া তো ছিলই না একদম, রাইট? সোশ্যাল মিডিয়া আমার ফেসবুক একদম ডিঅ্যাক্টিভেটেড থাকে অলওয়েজ। আমি রিসেন্টলি রিঅ্যাক্টিভেট করছি। ইনস্টাগ্রাম আমি চালাই আসলে, ওইখানে সব অ্যাস্ট্রোনমি পেজ ফলো করে রাখতাম। সো আর ফ্রেন্ডদের সাথে যদি মানে কন্ট্যাক্ট করতে হলে দে টেক্সট মি, অর আই ইউজড ভাইবার, যেখানে কোনো ডিস্ট্রাকশনস নাই, লাইক নো পোস্টস অর এনিথিং। সো আমার যদি কারোর সাথে কন্ট্যাক্ট করতে হতো, সো আমি ওই ডিরেক্ট মেসেজিং মিডিয়াগুলো ইউজ করতাম। সো আই ওয়াজন্ট রাইট। আমার ক্ষেত্রে হ্যাঁ রাইট, আমার ক্ষেত্রে যখন মানে লাইক देयर আর সেভারাল স্টেপস, বাট যখন আমি অ্যাকচুয়ালি সিরিয়াসলি প্রিপারেশন নিয়েছি তখন আমি অ্যাকচুয়ালি আমার নিজের সোশ্যাল মিডিয়া সেম ওয়েতে আমি ডিঅ্যাক্টিভেট করে রাখছি এন্ড দেন আইসোলেটেড। মানে এই যে কাপল অফ অ্যাক্টিভিটিস যখন ম্যানেজ করতে চাও, যখন দেখবা যে না আমার এই একই সাথে আমার এসএটি করতে হবে, না এটা করতে হবে, এই কয়েকটা রুটিন ফলো করতে হবে, ইউ ক্যান গেট ডিস্ট্রাক্টেড। যদি তোমার ওরকম ফোকাস মানে সাকসেস আনতে চাও, তাহলে ডিস্ট্রাকশন রাখা যাবে না তেমন বেশি। তো ওই যে কয়েকটা জিনিস যখন একসাথে ম্যানেজ করতে যাও, একই সাথে এসএটি অ্যাক্টিভিটিস, তো ডিস্ট্রাকশন সবচেয়ে কম রাখা বেটার হবে।
কয়েক দিনের জন্য, এক ইয়ারের জন্য হইতো বা লাইক কয়েক মান্থসের জন্য হইতো। আমি একটু অ্যাড করি যে ইয়ারে তুমি অ্যাপ্লাই করবা ওই ইয়ারে I know Facebook is extremely cool and you can learn a lot of things from there. Your friends are there, you see so many cute cat videos, space photos and everything, but still for your own sanity and just ভালো করার জন্য just deactivate Facebook. And যখনই তুমি ধরো তোমার অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন লাগবে, লাইক ইউ ওয়ান্ট টু চেক বাংলাদেশিস বিয়ন্ড বর্ডার্স or like কোনো ইম্পর্টেন্ট স্টাডি গ্রুপস, just fake ID is like worse. So like reactivate your Facebook, use it, then deactivate it again. আমি যে কতবার deactivate করছি I have no clue, but it helped because I wasn't with me, but আমারও একটা ছিল, মানে কয়েকটা ফেক আইডি দিয়ে আমার ওই যে বাংলাদেশি বর্ডার গ্রুপে জয়েন করা আছে। সো লাইক আই ইউজ টু কিছু লাগলে বা কোনো ইনফরমেশন লাগলে মানে কয়েকটা পেজ আর কয়েকটা গ্রুপ এই কয়টাই জিনিস লাগে, আর বেশি কিছু লাগে না। তো এগুলোতে জয়েন করে রাখতাম। ইন দ্য মিন টাইম আমার দেখা লাগলে, কোনো ফাইলস দেখা লাগলে বা কিছু দেখা লাগলে ওইটাই ঢুকে এন্ড দেন আবার বের হয়ে চলে আসতাম। দ্যাটস ইট। বাট ফর I don't mean to say that তোমার ফেসবুক থাকলে তুমি ভালো করতে পারবে না, জীবনে এরকম কিছু না, but like Facebook is a lot less important than you think it is. Yes, plus হচ্ছে কি you need to have that control over yourself. তোমার যদি মনে হয় যে তোমার ওই কন্ট্রোলটা আছে, you don't have to মানে deactivate, তাহলে you can do it. But তোমার যদি মনে হয় যে না আমার ওই অ্যাকচুয়ালি ক্যাপাবিলিটি নাই, আমি থাকলে আমি একটু পর পরই আমার ফোন চেক করতে হবেই, আমি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমি এক জায়গায় বসে থাকতে পারবো না, যে আমার এটার জন্য শুধু আজকে আমি এটাই ফোকাস করবো, you can do that for those people. ওটা হচ্ছে কি এটা। আচ্ছা হ্যাঁ নেহা কন্টিনিউ। অনেকে অনন্যা বলতেছিল, I forgot. Actually, go on অনন্যা সাইড বলো যে কিভাবে ACTR কোর্স। Yeah, of course. So in my case, the opposite thing happened. I had to check my phone every other minute because all my activities were online. And আমি তো প্রত্যেক উইকে একটা করে পডকাস্ট হোস্ট করতাম বিভিন্ন অর্গানাইজেশন থেকে, কখনো প্রজেক্ট দেবী, কখনো টাইটেন্স এডুকেশন। So I had to reach out to more than 60 current students from different North American universities, যেখান থেকে হচ্ছে I got 15 responses. So আমাকে সবকিছু নোট ডাউন করতে হতো। And regarding other organizations, so যেটা নেহা বললো যে হ্যাঁ ফেসবুক হচ্ছে চালালে it's not a bad thing, but yes, if you have the self control over yourself, then you can use it because you can learn a lot from social media. And about the ACT thing, so আমি তো হচ্ছে 2020 এর জন্য ACT প্রিপারেশন নেই নাই, বাট 2019 নিয়েছি। তো লিটারালি যখন সবাই ব্রেক নিত, আচ্ছা I think অনন্যা cut off over there, but ইন্টারনেটের সমস্যা হচ্ছে একটু। In case she comes back, আচ্ছা so the reason that I put virtual join virtual sessions over here, সেটা হচ্ছে যে এটা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ আচ্ছা আমি আগে একটা কথা বলে নি, একটা পার্ট বলে নি, তুমি পরে বাকিটাই করে ফেলো, because you're the you and Mehreen, I think you both are really good with demonstrating interest stuff. আমি বাংলাদেশের সবচেয়ে বেশি ভার্চুয়াল সেশনসে পার্টিসিপেট করছি মেবি। আমি ওখানে ডিটেইলস আচ্ছা so if you guys go on this site, it's called, let me see, virtualcollegefairs.org. so ওখানে হচ্ছে গিয়ে তোমার এপ্রিলের let's see এপ্রিলের 20 তারিখ আর হচ্ছে গিয়ে তোমার মেয়ের 2 তারিখ, মানে if you convert that to বাংলাদেশ টাইম, সেটা হচ্ছে যে বাংলাদেশের এপ্রিল 21 তারিখ আর হচ্ছে গিয়ে এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মেয়ের হচ্ছে গিয়ে 3 তারিখ, ঠিক আছে? So if you guys go to that site, you guys will find around 600 universities for each of these fairs, and most of them have multiple virtual sessions. So you guys can just join the ones that you think that you're interested in. But তোমার you just want to get submerged into the field, ঠিক আছে? মনে করো তুমি একটা জিনিস অ্যাপ্লাইও করবা না, তাও you have to get used to যে আচ্ছা this is how I consume information, this is how I use information. ওই আইডিয়াটা যখন মাইন্ডসেট just get into the concept of learning things, ঠিক আছে, from these sites. হ্যাঁ এখন তাহলে হবে, you continue the rest of it. ওকে, সো ভার্চুয়াল সেশনস, কেন ভার্চুয়াল সেশনস জয়েন করবো এটা শুরুতে বলি। ভার্চুয়াল সেশনস এই বিষয়গুলো ইটস পার্ট অফ লাইক অ্যানাদার পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন, যেটা অনেক ইউনিভার্সিটি কনসিডার করে, তার নাম হলো ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট। ওকে, তো দুইটা কিওয়ার্ড আছে এখানে, যে দুইটা যাতে একসাথে মিক্স আপ না করে ফেলাম, দুইটা আবার রিপিট করতেছি। একটা হলো ডেমনস্ট্রেটেড নিড মেড, এই জিনিসটা হলো যে তোমার ফাইন্যান্সিয়াল এইড কতটুকু তুমি শো করতেছো, যে ফাইন্যান্সিয়াল নিড কতটুকু শো করতেছো, এটাকে বলে ডেমনস্ট্রেটেড নিড। এটা হলো যে আলাদা জিনিস, এটার সাথে কোনো ওই ভার্চুয়াল ফেয়ারের সম্পর্ক নেই। ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট, এটা হলো এমন একটা জিনিস যে তুমি ইউনিভার্সিটিকে শো করতেছো যে তারা যদি তোমাকে অ্যাকসেপ্ট করে, তুমি কতটা তাদের কাছে এনরোল করা, মানে তোমাকে অ্যাকসেপ্ট করলে তুমি তো এনরোল হয়ে যাবে এরকম না, তোমাকে অ্যাকসেপ্ট করলে কয়েকটা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করলে তুমি একটা এনরোল হতে পারবা।
তো তোমার ইন্টারেস্ট ওই ইউনিভার্সিটির ক্ষেত্রে শো করা যে ওরা যদি তোমাকে অ্যাকসেপ্ট করে তুমি কতটা কমিটেড টু ওই ইউনিভার্সিটি। সো এটা কিভাবে দেখানো যায়, ঠিক আছে? সো দেয়ার আর সেভারাল ওয়েজ। সো আস্তে আস্তে আমি কয়েকটা ওয়েজ বলতেছি। ফার্স্ট যে ভার্চুয়াল সেশনস, ঠিক আছে, কয়েকটা ওয়েজ। ভার্চুয়াল সেশনস, ইন্টারভিউস যদি অপশনালও থাকে, ইন্টারভিউস আর গ্রেট ওয়ে টু শো ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট। ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট দেখানো যে না আমি এই ইউনিভার্সিটিকে আরো জানাইতে চাই, এই মানে এই অ্যাডমিশন কমিটিটাকে আমি আমার সম্পর্কে আরো জানাইতে চাই। ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট, ইন্টারভিউস আর গ্রেট ওয়ে টু শো ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট। আরেকটা ওয়ে টু শো ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট যেটা হলো যে আর্লি ডিসিশন করা। তুমি একটা ইউনিভার্সিটি যদি আর্লি ডিসিশনে অ্যাপ্লাই করো তাহলে সেটা দেখায় যে না আর্লি ডিসিশন অ্যাপ্লাই করা মানে তুমি ওই ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে তোমার এনরোল হইতেই হবে, ইউ আর বাউন্ড টু অ্যাটেন্ড। তো ওইটা যদি তুমি কোনো ইউনিভার্সিটিতে করো তাহলে সেটা দেখায় যে গ্রেট ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট। তো কয়েকটা ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি না, টপ ইউনিভার্সিটি জেনারেলি যেগুলো যে হার্ভার্ড, এমআইটি, এরা ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট তেমন কেয়ার করে না। বাট বেশিরভাগ এলএসিস যেগুলা লিবারাল আর্টস কলেজেস, এদের ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট এরা ট্র্যাক করে অন ওয়ে অ্যানাদার, ঠিক আছে? আমার ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি বলবো যে আমার বেনিংটনে লাইক এরকম প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ বা যেটা পাইতে আমার যে সবচেয়ে বেশি যেটা হেল্প করছে সেটা আই থিঙ্ক ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট লাইক হেল্প এ গ্রেট ডিল। মেহেরিনের ক্ষেত্রে স্মিথে পাইতে ও বলছে যে ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট লাইক গট এ গ্রেট ডিল। সোয়াট মোড়ে একজন পাইছিল সাজিদ কামাল, বেবি বিতে যদি যাই না, ও একটা জিনিসকে শুধু অ্যাট্রিবিউট করে ওর অ্যাকসেপ্টেন্সকে, সেটা হলো ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট। ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট সোয়াট মোড কিন্তু বলে না যে ওরা ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট ট্র্যাক করে, ওদের এসে বলা নাই। বাট স্টিল ওই যে সাজিদ যেভাবে ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট দেখাইছে ওদের মিটিং উইথ দেয়ার কারেন্ট স্টুডেন্টস এন্ড অল দ্যাট, যেগুলো আমি ডিটেলসে বলবো, তো অল দ্যাট এগুলো অ্যাকচুয়ালি হেল্প হিম গেট ইনটু সোয়াটমোর। সোয়াটমোর এই পর্যন্ত 2 জন থেকে 3 জন বাংলাদেশি নিছে এই পর্যন্ত। দ্য লাস্ট সামওয়ান গট ইনটু আই থিংক আরো 4 ইয়ার্স অ্যাগো। তো এতদিন পরে যে সাজিদ কামাল যে পাইছে, তো এই জিনিসটাতে ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট হেল্প এ গ্রেট ডিল। Now, as you mentioned, Mehreen, I think Mehreen, you want to talk a bit about the what's it called, the demonstration interest part on your behalf. ও কিভাবে মেহরিন কিভাবে করছিল তোমার যেটা বলো, পরে আমি কন্টিনিউ করি। Seeing how little prep I had, I'd say demonstrated interest was the biggest part of my application. So I applied to like 18 universities. At প্রত্যেকটার জন্য I gave interviews. Like কয়েকটাতে ইন্টারভিউজ অপশনাল থাকে বা অ্যাভেলেবল থাকে না, পরে খুঁজে খুঁজে বের করতে হয়। যেরকম স্মিথের ইন্টারভিউ কিন্তু বলতে গেলে পাওয়া যাচ্ছিল না। ইউ হ্যাভ টু গো টু দেয়ার ওয়েব, ইউ হ্যাভ টু সিলেক্ট আ কান্ট্রি, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড সামওয়ান, এন্ড তারপর মানুষটাকে পেয়ে তাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছিলাম, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তারপর ওভাবে আমি ইন্টারভিউটা সেট আপ করছিলাম। আর কয়েকটা জায়গায় যেরকম রচেস্টারে যেটা ছিল, দে হ্যাভ আ লট অফ অপশনাল ম্যাটেরিয়ালস, লাইক দে allow you to send family or peer recommendations. So optional material দেখলে একদম পাঠিয়ে দিবে। ইন্টারভিউস যাই হোক না কেন, ইন্টারভিউস এর বেনিফিট হচ্ছে যে আফটার January 15th you are basically done with all your applications, all your essays. So তখন February March টাইমটা থাকে that you can give interviews. So once, the best thing to do to prepare for interviews is একটা সেফটিতে বা a university you don't care about, ওখানে ইন্টারভিউ দিলে you get an idea যে questions কেমন, am I really good at this, এটা কি আমি কি কনফিডেন্টলি বলতে পারবো নাকি। কারণ ফার্স্টে I thought I wouldn't, আমি পারবোই না নিজেকে নিয়ে কথা বলতে। But then they ask basic questions like what are you passionate about, what do you want from your college life. So ওই সব দিন একবার ইন্টারভিউ দিয়ে দিলে you have this idea and you can move on from that, because আমাদের essays, they don't reflect a lot of stuff about our personality. যেরকম if I'm like extroverted, if I'm interested in ধরো কলেজে কি আমি একটা ক্লাব স্টার্ট করবো, unless that college has a supplementary essay section where I can specifically highlight that, ওইটা বলার আমার চান্স থাকে না। So here demonstrated interests such as interviews play a huge role. So I would suggest everyone to কয়েকটা ডেমো ইন্টারভিউ দিয়ে, প্র্যাকটিস ইন্টারভিউ দিয়ে অ্যাকচুয়ালি ইন্টারভিউস গুলোর জন্য সাইন আপ করতে। আচ্ছা, এখানে আমি আমার ভার্চুয়াল সেশনের কথাটা আমি শেষ করি নাই। তো ভার্চুয়াল সেশনের কথাটা আমি এখানে ইনসার্ট কেন করতে যাচ্ছি, ফার্স্ট অফ অল এই যে ভার্চুয়াল সেশন, কি ধরনের ভার্চুয়াল সেশন, কয়েক প্রকার ভার্চুয়াল সেশনস আছে, তো আমি একটু ব্রেক ডাউন করি। তো ফার্স্ট অফ অল কিছু ভার্চুয়াল সেশনস আছে যেগুলোকে বলে ওপেন হাউস। তো দিস ইজ সামথিং ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন। ওপেন হাউস হলে এমন একটা জিনিস, যখন ইন নর্মাল টাইমস, যখন কোভিড থাকে না, তখন হলো ইউনিভার্সিটি যারা ইউএসএ ডোমেস্টিক স্টুডেন্ট ওইখানে যারা থাকে, তো এদের স্টুডেন্টদের জন্য বেশিরভাগ ইউনিভার্সিটি ওরা একটা অপরচুনিটি আছে যে তুমি 2 দিনের জন্য ওদের ক্যাম্পাসে আসবা, ওদের সাথে থাকবা, ওদের সাথে ক্লাস করবা, কারেন্ট স্টুডেন্টের সাথে মিট করবা, প্রফেসরদের সাথে মিট করবা, এন্ড অল দ্যাট থিং
এটা 2 দিনের জন্য তুমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে যারা এই যে 12 গ্রেডে থাকে বা 11 গ্রেডে থাকে তাদের জন্য এই অপরচুনিটি আছে। তো এই কোভিড এর কারণে এই ভার্চুয়াল সবচেয়ে বেস্ট যে জিনিসটা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টসদের জন্য, কোভিড এর কারণে এই ভার্চুয়াল হাউসগুলো ভার্চুয়াল এই যে সরি এটা কি বলে ওপেন হাউস গুলো ভার্চুয়ালি হওয়া শুরু করছে। অ্যাজ আ রেজাল্ট এই ভার্চুয়াল কি বলে সরি ওপেন হাউস গুলো কখন শুরু হয়? ওপেন হাউস গুলোর টাইমলাইন হলো লেট মি সি ওকে, ওপেন হাউস গুলোর টাইমলাইন হলো এপ্রিল থেকে শুরু হয়। ফর এক্সাম্পল লিহা ইউনিভার্সিটির কথা যদি বলি, একটা পার্টিকুলার ইউনিভার্সিটি, দেয়ার আর সেভারাল, একটা পার্টিকুলার লিহা ইউনিভার্সিটির কথা যদি বলি, ওদের স্প্রিং ওপেন হাউস এই যে মার্চে শেষ হয়ে গেছে, মার্চের 20 মার্চ শেষ হয়ে গেছে। ফল ওপেন হাউস সামনে সে জুলাইয়ের দিকে শুরু হবে, মানে অনেক আগে শুরু হয়। তো এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এই যে ওপেন হাউস গুলো এগুলো শুরু হয় এখন এপ্রিল, মার্চ, এপ্রিল, মে, জুনের দিকে মোস্টলি শুরু হয়। তো প্রত্যেক ইউনিভার্সিটি গুলো এই ওপেন হাউস গুলো তুমি কোথাও পাবা না এক্সেপ্ট ফর দ্য ইউনিভার্সিটিস ওয়েবসাইট। তো তোমার কিওয়ার্ড এখানে কি হবে এটা লিখে নাও, যে তোমার একটা জিনিস লিখে শুধু সার্চ দিবা প্রত্যেক ইউনিভার্সিটি প্লাস একটা জিনিস, সেটা হলো যে ইউনিভার্সিটি। ফর এক্সাম্পল সে লিহা ইউনিভার্সিটি, লিহাই ভার্চুয়াল ইভেন্টস, লিহা ইউনিভার্সিটি ভার্চুয়াল ইভেন্টস। তো এইটুকু লিখে যখন গুগল সার্চ দিবা লিহা ইউনিভার্সিটির জায়গায় যে কোনো একটা ইউনিভার্সিটির নাম বসাও এন্ড ভার্চুয়াল ইভেন্টস লিখে যখন সার্চ দিবা দেখবা ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে সবগুলো লিঙ্ক চলে আসবে যে ওদের কি কি ভার্চুয়াল ইভেন্টস হয়। তো ভার্চুয়াল ইভেন্টস কি ইনক্লুডেড থাকে, প্রথম হলো ইনফরমেশন সেশন, যেখানে ওই ইউনিভার্সিটির একজন অ্যাডমিশন অফিসার আসে তোমাকে লাইক অল অ্যাবাউট দ্যাট ইউনিভার্সিটি, ওখান থেকে শুরু থেকে শেষ করে মানে যত অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, এবং ও ডাইরেক্টলি তুমি অ্যাডমিশন অফিসারদের কোশ্চেনও করতে পারবা ইনফরমেশন সেশনে। And information session is a great way to show like get connected to your admission officer. Like several university আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে I made great connections with several admission officers over my virtual admission journey. আমি তোমাদের দেখাই। So I applied to 12 colleges and I took virtual events for all the colleges, and mostly I'm 40+ virtual events participate করছি। and if you can see my I think আমার যদি গুগল ক্যালেন্ডার দেখতে পারো, এই যে এগুলো সব ভার্চুয়াল ইভেন্টস, একটা ব্লু কালার ইয়েলো কালার, তো এগুলো সব একটা ভার্চুয়াল ইভেন্টস এ ট্র্যাক করে রাখা। তো এতগুলো ভার্চুয়াল ইভেন্টস এ একটা পার্টিসিপেট করার কারণে কিছু পরে যখন আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, আই রিমেম্বার ইট ওয়াজ ওয়ান ইউনিভার্সিটি, আমি ওদের ওয়াই কলেজ এসেটা মিস আপ করে ফেলছিলাম। তো মিস আপ করে ফেলার কারণে আমি ওদের অ্যাডমিশন অফিসারকে ইমেল করার সাথে সাথে বলছে আই রিমেম্বার ইউ ফ্রম দ্য ভার্চুয়াল ইভেন্ট। আমার নামটা লাইক ইউনিক ছিল, এই যে এমডি নামের যেগুলো ওরা প্রোনাউন্স করতে পারে না ঠিকভাবে, ওরা বলে যে ডু আই কল ইউ বাই এমডি, লাইক হু কলস ইউ বাই এমডি, এমডি তো লাইক এর গেটস অ্যাটাচ টু, আমাকে তালহা বলে ডাকবে, বাট ওরা মানে ফার্স্টে যেটা থাকে ওটাকে বলে যে লাইক ডু আই কল ইউ বাই এমডি। তো ওই যে ইউনিক নেমে এটার কারণে তো লাইক আ লট অফ অ্যাডমিশন অফিসার্স রিকগনাইজ মি লাইক ডাইরেক্টলি। পরে আমার গ্রেট চ্যাট হয়েছে অনেকের সাথে। এটা হলো যে ফার্স্ট তোমার ইনফরমেশন সেশন। এরপর কিছু সেশন আসে, যে বললাম ওপেন হাউস। ওপেন হাউস যদি ভার্চুয়ালি হয় তাহলে ওপেন হাউসে তুমি লাইক প্রফেসরদের সাথে ডাইরেক্টলি মিট করতে পারবা। আর রিমেম্বার তিনটা ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে মানে তুমি অ্যাডমিটও হয় না, জাস্ট এই জিনিসটা দেখো যে আমি একটা সাধারণ অ্যাপ্লিকেন্ট ছিলাম, মানে আমি তখন মানে ওদের ইউনিভার্সিটি অ্যাপ্লাইও করি নাই তখন, ইভেন দেন ওদের প্রফেসর গুলো এত হেল্পফুল। আমি একটা সেশনে আমি দুইজন প্রফেসরের সাথে, দুইজন সিএস ডিপার্টমেন্টের, একজন হেড আর একজন প্রফেসর, এই দুইজন প্রফেসরের সাথে আমি 1.5 ঘন্টা ধরে আমি জাস্ট সিএস কম্পিউটার সায়েন্স নিয়ে আমি তাদের জেরা করছি। সে আমাকে এরকম মানে আমরা রাত তখন 3টা বাজে কথা বলতেছিলাম। প্রথম কথা হলো যে 3টা বাজে ওপেন সেশন গুলা, যে ভার্চুয়াল সেশন গুলা, এগুলো অনেক রাতে হয়। তো লাইক ওই যে একটা ডেডিকেশন, প্রথম হলো যে তুমি যদি কখনো এই ভার্চুয়াল সেশন গুলোতে পার্টিসিপেট করো, লেট দেম নো এনিওয়ে, মানে ওদের চ্যাটে বা কোনো একভাবে জানাই দিবা যে না আমি এখন বাংলাদেশ থেকে পার্টিসিপেট করছি and 3 AM। ওরা এই ডেডিকেশনটা খুব মানে ভালোভাবে দেখে যে না এত এই টাইমে ও পার্টিসিপেট করতেছে, এই দেখে দ্যাটস আ গুড ডেডিকেশন। এইটার কারণে এটা মনে আছে যে একটা জুম সেশনে সবাই আমাকে দেখে মানে লাইক ক্লাপড, বলছে যে লাইক আই লাভ দিস ডেডিকেশন। তো এনিওয়ে, তো ওই যে একটা রাতে মনে হচ্ছে 3টার সময় আমি দুইটা প্রফেসরের সাথে we like talked for over an hour and a half। ওই যে সিএস ডিপার্টমেন্টের মানে আমি আমার I had a list of questions about the CS department and opportunities and ওইটা নিয়ে, and then in the end তারা ওদের ইউনিভার্সিটি বাদেও ওরা মানে ওভারঅল আমাকে ক্যারিয়ার নিয়ে যে করা। আর মানে one professor even মানে আমার reviewed my resume।
সো দিস ইজ লাইক গ্রেট ওয়ে ওপেন হাউসে পার্টিসিপেট করা। ওপেন হাউসে বললাম যে কয়েকটা সেভারাল ইভেন্টস থাকে, সবই জুমে হয়। তো এখানে প্রফেসরদের সাথে মিট করার অপরচুনিটি থাকে, ভার্চুয়াল ট্যুর নেওয়ার অপরচুনিটি থাকে। দিস ইজ অ্যানাদার থিং যে আমি কি কি বললাম ভার্চুয়াল সেশনস এর মধ্যে, ইনফরমেশন সেশন, ওপেন হাউস, ভার্চুয়াল ট্যুর। ভার্চুয়াল ট্যুর হলো একটা জিনিস যে তোমাকে একটা কারেন্ট স্টুডেন্ট বা একজন অ্যাডমিশন অফিসার দে ওয়াক ইউ থ্রু অল দ্য, মানে ওদের পুরো ক্যাম্পাস দেখায়, পুরো ক্যাম্পাসের একটা আলাদা আলাদা অ্যানেকডোটস, পার্সপেক্টিভস। আমার মনে আছে যে বেনিংটনের ক্ষেত্রে I took the virtual tour before, and this was my first virtual tour. Sorry, can you hear me, guys? Okay, so আমি প্রথমবার ভার্চুয়াল ট্যুরে যে I remember it was an undergrad named Grace. তো খুবই মানে হোলসেম এক্সপিরিয়েন্স। আমি প্রথমবার ভার্চুয়াল ট্যুরে পার্টিসিপেট করছি, আমি জানি না যে কি হয়। আমি বসে আছি, মানে জয়েন করার সাথে সাথে আমাকে বলছে যে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস, মানে ফার্স্টে যে অ্যাড্রেস করতে হবে বা এই কিছু। আমি বলছি যে নো, আমি ডাইরেক্ট মানে কোনো মানে নাই, আমি এখানে নো। বলে যে ওকে হোল্ড অন, আমাকে লেট মি ওয়াক ইউ থ্রু, দেন ইউ উইল হ্যাভ লটস অফ কোশ্চেনস। তো আমি এভাবে চুপ করে বসে আছি, কোনো নাই, আমি আই ওয়াজ নট এক্সপেক্টিং এনিথিং। সো ওই গ্রেস ও বেনিংটনের প্রত্যেকটা অ্যাসপেক্ট এত সুন্দর করে দেখাইছে, হিডেন স্পেসেস যেখানে মানে লাইক ইলিগাল কাজ কারবার করে রেস্টুরেন্ট মেলা। তো ওই স্পেস গুলো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ওর এরকম আস্তে আস্তে করে দেখাইছে। এন্ড আই রিমেম্বার যে বেনিংটনে ও যখন ওর ডোর্মের মধ্যে ছিল, তো আমাকে যখন ভার্চুয়াল ট্যুর দিচ্ছিল, ওর পাশের ওর রুমে ওর এক রুমমেট ও প্রচন্ড জোরে গান গাচ্ছিল। And then at the meantime ওই জুমের মধ্যে দিয়ে ওই যে আওয়াজটা চলে আসতেছিল, গ্রেস বারবার মানে অ্যাপোলোজাইজ করতেছিল যে আই এম সরি ফর দ্য সাউন্ড, আমার রুমমেট এরকম মিউজিক প্র্যাকটিস করতেছে। তো ওই যে ওয়ার্মলি যে জিনিসটা এত হাসি খুশি ভাবে এতভাবে বলতেছিল, যে ওয়ার্মলি অ্যাকসেপ্টেন্সটা, I wrote that in my why Bennington essay যে I want to be in a community surrounded by peers like Grace. তো ওই যে পার্সোনাল অ্যানেকডোটস, দেখো বেনিংটনের ক্ষেত্রে তোমার কিন্তু অনেক কিছু বলার নাই, মানে কোনো কলেজের ক্ষেত্রে অনেক কিছু বলার নাই। টাফসের ক্ষেত্রে আমি মনে আছে আগের বছর আমরা অনেকে দিয়েছি আমার কমেন্টে, বিভিন্ন কমেন্ট করছি যে আমি আগের বছর আই রোট ইন ওয়াই টাফস, ওদের আমি কিছুই পাই না। সো আই রোট ইন ওয়াই টাফস যে ওদের ইউনিভার্সিটি যাইতে চাই বিকজ দে হ্যাড গ্রেট প্রফেসরস অ্যান্ড দে হ্যাভ ডগস অন দেয়ার ক্যাম্পাস। এই দুইটা জিনিস আমি আমার হোয়াইট টাফস এর মধ্যে লিখেছি। তো দিস ইজ লাইক দ্য ওয়ার্স্ট ওয়াই কলেজ এসে ইউ ক্যান এভার রাইট। But this year like I মানে অন্যান্য যে পার্সোনাল যে অ্যানেকডোটস গুলো, যেমন মনে করো গ্রেসের নাম যখন আমি মেনশন করছি, কানেক্ট করছে যে এই যে পার্সোনাল জিনিসগুলো, বা অন্যান্য ভার্চুয়াল ট্যুরে আমি যখন নিছি, তখন আমি যে এমন জিনিসগুলো জানছি। মনে করো হার্ভার্ডের ক্ষেত্রে ওদের বেশিরভাগ ডোম হলো সিঙ্গেল ডোম। ওদের ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো যে ইফ ইউ হ্যাভ আ গার্লফ্রেন্ড অর সামথিং or a boyfriend, then you can like share dorms with them. This is called suite mates or something like that. তো এই যে এইসব জিনিসগুলো, যে পার্সোনাল জিনিসগুলো, এগুলো তুমি ওয়েবসাইটে পাবা না, ইউ উইল ফাইন্ড অনলি ইন দ্য ভার্চুয়াল ট্যুরস। এন্ড এগুলো তোমার ওয়াই কলেজ এসেতে যখন লিখবা, এই যে পার্সোনাল অ্যানেকডোটস গুলো, দিস হেল্পস ইউ সো মাচ লাইক ইউ ক্যান ইমাজিন। তো এই যে আমি কিওয়ার্ডটা আবার বলে দিচ্ছি, কেউ যদি মনে না রাখো তাহলে লিখে নাও যে এক্স ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল লিহা ইউনিভার্সিটি ভার্চুয়াল ইভেন্টস, বা ডিউক ইউনিভার্সিটি ভার্চুয়াল ইভেন্টস, হার্ভার্ড ইউনিভার্সিটির ভার্চুয়াল ইভেন্টস, হার্ভার্ড কলেজ ভার্চুয়াল ইভেন্টস। তো এই যে অন্যান্য কলেজগুলো আছে, ইউনিভার্সিটির নাম লিখবা, ভার্চুয়াল ইভেন্টস লিখবা, ফার্স্ট লিংকে যাবা গুগলে, দেখবা যে ওদের লাইক ইউ উইল ফাইন্ড যে কোন সময় স্কেডিউল করা যায়। অ্যান্ড লার্ন টু ইউজ গুগল ক্যালেন্ডার। এই যে বলছি যে গুগল ক্যালেন্ডার উইল কাম ভেরি হ্যান্ডি। এই যে দেখো আমার পুরো সেশন গুলো সব একটা পর একটা রেড থেকে ইয়েলো থেকে শুরু করে এইরকম মানে ট্র্যাক করতে শুরু করে। আর যে কয়টা ইউনিভার্সিটি লিস্ট শর্ট রাখবা, প্রত্যেকটা ইউনিভার্সিটি লিস্টের ক্ষেত্রে দেখবা যে আমি অ্যাকচুয়ালি এই আরেকটা জিনিস মেনশন করতে চাই, আমি আমার ব্লগে আমি বারবার মেনশন করতেছি আমার ব্লগ, বিকজ অন্য কোনো জায়গায় আমি এগুলো পাই নাই। প্রথম কথা হলো যে ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট ট্র্যাক করে যে ইউনিভার্সিটি গুলো, আমি সেগুলো আমার ব্লগে আমি লিস্ট করে রাখছি। যদি কেউ যাও তাহলে ওইখানে দেখতে পারবো যে এই ইউনিভার্সিটি গুলোর জন্য ডেমনস্ট্রেটেড ইন্টারেস্টের আবার আছে, মনে করো ওয়াবাসের জন্য ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট ভেরি ইম্পর্টেন্ট। আবার মনে করো যে লিহার জন্য ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট না। তো এরকম মানে বিভিন্ন ভাগ করা আছে। তো এগুলো আমি লিস্ট করে রাখছি আমার ব্লগের মধ্যে, যদি যাও ইউল গেট লাইক দ্য হোল লিস্ট, talha.notion.doc/admissions, বা আমার ফেসবুক পেজে গেলে ওইটা পাবা। ওকে, আই থিংক এখানে আমি একটু বলি। গো অ্যাহেড। So most of the colleges, and I think all of the colleges that I applied to, তারা demonstrated interest track করে না, but to Top improve colleges. নেহা তোমার বলে সব টপ কলেজে ছিলাম আগে। শুনো না ভাই, বলিনি। So still যাতে আমি why us এসে গুলো ভালোভাবে লিখতে পারি, I contacted the current students there, তাদেরকে ইমেল করছি। যদি কোনো স্টুডেন্টকে না পাই তাহলে আমি অ্যাডমিশনস অফিসকে ইমেল করে বলছি যে is there any way for me to contact a current student there.
সো তাদেরকে আমি স্পেসিফিক সেট অফ কোয়েশ্চেন্স জিজ্ঞেস করছি, সো তারা যে অ্যান্সার গুলো দিছে ওগুলো আমি আমার ওয়াইএস এসএতে চামে দিয়ে ঢুকাইছি। দ্যাট ইজ ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট। এই যে এই কাজটা সেম মানে সোয়াট মোরের ক্ষেত্রে ওরাও ট্র্যাক করে না, কিন্তু সাজেদ কামাল ও পার্সোনালি 2019 একজন গ্রাজুয়েট করছে, মানে সোয়াট মোরে পর্যন্ত 2 জন অ্যাপ্লিকেন্ট দিছে, তো 2019 একজন গ্রাজুয়েট করছে, ওই একমাত্র ছিল। সো সে এখন সহজে কাজ করে, সহজে সামথিং লাইক দিস। ও তার কাছে যে ওই কয়েকজনকে ইমেল করে ওই বাংলাদেশে ওকে খুঁজে পেয়ে তার কাছে যে তার সাথে কন্ট্যাক্ট করে, এন্ড ওই যে ওই টাইপের কারেন্ট স্টুডেন্ট, that is what demonstrated interest. Okay, ওরা ট্র্যাক করুক বা না করুক, তুমি যদি এই যে ইনফরমেশন সেশন গুলায় পার্টিসিপেট করো, ইনফরমেশন সেশন সবাই করে, যারা ট্র্যাক করে বা না করে, মনে করো হার্ভার্ড, এমআইটি বা এইসব সব ইউনিভার্সিটির জন্য ইনফরমেশন সেশন আসে, ওরা যদি ট্র্যাক নাও করে, তো এগুলোতে পার্টিসিপেট করে ইউ গেট লাইক পার্সোনাল ওটা কি বলে ইনফরমেশন দ্যাট ইউ ক্যান রাইট ইন ওয়াই কলেজেস, মানে জেনেরিক ওয়েবসাইটে যে সার্চ করে কিছু লিখে দিলা পরে সবাই লিখবে, বাট পার্সোনাল যে এক্সপিরিয়েন্স গুলো তোমার হবে ভার্চুয়াল ট্যুর নিয়ে বা ভার্চুয়াল সেশন গুলোতে পার্টিসিপেট করে বা ওপেন হাউসে পার্টিসিপেট করে। ওপেন হাউসের ক্ষেত্রে জিনিসটা ক্লিয়ার করে আবার বলিনি যে জুনের দিকে সব জায়গায় ওপেন হাউস হয়, তো তুমি যদি এখন মনে করো সেপ্টেম্বর অক্টোবরে যে তুমি ভার্চুয়াল কানেক্ট করা শুরু করে এগুলো, তখন দেখবা যে ওপেন হাউসের টাইম শেষ, তো ওপেন হাউসে পার্টিসিপেট করতে পারবে না। তো ভার্চুয়াল ওপেন হাউস লিহার ক্ষেত্রে বা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে জুনের দিকে হয়। এই জন্য এখনই যে মনে করো যে এখন থেকেই ট্র্যাক করো যে কখন ভার্চুয়াল ওপেন হাউস শুরু হয়, এদের প্রিভিয়াস ইয়ারে কখন হয়েছে, ওই যে এক্স ইউনিভার্সিটি প্লাস ভার্চুয়াল ইভেন্টস লিখে গুগলে সার্চ দিলে তুমি লিস্ট পেয়ে যাবা, ওইটা ট্র্যাক করে ক্যালেন্ডারে সেট করে রাখো এন্ড রেজিস্ট্রেশন করো অ্যাজ আর্লি অ্যাজ ইউ ক্যান। Adding something to it, can I? হ্যাঁ, আমি তোমার কাছে যেতে নিছিলাম, বলো। Acha, so apart from reaching out to current students and doing the virtual sessions, I think it's a good practice to keep track of social media, for example Instagram. So Instagram e onek posts jay jegulo hocche website e tomra paba na, so ami on Instagram onek track kortam je ki post dicche, কিছু কিছু পোস্ট যেগুলো ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট হচ্ছে সানলাইটে হচ্ছে পড়াশোনা করতেছে, সে এই সিনিয়র থিসিস নিয়ে ভাবতেছে, এই প্রফেসর তাকে আজকে এই কথাটা বলছে, এটা তার সিনিয়র থিসিসকে ইন্সপায়ার করছে, এই যে পুরো একটা মানে একটা যে একটা কাহিনী তোমার মাইন্ডে এখন গড়ে উঠবে, তুমি এটা ওয়াইএসএ তে ইনপুট করতে পারবা যে হ্যাঁ তুমি স্টুডেন্ট সম্পর্কে ইউ লার্ন ফ্রম দ্য ইনস্টাগ্রাম, এন্ড চাইলে তুমি ওখানে রিচ আউটও করতে পারো। আমি ইনস্টাগ্রাম থেকে অনেক জনকে রিচ আউট করতাম এন্ড উই টকড অ্যাবাউট ইট, ইভেন দে ওয়্যার সো কাইন্ড এনাফ যে তারা আমার সাথে হচ্ছে র্যান্ডমলি জুম মিটিংসও করতো। সো আই থিংক কিপিং আ ট্র্যাক ফ্রম সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি গুড প্র্যাকটিস, অ্যাপার্ট ফ্রম যদি মানে ইফ ইটস নট মানে কিপিং ইউ ডিস্ট্রাক্টেড। রিএনফোর্সিং অন দ্যাট পয়েন্ট, এই যে সোশ্যাল মিডিয়ার যে কথা বললো, প্রত্যেক ইউনিভার্সিটির জন্য যখন লিস্ট বানানো শেষ হবে বা একটা প্রাইমারি লিস্ট বানাবা, প্রত্যেক ইউনিভার্সিটি ইনস্টাগ্রাম প্লাস হলো যে ফেসবুক এই পেজটা ফলো করে রাখবা, এন্ড দ্যাট ওয়ে ফার্স্ট অফ অল মানে কিছু ইউনিভার্সিটি ট্র্যাক করে, বাট দ্যার ইজ নো ওয়ে টু ট্র্যাক দোজ, ওকে, বাট ইটস কেউ বলে যে ট্র্যাক করে, কেউ বলে যে ট্র্যাক করে না, এনিওয়ে তো প্রত্যেকটা ইউনিভার্সিটি ইট ডাজন্ট হার্ড, তো প্রত্যেকটা ইউনিভার্সিটির পেজে এরকম লাইক দিয়ে ফলো দিয়ে রাখবা, ইউ উইল গেট লাইক এক্সক্লুসিভ ইনফরমেশন পাবা। হ্যাঁ, ইনফরমেশন এই যে ভার্চুয়াল ইভেন্টস গুলো, ওপেন হাউস বা ভার্চুয়াল ইভেন্টস যেগুলো, এগুলো ইভেন ওইগুলো ওদের এই থেকে পোস্ট করে, ইনস্টাগ্রাম থেকে পোস্ট করে, তো দ্যাট ওয়ে ইউ গেট देम। নাওয়াল না তোমার কিছু তোমার কি বলার আছে, মানে ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট তুমি কিছু পড়ছলে? ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট, সো আই থিংক লাইক আমি যেটা করি নাই, বিকজ আমি হচ্ছে ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট করি নাই, হচ্ছে আমি হচ্ছে সেই পাবলিক। So demonstrated interest অনেক কিছু, I think like one thing I don't know এটা মেনশন করা হয়েছে নাকি না, বাট তুমি যদি কোনো প্রফেসরকে তুমি প্ল্যান করতেছো তুমি কোনো সাপ্লিমেন্টারি এসেতে লিখবা এই প্রফেসরটার নাম, বেস্ট হয় ইফ ইউ রিচ আউট টু দ্যাট প্রফেসর। এখন এই প্রফেসরকে ধরো তোমার এই প্রফেসরের কোনো রিসার্চ তোমার ভালো লাগছে, বা লেটস সে দিস প্রফেসর লাইক টিচার্স আ টেক্সট বুক যেটা তোমার ভালো লাগছে, বা তো একটা বুক পাবলিশ করছে যেটা তোমার ভালো লাগছে, maybe mention that ওই মানুষটাকে you can email that person and specifically ask questions about that research or about that textbook or about, let's say যদি এত কিছু যদি in depth না যাও, just about ওই particular academic interest তোমার, let's say it can be political economy, it can be psychology, it can be law, anything, ওই ফ্যাকাল্টি নিয়ে তুমি জিজ্ঞেস করতে পারো যে ওখানকার ফ্যাকাল্টি ফ্যাসিলিটিস কি হতে পারে না হতে পারে, এগুলো জিজ্ঞেস করতে পারো। That's one way of showing demonstrated interest. The other way is definitely already I think what I mentioned course, but I think a good place of research is definitely Reddit. So এতক্ষণ তো লাইক মানে তোমরা তো ভার্চুয়াল টুলস এর কথা বললা, মানে ভার্চুয়াল ওয়েবিনার্স, অনন্য হচ্ছে ইয়ের কথা বললো, ইনস্টাগ্রাম বললো, সোশ্যাল মিডিয়া বললো। I personally benefited the most from Reddit threads because আমি A to C
অনেক পোস্ট ঘাটাঘাটি করছিলাম। I personally found that they were very very helpful, and ওগুলার প্রত্যেকটা the way I used to incorporate those things into my essays were আমি ওটার বিভিন্ন let's say লাইন দেখতাম বা বিভিন্ন pieces of detail আমার যেটা ভালো লাগতো আমি ওগুলো একটা রিসার্চ ডকে লিখে রাখতাম, and I would see ওটা কতটুকু আমার মেজর বা আমার ইসি এর সাথে কতটুকু আচ্ছা, নাওয়াল is again cutting out. আচ্ছা ওর এখানে আজকে ওর পয়েন্ট আমি বলে দেই যে রেডিটের যে হ্যাঁ কথা হ্যাঁ বলছি আমিও বলতে চাই আমি adding I আচ্ছা wanted to I think অনন্যা বলুক তাহলে, যেহেতু Okay. তাহলে অনেকক্ষণ বললাম। ওকে so I got আমার ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে নাওয়াল then I আচ্ছা, নাওয়ালকে আমি আপাতত একবার মিউট করলাম। হ্যাঁ, নাওয়াল নিজেকেই মিউট করে দিছে। হ্যাঁ, আর অনন্যা বলতে থাকো। আচ্ছা বল। সো যেটা হচ্ছে বলতেছিল যে অ্যালাইনমেন্টের কথা সো I talked with Noshin আপু from Connecticut College সো আপু আমাকে যে স্টোরিটা বললো ও হচ্ছে সেন্ট লরেন্সে করছিল ইডিতে বাট ওর ইডি হয় না। তারপর when she applied to Connecticut College what she did apart from showing demonstrated interest উনি হচ্ছে কানেক্টিকাট কলেজে অনার বা মিশন স্টেটমেন্ট ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করলো আর দেখলো যে ওই মিশন স্টেটমেন্টের সাথে তার যে মেজর ইন্টারেস্ট তার যে একাডেমিক তার এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি তার যে টোটাল প্রোফাইল এন্ড তার এসেস এটার সাথে অ্যালাইন করে নাকি এন্ড শি ট্রাই টু মেক আ রিলেশন এন্ড কানেকশন উইথ দ্য মিশন স্টেটমেন্ট এন্ড অনার কোড এন্ড দ্যাট হেল্পড হার আ লট বিকজ when she got the interview I think she got an interview তখন মানে they quoted যে মানে they liked the fact যে she connected her profile with the mission statement of Connecticut College so I think it's a good practice যে তুমি যদি মিশন স্টেটমেন্ট নিয়ে যদি ঘাটাঘাটি করো আর ওটা কোনো ভাবে যদি তোমার এক্সট্রা কারিকুলারস বা এসিতে ফুটায় তুলতে পারো। আচ্ছা আচ্ছা এই অনন্যা মিশন স্টেটমেন্ট বা কি বলছো মানে বিষয়টা ক্লিয়ার করে বলো। মিশন স্টেটমেন্ট লাইক অফ ওই কলেজে একটা ওদের একটা মটো থাকে বা অনেকের একটাই থাকে। এটাকে মিশন স্টেটমেন্ট না বলে মানে আমরা বলে যে কলেজের প্রত্যেকটা মিশন কি আর কি ওদের গোল কি বা ওরা কি চায়। না না মিশন স্টেটমেন্ট ইজ সামথিং ডিফারেন্ট মানে এটা হচ্ছে কি ফর এক্সাম্পল রচেস্টার হচ্ছে কি মিলিয়র ঠিক আছে এরপরে হচ্ছে কি তোমার ইউনিভার্সিটি বুসকনে হচ্ছে টু সিফট এন্ড কি জানি মানে ওয়েট কিছু একটা মটো থাকে ওদের ঠিক আছে এবং ওগুলোর আচ্ছা সেটাই আবার ডিফারেন্ট মিনিং এক একজনের ডিসাইফার করে ওরা একটা ডিসাইফার করে অন্য মানুষ একটা ডিসাইফার করে এটার সাথে লিংক করাটা ও বলতেছে আর কি। এটাই নাওয়াল বলতে চাচ্ছিল। হ্যাঁ নেহা গো আহেড। হ্যাঁ তাসফিক ব্রো we should talk about interviews I guess এটার পরে। হ্যাঁ I have a lot to add. হ্যাঁ এগুলো এই টপিকটা পরে আছে আর আরেকটা লাস্ট ডে দিব মানে টু গেট ডান বিফোর May 13। আচ্ছা হ্যাঁ নাওয়াল তুমি শেষ করে না এরপর করে দিচ্ছি। নাওয়াল কোন আমি হচ্ছে ইন্টারভিউতে এটা করছি বিকজ আই হ্যাভ স্টাফ টু সে রিগার্ডিং ইন্টারভিউজ। আচ্ছা ওকে তাহলে আচ্ছা ও রেডিটের যে থ্রেডটা মেনশন করেছিল ওটা একটু মেনশন করে দে এটার নাম অ্যাপ্লাইং টু কলেজ। এটা হলো রেডিটে যদি যে সার্চ বারে সার্চ দাও অ্যাপ্লাইং টু কলেজ প্রত্যেকটা প্রথম অক্ষর বড় হাতের অ্যাপ্লাইং টু কলেজ তাহলে হলো যে রেডিটের ওই ফোরামটা পাবা এটা লাইক দ্য ইট ইজ দ্য গোল্ড গেলেই বুঝতে পারবা আস্তে আস্তে রেডিট আর যা ইউজ না করো ইউজ করা শিখে নাও। হ্যাঁ দ্যাটস ইটস ভেরি ইউজফুল ফর ইভেন আদার থিংস বাট রেডিটে আরেক একটু পরে যাব না আরেকদিন বা কিছু একটা আর অ্যাপ্লাই বুঝিনা অ্যাপ্লাইং টু কলেজ অ্যাপ্লাইং টু কলেজ সার্চ আপ তুমি গুগলে গিয়ে যদি A to C লেখো A টু মানে লেটার 2 নাম্বার 2 C ওটা যদি লেখো বাকি সবাই সব জাস্ট R A to C লিখবা R/A to C চলে আসবে সাথে সাথে সব চলে আসবে। Anyways, so the last thing I would suggest that you guys get done before May 13th is get used to the term মানে common terms. So Talha has a pretty good post on that সেটা হচ্ছে মানে words such as ECA এরপরে হচ্ছে কি EFC এরপরে CSS profile এরপরে ISFA হ্যাঁ LSC মানে যত কিছু আছে ঠিক আছে মানে তোমরা নেলে তোমার মানে আমরা যে সব কথা বলতেছি তোমরা অনেক সময় ঘুরপাক খেয়ে যাবে যে এটা কি ওটা কি হ্যাঁ so try to get used to these sort of words then we'll move on to the next slide now. Okay, so now we move on to the summer of your junior year মানে জুনের থেকে অগস্ট পর্যন্ত so for what I would suggest that you guys do at this point of time মানে this is তোমাদের কমন অ্যাপ খুলে হচ্ছে কি অগস্ট 1st ঠিক আছে সো এটার আগের থেকে তোমার একটা প্রিপারেশন নিয়ে রাখবা যে কিভাবে তুমি এটা অ্যাপ্রোচ করবা ঠিক আছে সো
one of the things that I did before the common app opened সেটা হচ্ছে গিয়ে log all of my ECAs and honors, ঠিক আছে? সো আপ টু ডেট আমার কি কি আছে, আমি কতদিন যাবত করতেছি, এবং এগুলো লিস্ট করার কারণটা কি, বিকজ অন দ্য কমন অ্যাপ তোমাকে হচ্ছে কি বলবে যে তুমি তোমার এই সবগুলো অ্যাক্টিভিটি নিয়ে এখন তুমি এগুলো র্যাঙ্ক করো ইন ইম্পর্টেন্স টু ইউ, ঠিক আছে? এখন what might be important to someone else might not be the same for you. For example, আমি নাজডিলের জন্য কাজ করছি for 1 year, ঠিক আছে? এখন একজনের কাছে সেটা মনে হইতেছে পারে যে that's the most important thing they could have done. But for me, for what was most important for me was Punta Foundation and starting that Punta Foundation and everything like that. So, and Nawal has a very good post on ECAs. যেটার মধ্যে she goes in depth into what is the ECA, ECA এর আন্ডারে কি কি পড়তে পারে, বিকজ অনেকে যেটা বলে আমি শুনছি রিসেন্টলি স্পেশালি যে আমার তো কোনো ECA নাই, আমি কি লিখবো? হ্যাঁ, I really don't agree with that. The chances are if you made it till this point, you have some sort of ECAs, whether you realize it or not. And now, if anyone wants to talk a bit regarding ECAs and how to log them and অথবা honors, go on. Ahnaf, go on. আচ্ছা, সো এখানে বেসিক্যালি যারা শুনতেছো সেটা হচ্ছে যে ইসিএ তুমি চাইলে যে কোনো কিছু মানে এনিথিং মিনিংফুল যেটা তোমার লাইফে ধরো খুবই মিডিওকার একটা কাজ, ধরো রান্না করতেছো বা মাকে হেল্প করতেছো রান্না করার সময়, ওই কাজটাকেও তুমি অনেক মিনিংফুল একটা জিনিস কিন্তু বানাইতে পারো ওইটার মধ্যে থেকে। আর ওয়ার্ডিং এর একটা খুবই বড় খেলা আছে, মানে বলছি ওয়ার্ডিং এর খুবই বড় একটা খেলা আছে, মানে ইউ ক্যান ডু সামথিং ভেরি মানে সামথিং হিউজ, এবং তুমি ডিসক্রিপশনটা এমন দিবা ইট লুকস লাইক নাথিং। আর তুমি একটা ছোট্ট একটা অ্যাক্টিভিটি, ফর এক্সাম্পল বেকিং, ঠিক আছে? তুমি একটা বেকিং এ তোমার নিয়ে অনেক প্যাশনেট, তুমি এটাকে এত সুন্দর করে ওয়ার্কিং করতে পারো যে ইট সাউন্ডস লাইক দ্য বেস্ট থিং এভার, ঠিক আছে? So wording really plays a big factor. I really think that people should put more time into how they describe their ECS. Ahnaf, continue, brother. Sorry. এরকম একটা জিনিস তো মনে করো যে আরেকটা রিসেন্টলি যে অনেকগুলো কোয়েশ্চেন আসে যে মনে করো যে আমার কি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড থাকা লাগবে, বা জেনারেলি আমার কি কোনো একটা কাজ করতেছে ওটাতে কি আমার অ্যাওয়ার্ড থাকা লাগবে, এই প্রশ্নটা ইটস মনে হয় অ্যাওয়ার্ড থাকলে ইটস গুড, থাকলে ভালো পাওয়া যায় যে ওকে ইউ আর রিয়েলি গুড এট, বাট কথা হচ্ছে যে অ্যাওয়ার্ড হচ্ছে একটা বড় কথা যে তুমি ওই জিনিসের প্রতি কতটা কমিটমেন্ট দিছো ওই কাজটা করতে, যে তুমি যে লাইক ইউ লাভ দ্যাট থিং, বা তুমি যে ওটাতে টাইম স্পেন্ড করো ওটা তোমার কাছে কি মিন করে, and what you've personally achieved also. কারণ কিছু কিছু জিনিস আছে তোমার মানে কোনো ফিজিক্যাল কোনো অ্যাওয়ার্ড নেই। ফর এক্সাম্পল আমাকে যদি জিজ্ঞেস করো যে ভাই তুই এই 3 বছর যে পূর্ণতা নিয়ে মানে কাজ করছস, তুই কি অ্যাচিভ করছস, তোর একটা ট্রফি আছে, তোর কোনো সার্টিফিকেট আছে? আমি বলবো না ভাই, আমার একটা সার্টিফিকেটও না, একটা ট্রফিও নাই, কিন্তু আমার 300 ভলান্টিয়ার আছে, আমি লাখ লাখ টাকা উঠেছি, 10-15 লাখ টাকা উঠেছি এই 3 বছরে, এর বেশি হবে। মানে these sort of things, these are my personal achievements, ঠিক আছে? এগুলোর আমার জন্য কোনো অ্যাওয়ার্ড নাই, আমার কোনো সার্টিফিকেট নাই, বাট আই ক্যান এক্সপ্লেইন দিস সর্ট অফ থিংস যে আমি 3 বছর যাবত এগুলো করছি এবং আই এম প্যাশনেট রিগার্ডিং দিস সর্ট অফ। আচ্ছা, ছোট করে মিথ বাস্টিংটা করে দেই যে ওই যে সার্টিফিকেটস, অনেকের মনে থাকে যে আমার এটার জন্য কি সার্টিফিকেট লাগবে, ছোট করে বলে দেই যে কমন অ্যাপের মধ্যে সার্টিফিকেট সাবমিট করার কোনো স্পেস নাই। মানে তুমি যদি 100টা সার্টিফিকেট থাকে তুমি সাবমিট করতে পারবে না, তোমার সার্টিফিকেট লাগে না, কোনো প্রুফ লাগে না, কিছু লাগে না, যেটা লাগে তো সেটা হলো তোমার কথা আর তোমার ওই যে এস এর মধ্যে বলা, এটাই লাগে। সো কমন অ্যাপের মধ্যে তোমার অ্যাক্টিভিটির জন্য কিছু লাগে না। আমি একটু বলি, আচ্ছা ওরা সবাই বলে, আচ্ছা we'll go to Neha, then Ahnaf, then to Nawal to finish it off. আচ্ছা ঠিক আছে। even though you think যে এখন মনে হচ্ছে আমার সার্টিফিকেট দিতে হবে না, আমি যা ইচ্ছা তাই লিখে দিতে পারি, নো, অনেক ইউনিভার্সিটি কিন্তু অনেক ইউনিভার্সিটি কিন্তু ভেরিফিকেশন চায়। ফর এক্সাম্পল স্ট্যানফোর্ড কিন্তু অনেকের কাছে চাইছে যে ইউ হ্যাভ লিস্টেড অল দিস থিংস, নাও show us some verification for it. So তুমি ভুগি চুগি লিখে দিলে হবে না। এন্ড সেন্টারকে ফোন দিছিল ওরা প্রিন্সিপালকে যে আই তো কথা করছে, ইজ ইট ট্রু, রাইট? আর অনেক সময় তুমি লিখে দিলা যে তুমি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে তুমি সিলভার পাইছো, এটা তো গুগল সার্চ করলেই বোঝা যায় যে ভোগাস নাকি। সো অনেক সময় তোমার প্রিন্সিপালকে জিজ্ঞেস করে, হ্যাঁ টিচারদেরকে কল করে, কাউন্সিলর নাম্বার দেওয়া থাকে কিন্তু, সো देयर ইজ দিস চান্স যে কাউন্সিলরকে বা তোমার রিকমেন্ডেশন লেটারে যদি তুমি বোগাস জিনিস লিখে দাও তাহলে ওই যে রিকমেন্ডেশন নাম্বার দেওয়া থাকে, সবকিছু দেওয়া থাকে, সো দে ক্যান কল এনি টাইম ইফ দে ওয়ান্ট। এক্স্যাক্টলি, আর জিনিস তোমার মাথায় রাখতে হবে যে দিস অ্যাডমিশনস অফিসার্স দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর ইয়ার্স, ঠিক আছে? ওরা কিন্তু আজকে কালকে থেকে কাজ শুরু করে নাই, এবং অফটেন দিস আর পিপল হু আর এডিটর্স অফ নিউজ পেপার্স, হু আর আর্টিকেলস রাইটার্স। সো আই নো দিস ওয়ান পারসন, NYU-তে she's an admissions officer and she used to work for what's it called, New York Times, ঠিক আছে? New York Times she was a editor, so সে খুব ভালো করে জানে যে একটা রিডিং পড়লে যে এই ছেলেটা কি পারে, সে
কোনটা নিয়ে মিথ্যা কথা বলতেছে, কোনটা একটু বেশি বাড়ায় বাড়ায় বলতেছে, দে উইল নো, ঠিক আছে? দে হ্যাভ এক্সপিরিয়েন্স দিস, দে গেট পেইড টু ডু দিস, দে নো হাউ টু ডু দিস ভেরি ওয়েল। তুমি একা না যে এখানে অ্যাপ্লাই করতেছো, দে আর ডিলিং উইথ থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশনস, ইফ নট। ওকে, সো দ্যাট মিন্স যে তোমার অ্যাকচুয়ালি সার্টিফিকেট সাবমিট করা লাগবে না, বাট ইউ হ্যাভ টু অথেন্টিক হোয়াট ইউ রাইট। স্টে অথেন্টিক। হ্যাঁ, এখন একটা জিনিস তোমার বুঝতে হবে যে মানে বেসিক্যালি আলু ভর্তা যে জিনিসটাকে, এটাকে তুমি এলিভেট করে তুমি যদি ভালো করে মানে আলু ভর্তাকে যদি তুমি যদি ম্যাশ পটেটোস বানাই ফেলতে পারো এবং ওটাকে তুমি আরো এলিভেট করতে পারো যে হোয়াট ইউ হ্যাভ ডান বাট ওয়ার্ডিং ইট বেটার, ঠিক আছে, প্রেজেন্টিং ইট বেটার, দ্যাটস গ্রেট। কিন্তু তুমি ম্যাশ পটেটো যদি তুমি স্টেক বানায় ফেলো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? Nawal, we'll go to you now. So like I think like yeah, literally roll call. I hope আমার audio lag করতেছে না। হ্যাঁ, it's perfect, fine. Alright, so I think like আমি পোস্ট করেছিলাম in BBB the burger flip essay. Rob যেটা কথা বলতেছে, the burger flip essay is the best example of it. ওখানে one of the reasons why, and I think the reason why that essay got the merit that it did is because writerটা এত সুন্দরভাবে describe করেছে, anyone who would read it would know যে এই মানুষটা has a very creative way of thinking about things, and even just understanding যে একটা মানুষ এত creatively একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে পারে can get someone into like literally 5 Ivy Leagues. Jay actually essay said he got into like literally 5 Ivy Leagues. So that's also a very good way of like learning how to describe it. Came to high. So tips that I would give to like learn how to do that is definitely also like reading a lot of these essays, right? Egula essay pore, egula essay analysis পড়াটা খুব important. যে admissions officers are pore, what exactly did they think about these essays? But secondly, to also like write these essays যে এরকম তোমার similar idea থাকলে to try to describe it the best ways you can. আমি description particularly শিখেছি from reading like fantasy novels, because fantasy novelists are like the OG when it comes to describing things. But তোমাদের হাতে সেই সময়টা না থাকলে you can do courses online যেটা তোমাকে হয়তো fictional writing এ করতে বলে। এটা দীপ্রর আমি ভিডিওতে একই কথা বলছি যে তুমি ওগুলা কোর্স করে you can attempt these things. চেষ্টা করো স্টোরি বলতে, if you can tell a good story, if you can tell it well. ওই বইটা মেনশন করে যে 50 সাকসেসফুল Ivy League essays. I think Ahnaf has an opinion on that book. Ahnaf, don't you? এখানে মানে লাইক ওকে, আচ্ছা, তো এই যে বইটা আছে, এই বইটার মধ্যে মানে প্রচুর এসএস আছে, শুধু এসএস এর জন্য না, ওই এসএস এর নিচে অ্যানালাইসিসও আছে যে হোয়াট ডাজ দিস পার্টিকুলার এসে মিন। তো আহনাফের কি এটা কি নেগেটিভ কোনো কিছু আছে তাহলে বলে ফেলো। Because it is recommended by everybody. It is recommended by everybody. আহনাফের যদি পার্সোনাল কোনো ই থাকে বলো। তোমরা তাহলে হচ্ছে মানে এটা বোঝা যায়, মানে একটা জিনিস যদি অথেন্টিক মানে একদম comes from the core of your heart, তাহলে কিন্তু জিনিসটা মানে একটু মানে আসে, মানে খুব ন্যাচারাল দেখবে তোমার ভাষার মধ্যে তুমি লিখতেছো তুমি। আমরা এই বইটা নিয়ে কথা বলতেছি, এই যে এই বইটা নিয়ে 50 সাকসেসফুল হার্ভার্ড আইভি লিগ এসএস, এই বই নিয়ে কোনো প্রবলেম আছে তোমার? না, আচ্ছা, সো ওই বইটার মধ্যে লাইক देयर আর 50 এসএস যেগুলো যে সাকসেসফুলি বিভিন্ন অ্যাপ্লিকেশনে, শুধু আইভি লিগ এসএস না, ওখানে অন্যান্য ইউনিভার্সিটি গুলো আছে, বস্টন, কর্নেল সব আছে। তো এনিওয়ে, তো ওই এই বইটা মানে হিউজলি রিকমেন্ড করব। এটা পিডিএফ আছে বিবি গ্রুপের ফাইল সেকশনে, সো ইউ ক্যান ফাইন্ড দ্যাট, বা অনলাইনেও আছে প্রিটি ইজিলি। না বলো যে অথেন্টিসিটি নিয়ে যেটা বলতে চাইছো। আপনাকে পাবলিক এমবারাসমেন্ট কারণ অন্য জায়গায় অন্য কথা বলে বলাইছি, সো আরে না, সমস্যা নেই, বলো। আচ্ছা, আমি একটু অ্যাড করি। আচ্ছা, আহনাফকে আমরা শেষ করে এরপরে নেহা যাও। ওকে, ইফ ইউ মাইন্ড। আহনাফ কোন এটা হচ্ছে যে মানে তোমার যদি ন্যাচারালি একটা জিনিস ভিতর থেকে আসে, তুমি অ্যাকচুয়ালি একটা জিনিস তোমার ভালো লাগতেছে, তুমি দেখবে যে অটোমেটিক তোমার লেখা আসতেছে। তুমি কখন মনে করো লিখতে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা লিখতে মনে করছো, কখন যে এত কিছু লিখে করছো তুমি টেরও পাবা না। সো ইফ ইউ আর লাইক সিজনড এট রাইটিং, ফর এক্সাম্পল নাওয়ালপুর মতো যদি মানে লিখে অবস্থা থাকে, তাহলে দেখবে যে অনেক সুন্দর সুন্দর এরকম ফিকশন রাইটারদের মতো অনেক সুন্দর সুন্দর ওয়ার্ডিং তোমার মাথায় অটোমেটিক চলে আসছে। আর সেটা যদি না হয় তাহলে তারপরেও দেখবা যে অনেক মানে বেসিক মানে ওয়ার্ডিং এর মধ্যে তুমি অনেক কিছু লিখে ফেলছো। সো ওটার পরে দেখবে যে ওকে আই রোট দ্যাট মাচ, তখন তুমি ওটাকে প্যারাফ্রেজ করতে পারো। সো এইটা কিন্তু মিথ্যা কথা লিখলে তুমি একটা কিছু লিখতে পারতেছো না। এন্ড গুগলিং ইজ অ্যানাদার থিং। এখানে ছোট করে অ্যাড করব যে প্রত্যেকটা অ্যাক্টিভিটি সেকশন কিভাবে সাজাইতে হবে বা এই করতে হবে। তুমি যদি ছোট করে লেখো যে হাউ টু অর্গানাইজ মাই অ্যাক্টিভিটি লিস্ট অন কমন অ্যাপ, এটা দেখে সার্চ দিলে দেখবে যে দেয়ার টনস অফ গাইডস কিভাবে যে সাকসেসফুল এগুলো হয়। এগুলো একটা ছোট সার্চ করে তুমি দেখতে পারো যে কিভাবে সাকসেসফুল অ্যাক্টিভিটি লিস্ট গুলো কিভাবে যে অ্যালাইনমেন্ট করা হয়েছে, এটা গুগলে তুমি পাবা। এখন নেহা। শিওর। সো আমি একটা হট টেক, আমার 50 কলেজ সাকসেসফুল কলেজেসের সবগুলো এসে ভালো লাগে না। সাম seemed very forced to me,
যে তারা ওই ইউনিভার্সিটিতে মানে একটা মানে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা স্পেসিফিক ভাইব থাকে সো when you're trying to fit into that vibe তুমি যদি ওরকম পারসন না হও it kind of becomes very apparent on your essays এই নেহার এই অ্যাডভাইসটা সবাই নাও because she got like waitlisted to all the college, all the Ivies and like everywhere. So ওর এসেটা নাও যে ভাইব ম্যাচ করে এসে লেখা, this is very important. yes so some tips about essays যখন আমি সাপ্লিমেন্টাল এসে লিখছি তখন আমি অবশ্যই এটা গুগল করছি যে এই কলেজ এই ইয়ার সাপ্লিমেন্টাল এসেস তুমি দেখবে যে ওরা অনেক টিপস দেয় যে কিভাবে এটা লিখবা প্রিন্সটন স্পেসিফিকলি কি চায় ওরা কি ধরনের ইউনিভার্সিটি আগে স্টুডেন্টরা কিরকম এসে লিখছে বা স্যাম্পল এসে কয়েকটা দেখায় ওগুলো পড়ে বোঝা যায় যে প্রিন্সটন একটা চিল একাডেমিয়া ভাইব রিসার্চ বেসড ইউনিভার্সিটি বাট স্ট্যানফোর্ড ইজ নট দ্য সেম Stanford wants quirky essays. They want you to be different. They want you to be fun, but they want you to be successful in life. So, erokom match korba. Yale wants people who can, help each other grow, and Yale wants people who can, let's say, build a better community, like vibe down, like warm. So. এরকম কিন্তু ভ্যান্ডারবিল্টের আবার দেখবা কি যে সবগুলো এসে আমি ভ্যান্ডারবিল্টে কেন অলিম্পিয়াড এসে লিখছি জানি না বিকজ আই ওয়াজ টু স্টাবার্ন যে আমি অন্য কিছু পারি না আমি কেন লিখবো ভ্যান্ডারবিল্টে অনেক ডাইভার্সিটি চাই লাইক দে ওয়ান্ট টু সি যে ওই যে ভ্যান্ডারবিল্ট অ্যাকসেপ্ট টু অনন্যা বনি পড়তে গেছে yeah I think she has better ideas about it but like আমি শেষ করিনি you will notice a trend যে এই সব কলেজে অ্যাকসেপ্টেড এসেগুলোর মধ্যে একটা ট্রেন্ড আছে আমি বলবো না ট্রেন্ডগুলো কি you will have to figure it out yourself but রুদিবার পোস্টে অলরেডিও বলে দিছে সো আমি মেনশন করবো যে এমআইটির এসেগুলো দেখবো অনেক কনসাইজ ওখানে আবল তাবল অনেক এসব মানে কি জানি ফ্লোই কথাবার্তা নাই ইটস ভেরি স্পেসিফিক কনসাইজ আমি এগুলো করছি এগুলো করব আমার গোল এটা এভাবে দিস থিংস ইন্টারসেক্ট উইথ ইওর আইডিয়ালস কিন্তু আবার অন্যান্য কলেজে কিন্তু সেম না সব কলেজে তুমি কনসাইজ এসে লিখলে চান্স পাবা না So like even though I got waitlisted at like practically every single college ever but tips gulo ami dibo so like do your supplemental essays nicely and try to fit into their vibes but tomar sathe onek college vibe match khabe na for example even if I got accepted to Vanderbilt which I didn't I got a fat rejection I don't think I would be happy there I only applied there because it's a very good school and I did not have a good college list আরেকটা জিনিস যদি আমি মানে আরো অনেক কলেজ আছে যেগুলোতে অ্যাপ্লাই করছি যেখানে গেলে আমি I would not be happy even though they are like the best schools in this entire world I shouldn't have applied to Vanderbilt so like তুমি এসে লিখতে গিয়ে তখনই বুঝে যাবা যে নো আমি জোর করেও ওই জিনিসটা আনতে পারতেছি না আমার এসে so yeah so তখনই বুঝে যাওয়া যে maybe this school is not a good fit for me Duke Allah আমি জানি না কেন আমি Duke সব রিসাইকেল good lord I hated writing thesis about the quirkiness or trying to be someone so আমি এটা কার্লেটনের সাথে চেষ্টা করছি মানে কার্লেটন সব সময় মানে quirky people চায় মানে ওদের সাবিন কই মুস্তাফা সাবিন কই আমার ডেউ কেসগুলো খুব সুন্দর ছিল লাইক আই ডিড one thing I wanted to add আচ্ছা নাওয়াল রেখে যাই এরপর আমরা অনন্যার কাছে যাব হ্যাঁ নাওয়াল বলো so I know a lot of মাঝখানে I think mention করেছিল ECA faking এর ব্যাপারটা one thing that you should know is one of the best ways তোমার ECA represent করা হয় is through your recommendation letters তুমি অলিম্পিয়াডে গেছো and then recommendation letter এটার কোনো মেনশন নাই then they'll probably know that you're lying yeah that's alarming এই যে কানেক্টিং দোস ওই যে ভেরিফাই করা রিকমেন্ডার্স দিয়ে তোমার ইসিএ গুলো চেক করা হয় অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং মানে ওই যে এসএস এর সাথে আর রিকমেন্ডারদের সাথে এটা অ্যাকচুয়ালি এই দুইটা মানে কম্পেয়ার করে এই দুইটার এগেইনস্টে চেক করা হয় সো ইসিএ এটা লিখে দিলেই ওটা হলো এরকম না যে পার্সোনাল অ্যানেকডোটস ওয়ালা রিকমেন্ডেশন লেটার মনে করো যে তুমি একটা অলিম্পিয়াডে কাজ করছো এন্ড দেন তোমার সায়েন্স টিচার তোমাকে যখন রিকমেন্ডেশন লেটার লিখে দিচ্ছে যে আই নো দ্যাট she got like she participated in there but I helped her for registering on this activity on and that the personal anecdotes যখন টিচাররা ওই অ্যাক্টিভিটির সাথে দেয় that becomes a good recommendation letter হ্যাঁ সো এটাতে আমি একটু হ্যাঁ নাওয়াল আপু বলে নাকি আমি বলছি আচ্ছা এই আমার আপু ডাকিস এই আচ্ছা নাওয়াল বেগম বলুক oh good lord acha so one thing that I do want to mention is oi like
Nehaর যে post আছে where she like posted her profile যেখানে আমি Ahnaf we all posted our profile so ওই প্রোফাইলটা আমি পার্সোনালি আমি হলে as an applicant আমি ওই প্রোফাইলের ডেসক্রিপশন টুকু দেখতাম এটা একটা কারণ আছে হ্যাঁ না তুই তো প্রোফাইল দেখ নাই সো নট ও তো দিছে রব দিছে ওই প্রোফাইল দেখাটা হ্যাঁ ও দিছে আচ্ছা রব দিছে ঠিক আছে দেই নাই বাট ওইটা দেখাটা হ্যাঁ ওটা he just wants to be included that's it good lord Rob anyway so ওইটা দেখাটা is important because that gives you a good insight as to আমরা আমাদের এসেতে বা আমাদের ইসে গুলোতে আমরা কি হাইলাইট করছি আমরা কিভাবে ওগুলোর ইমপ্যাক্ট দেখিয়েছি and how we sort of capitalize on them and how those things work so Aunannya অনেক কিছু লিখেছে as like part of different organizations আমি অনেক কিছু লিখেছি as part of different organizations Ahnaf chemistry নিয়ে অনেক কিছু বলছে like which competitions he participated in and which ones he mentioned ওগুলা দেখাটা ইম্পর্টেন্ট এই কারণে because ওই যে অনেকে থাকে যে আল্লাহ আমার তো অলিম্পিয়াড অ্যাচিভমেন্টস নাই আমার তো ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্টস নাই আমার তো ন্যাশনাল অ্যাচিভমেন্টস নাই কি করব তখন ইটস very important to look into আমরা কিভাবে এই যে আমরা যারা মানুষজন যারা অ্যাকচুয়ালি জায়গাতে ভালো জায়গায় ঢুকছি with like you know not these achievements আমরা কিভাবে আমাদের অ্যাক্টিভিটি গুলো ডেসক্রাইব করছি not shitting on Neha Neha's amazing but like নেহার পোস্ট হ্যাঁ but like সামারি নেহার পোস্টে যে আর কি এরা সবার প্রোফাইল মানে পেস্ট করছে তো দেখবা যে এরা মোস্টলি মানে ইনক্লুডিং মি যা আমারও মানে অলিম্পিয়াড ইজ ইন দ্য মোস্ট লাইক যে ফিচার অ্যাক্টিভিটি সেটা না সো আমরা ওখানে যারা পোস্ট করছে কমেন্টে তো ওইটার মধ্যে যাবা দেখবা যে এরা কেউই যারা অলিম্পিয়াডে ছিল না ওরা কি অ্যাক্টিভিটি গুলো করছে এন্ড কিভাবে মেনশন করছে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে তো এই জিনিসগুলো লাইক ইফ ইউ গো থ্রু দ্যাট ইট উইল নেহার যে পোস্ট আছে তোমরা যে ওর নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবা এন্ড সেভ করে রাখবা রাইট ওকে নেহা ব্যাক টু ইউ সো লাইক তোমার কিন্তু বুঝতে হবে যে তুমি কোন জিনিসটা হাইলাইট করবে কোন জিনিসটা হাইলাইট করবে না অনেক স্কুলের সাপ্লিমেন্টাল এসেস ডিফারেন্ট হয় অ্যাজ আই সেড যে আমি কিন্তু অনেক আসলে মজার মানুষ আই লাইক হ্যাভিং ফান আই লাইক মিমস এন্ড অল দ্যাট বাট আমি কিন্তু সব ইউনিভার্সিটি এসেতে এগুলো লিখি নাই স্ট্যানফোর্ডের এসেতে আই শোড মাই ফান সাইড বাট হার্ভার্ডের এসেতে আমি ওই সাইডটা শো করি নাই প্রবলি এজন্য রিজেক্ট খাইছি সো but like MIT এর এসেতে আমি জাস্ট একটা সাইডে I was very fun they have an essay what do you do for fun ওখানে আমি আমার এক্সপেরিমেন্টাল কুকিং এর কথাটা লিখছিলাম সো বাট আমি প্রিন্সটনের কোনো এসেতে কিন্তু এই জোর করে এই ভাইবটা আনার চেষ্টা করি নাই যে ও আই এম ভেরি ফানি এন্ড অল দ্যাট বাট ইফ ইউ আর জেনুইনলি মানে তোমার বুঝতে হবে যে ওই ইউনিভার্সিটিটার মেইন জিনিসটা কি সো এই যে ভাইবটা যখন বারবার বলতেছি ভাইবের কথা কারণ তুমি আমি যে প্রিন্সটনের ডিসকর্ড চ্যাটে যাই আমি দেখি বেশিরভাগ মানুষই কিন্তু আমার ভাইবের সাথে ওদের ম্যাচ খাইতেছে আমি জানি যে নাও যখন আমার কেসে Yale ডিসকর্ডে যায় সেম you will see people you will vibe with those people মানে যদি তুমি কথা কইছস তো ভাই তো genuinely I just realized that আমি ওই চ্যাটে যাই না বন্ধ করে দিছি যা আচ্ছা anyways we'll go to আচ্ছা তানভীর বলছিল যে একটু he wants to add on the essays তানভীর গো applicant যার ইসি গুলো খুবই মানে উল্টাপাল্টা রিজিয়নে মানে ডিফারেন্ট রিজিয়নে সো বেনিংটন এসেটার সময় আমি যেটা করছি সেটা হচ্ছে ওদের একটা প্রাইমারি ফোকাস হচ্ছে লাইক ওরা হচ্ছে মানে এডুকেশনকে আমরা নিজের চয়েস মতো করতে দেয় I mean I get to choose what I study ঠিক আছে so I mean I get to choose psychology as well as mathematics and political science and all this আমার ইসি গুলো ছিল এরকম মানে হচ্ছে কোনো স্পেসিফিক ফোকাস ছিল না so what I did was আমি আমার এসেতে মেনশন করছি যে I have a lot of things to explore and I chose Bennington because ওরা আমাকে এক্সপ্লোর করার চান্সটা দিচ্ছে so see what happened there মানে হচ্ছে ওরা হচ্ছে মানে ওদের যে ভাইবটা I just matched there ঠিক আছে এই যে তানভীরের এইটার সাথে আমি ছোট করে অ্যাড করে দেই যে দেখো কি কারণে এটা ইম্পর্টেন্ট দেখো তানভীর বেনিংটনে আমি বেনিংটনে এন্ড উই রাইট লাইক রোড দ্য সেম থিং মানে আমার বেনিংটন এসেতেও ওয়াই বেনিংটন এসেতে ছিল যে আমার মেজর তো সবসময় কম্পিউটার সায়েন্স এটা ফিক্স ছিল বাট আমি লিখছি যে আমি কম্পিউটার সায়েন্স তো এই 5 বছর ধরে আমি করতেছি সো আই ডোন্ট ওয়ান্ট টু লাইক বি কনফাইন্ড উইথ কম্পিউটার সায়েন্স তো আমি পড়তে চাই কম্পিউটার সায়েন্সের সাথে ইকোনমিক্স পড়তে চাই সাথে কিছু সাইকোলজি কোর্স নিতে চাই ক্রিয়েটিভ রাইটিং এর কোর্স নিতে চাই এন্ড এগুলো মিলায়ে ওদের মানে বেনিংটনে একটা জিনিস আছে যে ওদের প্ল্যান ইওর মেজর এসে মানে তোমার একটা 4 বছরে যে কি পড়বা এটার জন্য একটা এসে লেখা লাগে তো এই একটা এসের মধ্যে কোন সাবজেক্ট কতটুকু পড়বা কি ফিট করবা এটা একটা এসে লিখে মানে তোমার পুরো মেজরটা প্ল্যান করা যায় তো এই জিনিসটা নিয়ে ওই যে আমি আর দেখো ওই যে তানভীর সেম জিনিস লিখছি
যে সেভারাল সাবজেক্ট যে এক্সপ্লোর করার যে ইন্টারেস্টটা, যে কয়েকটা সাবজেক্ট একসাথে পড়বো। দেখো সেম থিং, আমি ওইটা লিখছি ওইটা লিখছি, মাত্র আমরা মাত্র এক্সপ্লোর করব। মানে কলেজ ভাইবের উপরে কলেজ কি চায় এক্স্যাক্টলি, অর ইউনিভার্সিটি কি চায় এক্স্যাক্টলি তোমার কাছে, সেটা বুঝে একটা এসে লিখো, ঠিক আছে? কমন অ্যাপ এসে কিন্তু চেঞ্জ করা যায় পার ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে? ইউজ দ্যাট অপরচুনিটি। প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ইফ ইউ থিংক দ্যাট আমার কমন অ্যাপ এসে এই পার্টটা একটু চেঞ্জ করে দিলে বেটার হবে, ডু দ্যাট, ঠিক আছে? রাইট, ওকে। Aunannya, is there anything to add নাকি আমরা মুভ অন? অনন্যা কয়েকটা এসে ইউজ করছিল, অনন্যা এটা নিয়ে একটু বলো যে হ্যাঁ, অনন্যা একটু বলো। তোমার ক্ষেত্রে এক্সপেরিমেন্টে কি কি কতটুক সফল হয়েছে বা কি হয়েছে? আমি এক্সপেরিমেন্ট করছি 3টা এসে নিয়ে। সো ভ্যান্ডারবিল্টের জন্য আমার একটা একদম ডিফারেন্ট একটা পার্সোনাল এসে ছিল, উইমেন্স কলেজের জন্য একটা ডিফারেন্ট এসে ছিল, আর কমন অ্যাপ এসে পার্সোনাল এসে রেফার করতেছে। তারপর মিডলবারি, তারপর কার্লেটন, যেগুলো কোয়ার্কি, যেগুলো মানে এসএস চাই যারা, যেমন মিডলবারি, কার্লেটন, তারপর আরো কয়েকটা কলেজেস ছিল, পমোনা। তো এদের জন্য আমি আরেকটা ডিফারেন্ট এসে লিখছি। সো এট ফার্স্ট আই রিসার্চে এই কলেজগুলো কেমন স্টুডেন্ট চাচ্ছে। সো আমি ওই কারেন্ট স্টুডেন্টদের সাথেও কথা বলছি, এন্ড ওদের কাছে আমি হচ্ছে এসএসও চাইছি, এন্ড দে ওয়্যার সো কাইন্ড এনাফ টু গিভ মি देयर এসএস। যখন আমি এসএস করছি যে না, আমার এখানে কনসাইজ বা স্ট্রেট এসএস দিলে হবে না, আমার এসএতে এই ভাইবটা আনতে হবে। সো মিডল বাড়িতে দে ওয়ান্ট পিপল যারা হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে যায়, এনভায়রনমেন্টালিজম নিয়ে যাদের অনেক কনসার্নস। সো আমার মিডল বাড়ির এসেটা হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে ছিল, যে আমার মেজরও এনভায়রনমেন্টাল সায়েন্স ছিল। সো ওইখানে আই ডিসক্রাইব অ্যাবাউট one of my community service, যেটা আমার ফার্স্ট কমিউনিটি সার্ভিস। এটা হচ্ছে ছিল আমরা স্কুল স্টুডেন্ট, আমরা রিসাইকেবল অবজেক্টস কালেক্ট করে সেটাকে বেচে আমরা হচ্ছে ডোনেশনস দিয়েছিলাম, যাতে লোকাল যে মার্কেটস গুলো থাকে সেখানে আমরা ডাস্টবিন প্রোভাইড করতে পারি। বাট আই ওয়াজ আ ভেরি শাই পার্সন, আমি কারোর সাথে কথা বলতে পারতাম না, এন্ড তখন ফ্রেশম্যান ইয়ার ছিল। সো আই টুক দিস চ্যালেঞ্জ to overcome my glossophobia, my speech anxiety, and ওইটা নিয়ে আমি পুরোটা আমার এসেটা লিখছিলাম, and how I overcome my glossophobia, and how I collected recyclable objects and raised donations, and I mean provided dustbins to local markets. Summarize. হ্যাঁ, এটা হচ্ছে আর উইমেন্স কলেজেস নিয়েছি, আমার পুরাটা এসে একদম উইমেন্স সেন্টার্ড ছিল, বিকজ আমি ডিফারেন্ট কমিউনিটি অর্গানাইজেশন নিয়ে কাজ করতাম। আর ভ্যান্ডারবিল্টের জন্য এটা ছিল যে টোটালি লিডারশিপ ছিল। সো ফার্স্ট আমি যেটা বলবো, যে নেহা যেটা বললো যে ভাইব উইথ দ্য কলেজেস এন্ড ট্রাই টু কম্পোজ এসেস থ্রু ভাইবিং, এন্ড যেটা অ্যালাইন করে। Okay, so I'll just recap what I think, and everyone else can just give their final opinions on the on what they should do from June to August 31. আচ্ছা হ্যাঁ, তাহলে কিছু বলতে নিছিলা? না, লাস্টে আমাদের এখনো ইন্টারভিউ বাকি আছে, রাইট? এটা পরেই তো। আচ্ছা হ্যাঁ, এটার পরে অ্যাকচুয়ালি এই স্লাইডের পরে আর কি ওগুলো আছে, একটু যেতে দিতে হবে। সো ইয়া, সো কন্টিনিউ। পার্সোনাল এসে নিয়ে হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল পয়েন্টটাতে যাই। আচ্ছা পয়েন্টটাতে যাই, এরপরে বলো নাকি? আচ্ছা তাসফিকুর, শিওর। এটার সাথে আমি একটু অ্যাড করতে যাচ্ছিলাম যে কমন অ্যাপে তোমরা যদি এখন অ্যাকাউন্ট খুলো, তুমি একটা জিনিস দেখতে পারবা যে কমন অ্যাপের অ্যাকাউন্ট খুললে কলেজ লিস্টের এই যে উপর সাইডে, মানে এই সাইডের দিকে একটা দেখবে যে কলেজ রিকোয়ারমেন্টস, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস নামে একটা ট্যাব আছে। তো এটা অনেকে দেখে না, তো এটা যদি তুমি ক্লিক করো, এটা ক্লিক করলে তোমার লিস্টে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজের প্রত্যেকটা ডেডলাইন থেকে শুরু করে ওদের কি লাগে বা না লাগে, কয়টা রিকমেন্ডেশন লেটার লাগে, কখন কি লাগে, তো এটা পুরো একটা চেকলিস্ট তোমার তৈরি হয়ে যায়, মানে একটা স্প্রেডশিটের মতো ওখানে দেখায় দেয়। তো এই জিনিসটা যদি মানে তোমরা এই টাইমের মধ্যে যখন কলেজ অ্যাড করবা, যে জুন বা আগস্টের মধ্যে কলেজ যখন অ্যাড করে দেখবা, তো ওইখানে যদি তুমি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস এর উপর ক্লিক করো, কমন অ্যাপের সামনে ফ্রন্ট পেজে উপরে এই জায়গাটা থাকে। সো ওইটা যদি ক্লিক করো, তাহলে প্রত্যেকটা কলেজের জন্য তুমি আর কি ডেডলাইন সহ অনেক কিছু দেখতে পারবা। তো এটা অনেক হেল্প করে, মানে প্রাইমারিলি, মোস্টলি এত হেল্প করে না, বাট প্রাইমারিলি হেল্প করে যে আইডিয়া নেওয়ার জন্য কোনটা ডেডলাইন, কখন কোনটায় আর্লি অ্যাকশন আছে কি নাই, তো এই জিনিসগুলা দেখতে অনেক হেল্প করে। এই জিনিসটা যদি কেউ না দেখে থাকো, এই টাইমে কলেজ অ্যাড করার পর দেখে নিবা। Adding on that, I think they should also keep a track of the optional materials, কারণ Princeton যেমন graded writing আমি জানি এটা optional নাকি required, but যারা
required graded written paper না হলে application incomplete. হ্যাঁ তো আমার মনে হয় যে এই যে এগুলো মানুষ দেখে না, মানে এগুলো অন্যান্য কলেজে হচ্ছে অপশনাল থাকতে পারে। ফর এক্সাম্পল ইউনি অফ রচেস্টারে আই থিংক গ্রেডেড রাইটিংটা অপশনাল। হ্যাঁ, তো আমার মনে হয় এগুলো নোট ডাউন করে রাখা উচিত, বিকজ দিস এই জিনিসগুলো ওই চেকলিস্টের মধ্যে পাওয়া, সো ইটস বেটার টু লাইক মানে অ্যাপ্লিকেশন সাবমিট করার যে লাস্ট ডেট থাকে ওই দিন সাবমিট করতে যাও না, ঠিক আছে? at least 2-3 দিন আগে করো, যাতে হচ্ছে তোমার যখন অ্যাকাউন্টটা পাও অ্যাকাউন্টটা ঢুকে তুমি দেখতে পারো আসলে চেকলিস্টে তোমার কি কি মিস হইছে, ঠিক আছে? সো ওগুলো এর মধ্যে কভার করা আছে, একটু পয়েন্টগুলোতে যদি আমরা যেতাম তাহলে ই করা যেত। ওকে যাও। ওকে, তাসফিকুর গো অন। ওকে, সো কন্টিনিউ উইথ দ্য ভার্চুয়াল সেশনস। এরপরে হচ্ছে ক্যাম্পাস ট্যুর, যেগুলো আমরা আগে বলছিলাম যে ভার্চুয়াল ক্যাম্পাস ট্যুরস। সো ইউ গাইস ক্যান ফাইন্ড দ্যাট থ্রু দ্য ইউনিভার্সিটি সাইট। ওদের কিছু পার্টনার সাইট থাকে, যেরকম ইউ ভিজিট আছে ফর দ্য ক্যাম্পাস ভিজিট এন্ড এভরিথিং। এরপরে ভার্চুয়াল ফেয়ার্স আছে, যেটা অলরেডি তোমাদেরকে লিঙ্ক দিছি। ওকে, সো দেন আই থিঙ্ক এট দিস পয়েন্ট, মানে জুন থেকে অগস্ট 31 এর মধ্যে আই থিঙ্ক ইউ শুড বিল্ড ইউর ফার্স্ট কলেজ লিস্ট। এবং এটা ড্রাফট কেন বলি, কারণ আমি যে ফার্স্ট লিস্টে বিল্ড করছিলাম it had about 40 ইউনিভার্সিটিস, হ্যাঁ, এবং ওখান থেকে আমি অ্যাকচুয়ালি এট দ্য এন্ড অফ ইট 6টাতে অ্যাপ্লাই করা হয়েছে আমার, ঠিক আছে? বাট দ্য পয়েন্ট অফ বিল্ডিং দিস লিস্ট ইজ টু অ্যাকচুয়ালি গেট ইউজ টু বিল্ডিং দ্য লিস্ট, এবং হচ্ছে কি গেটিং ইউজ টু দ্য রিসার্চ অ্যান্ড অ্যাকচুয়ালি ডাইভিং ইন টু অল অফ দিস ইউনিভার্সিটিস। সো আই থিঙ্ক যে অ্যাট দিস পয়েন্ট ইউ গাইস শুড বিল্ড ইউর লিস্ট। এরপরে হচ্ছে গিয়ে অবভিয়াসলি ওপেনিং দ্য অ্যাকাউন্ট। সো হচ্ছে গিয়ে কমন অ্যাপ অ্যাকাউন্ট, কলেজ বোর্ডের অ্যাকাউন্ট, এরপরে কলেজ ডেটা অ্যাকাউন্ট, যেখানে হচ্ছে কি তোমরা কলেজের উপরে ইনফরমেশন পাবো। সো জাস্ট চেক আউট দিস থিংস ওয়ান দ্য টাইম কামস। এরপর হচ্ছে কলেজ র্যাপ্টার অ্যাকাউন্টস, এরপর হচ্ছে কমন ডেটা সেটস, ঠিক আছে? দিস ইজ ডিফারেন্ট ফ্রম কমন অ্যাপ। আর কমন ডেটা সেটসে বেসিক্যালি তোমাকে মানে কি কি জিনিস একটা ইউনিভার্সিটি ভ্যালু করে। সো ফর এক্সাম্পল তোমার ইন্টারভিউ ওরা কুটুক ভ্যালু করে, এসে কুটুক ভ্যালু করে, জিপিএ কুটুক ভ্যালু করে। দে উইল লিস্টেড ফ্রম ভেরি ইম্পর্টেন্ট টু নট কনসিডার্ড টু কনসিডার্ড, মানে কিছু কিছু ক্যাটাগরি আছে, দে উইল র্যাঙ্ক দোজ ইন দ্যাট। এরপরে হচ্ছে তোমার অগস্ট 1 হচ্ছে কমন অ্যাপ খুলবে। সো ফর দ্য পিপল দ্যাট আর অ্যাপ্লাইং ফর ফল 22, তোমাদের অগস্ট 1 হচ্ছে কি তোমাদের অ্যাপটা খুলবে। সো তখন থেকে মোটামুটি খুলবে না, একটা বলি যে মানে কমন অ্যাপ আপডেট হয় প্রতি বছরে, তো তুমি এখন চাইলে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারো, সবকিছু অ্যাক্সেস করতে পারো, বাট তুমি এখন যদি ইনফরমেশন গুলো ইনপুট দাও তাহলে রিফ্রেশ হয়ে যাবে, অগস্ট 1 রিফ্রেশ হয়ে যাবে। কিন্তু অগস্ট 1 পড়া রিফ্রেশ হবে না, সো অগস্ট 1 আবার পড়তে হবে। এরকম প্রিপেয়ার হয়ে তুমি এখন এক্সপ্লোর করতে পারো কমন অ্যাপ অ্যাকাউন্ট খুলে। এরপরে হচ্ছে কি স্টার্ট স্প্রেডশিট অফ ইউর ইউনিভার্সিটিস। এরপরে হচ্ছে ডেডলাইন গুলা তোমার ট্র্যাক করো, তোমার এসে গুলো ট্র্যাক করো, আদার ইনফো। এবং on this topic I'll try to share my own one second, let's see. On the tracker, spreadsheet and everything. হ্যাঁ, স্প্রেডশিটটা আমি আমারটা জাস্ট ই করব। এইটার ক্ষেত্রে আমি একটা অ্যামেজিং টুল, মানে লাইফ চেঞ্জিং টুল তৈরি করছি। I will share in probably within 2 weeks or something. That will like is there, but আপাতত হ্যাঁ এটা দেখি আমরা যে ও কিভাবে করছে। ওকে, সো আমার যেগুলো ই করা হয়েছিল যে yeah, so I'm really into, মানে আমার মেজর হচ্ছে ডেটা সায়েন্স, সো মোটামুটি এসব নিয়ে পড়ে থাকি। সো তোমার টার্গেট হচ্ছে গিয়ে তোমার মানে যে টার্গেট ডেডলাইনটা ছিল যে আমি ওই টাইমের আগে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এরপর হচ্ছে কলেজের নেম, কয়টা সেশন অ্যাটেন্ড করছি পার ইউনিভার্সিটি, এটা তেমন আপডেট করা হয় নাই, কারণ মোস্ট অফ দ্যাম আই অ্যাটেন্ডেড মোর দেন 3। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট ম্যাটার করে কিনা, এটা এমটি কেন, কারণ প্রত্যেকটাতে ম্যাটার ছিল বা ডিডেন্ট ম্যাটার, প্রত্যেকটাতে আমি অ্যাটেন্ড করছি। সো এট দ্যাট এন্ড ইট গট টু আ পয়েন্ট আমার ট্র্যাক করার কোনো লাভ নাই, সো আই জাস্ট গেভ আপ অন দ্যাট। ইন্টারভিউটা রিকোয়ার্ড কিনা, সো অন দিস এই যে দেখো এটাতে এটাতে ইম্পর্টেন্ট এবং আমি দিছিলাম, এটাতেও ইম্পর্টেন্ট অ্যান্ড ডান, নট কনসিডার্ড। সো এসব আর কি আই ট্র্যাকড ফর দ্য ইন্টারভিউস। তোমার আমার ইন্টেন্ডেড মেজর যেটা ছিল, এসে কতগুলো ছিল এবং কি কি টপিক গুলো ছিল, এগুলো জায়গায় আছে। এরপরে হচ্ছে গিয়া ওয়েট, দ্যাটস দ্য ডিফারেন্ট স্প্রেডশিট। লেটস সি, তোমার ED2 EA রোলিং /RD যে ডেডলাইন গুলো, এগুলো ট্র্যাক করা। তোমার এই ক্যাম্পাসের লোকেশন, তোমার প্রাইভেট নাকি পাবলিক, তোমার ওই এরিয়াতে স্নো লেভেল পর্যন্ত আমি ট্র্যাক করছি। এসব আমি করছি যে ওই জায়গায় বাঁচতে পারবো কিনা আমি গিয়া। তোমার কলেজের ওয়েবসাইট, কলেজের মেসেজ ফোরাম থাকে কিছু। এরপর হচ্ছে নেট প্রাইস, এগুলো আমি বলবো না, এগুলো তোমার এরপর হচ্ছে তোমার অ্যাকসেপ্টেন্স রেট, অ্যাভারেজ এসএটি, আমার অডস অফ গেটিং ইন, মানে সবকিছু যত কিছু চিন্তা করতে পারবে আমার এই জায়গায় ট্র্যাক করা আছে। That is what research is, ladies and gentlemen. That is what research is. So এরপরে হচ্ছে গিয়ে এগুলোর পরেও আমি আবার আরেকটা ই করছি। সো
I'm going to dekhai, even though you guys will see my college decisions video very soon. So over here I tracked so media report সব ইউনিভার্সিটি চায় না, সো এমআর লাগতো নাকি লাগতো না, সো ওটা আমি ট্র্যাক করছি। এরপরে হচ্ছে গিয়ে নোটের একটা সেকশন ছিল যেটা আমি ইউজ করি না, আই ডোন্ট নো ওয়াই। সো আরডি করছি নাকি ইএ করছি নাকি তোমার রোলিং ডিসিশনস করছি। এরপরে আমার স্ট্যাটাস গুলো আমি আপডেট করতাম একটা একটা করে। ডিসিশনের ডেট গুলো, টাইমিং গুলো আমি জীবনে করি নাই, বিকজ আই ওয়াজ লেজি উইথ দ্যাট। এরপর হচ্ছে সিএসএস প্রোফাইল গুলো ডান ছিল নাকি ছিল না। এরপরে তোমার এস্টিমেটেড কস্ট আমার কতটুকু যাবে। এরপরে হচ্ছে পোর্টাল যেগুলো, মানে তোমাদের সব একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পরে তোমাকে পোর্টালের একটা লিঙ্ক দিয়ে দেয়, সো ওই পোর্টালের লিঙ্ক গুলো সব জায়গায় ট্র্যাক করতাম। সো অল অফ দিস থিংস মানে একটা স্প্রেডশিট তোমরা যদি বানায় ফেলো, ইট উইল হেল্প বিয়ন্ড এক্সপ্লেনেশন, ঠিক আছে, মানে খুবই হেল্পফুল একটা জিনিসটা। সো মেক এ স্প্রেডশিট অফ অল অফ দ্যাট। এবং ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ ইউ গাইস ক্যান ডু দ্যাট ইজ কলেজ র্যাপ্টার। কলেজ র্যাপ্টারে কি হয়, তোমার মানে লিস্ট গুলো অ্যাড করলে অনেকগুলো ইনফরমেশন অলরেডি তুমি ইম্পোর্ট করে এক্সপোর্ট করে ফেলতে পারো ওখান থেকে। আই উইল টিচ ইউ গাইস হাউ টু ডু দ্যাট ইন ডিফারেন্ট ভিডিও, যেখানে ওই যে কলেজ লিস্ট কিভাবে বিল্ড করতে হয় ওটাতে আমরা যাবো। সো এনিওয়ে স্টার্ট দ্যাট। এরপরে হচ্ছে গিয়ে বিল্ড ইউর পার্সোনাল এসে, মানে কন্টিনিউ বিল্ডিং ইট, আর কন্টিনিউ এসিটি প্রেপ ইফ ইউ হ্যাভ নট অলরেডি টেকেন ইট। ওকে, টু দ্য নেক্সট ওয়ান। সো সিনিয়র ইয়ার সেপ্টেম্বর, who wants to start? Whoever wants to go, shoot for it. প্রেজেন্টেশন বন্ধ হয়ে গেছে তো। Oh, my bad. I forgot to share the presentation. My bad. See, he stopped the presentation. My bad. Wait, am I sharing the wrong screen right now? Which one am I sharing? আচ্ছা দাঁড়া, হচ্ছে লাইক লোড হচ্ছে। ওকে, রাইট ওয়ান। ওকে, সিনিয়র ইয়ার সেপ্টেম্বর। ওকে হ্যাঁ। So senior year September, I think you should kind of finalize your college list. মানে হচ্ছে কোথায় কোথায় অ্যাপ্লাই করবো একদম একটা ফাইনালাইজ করে ফেলবা, কারণ এট দিস পয়েন্ট ইউ গাইস হ্যাভ টু গেট স্টার্টেড অন ইউর সাপ্লিমেন্টস, ঠিক আছে। আর আই ডোন্ট নো হু উইল এগ্রি উইথ মি অন দিস পয়েন্ট অর নট, বাট আই থিঙ্ক যে you guys should really prioritize the personal essay more. কারণ কি, মানে when writing it, I think you should prioritize it more, কারণ অন্য ইউনিভার্সিটি তোমার এটা I am sorry, I was about to curse almost. Let me just re-highlight everyone else. Sorry about that. Let's see. Add highlight. Any of the other panelists that I was not able to highlight, একটু video on করে দাও so I can highlight you. Anyway, so a point I think Jay, you should try to finalize your list. আর হচ্ছে গিয়ে যেটা বললাম যে the reason behind focusing on your personal essay, সেটা হচ্ছে যে সব ইউনিভার্সিটি তোমার পার্সোনাল এসেটা পাবে, ঠিক আছে। there is no way around it, even though there will be different supplemental essays. So তোমার মনে করো যে একটা ইউনিভার্সিটির জন্য তোমার সাপ্লিমেন্টাল এসে কাজ করে নাই, ঠিক আছে। সো হোয়াট উইল হ্যাপেন ইজ তুমি ওখান থেকে রিজেক্ট খেলে, ওয়েট লিস্ট খেলে, যেটাই হোক তুমি ওটাতে বাদ হইলা, বাট স্টিল তোমার এই এসেটা ইট মাইট ওয়ার্ক ফর সাম আদার ইউনিভার্সিটি, ঠিক আছে। সো আচ্ছা, বেগিং ফর ওয়েভার্স পার্ট, হ্যাঁ। সো এরপর হচ্ছে কি রেজুমে জিনিসটা তালহা ভাই হচ্ছে কি একটা পোস্ট দিয়ে বা কিছু, বা হি উইল টক অ্যাবাউট ইট আপডেট এখানে একটু পরেও, বাট আগে সবগুলো রিক্যাপ মেরে দিয়ে এরপরে আমরা ইয়েতে যাই, আমরা ডিসকাশনে যাই। সো ফাইনালাইজ ইউর রেজুমে স্ল্যাশ ইসিএ লিস্ট স্ল্যাশ অনার লিস্ট, প্লাস দিস ইজ দ্য মোর ইম্পর্টেন্ট পার্ট, হাউ ইউর গোনা ওয়ার্ড ইট, ঠিক আছে। এখন তুমি ফাইনালাইজ করে ফেলো যে তোমার ইসিএ গুলো কিভাবে ডিসক্রাইব করবা, তোমার অনার্স গুলো কিভাবে ডিসক্রাইব করবা, কারণ I think you have 150 characters or something like that to describe the essays, I think. কত জানি 180 মেবি 180 বা 150 characters, হ্যাঁ এমন কিছু একটা, মানে খুবই কম একটা অ্যামাউন্টের মধ্যে তোমার মানে একটা সেন্টেন্সের মধ্যে তোমার মোটামুটি এক্সপ্লেনেশনটা দিতে হবে। সো ওয়ার্ডিংটা ট্রাই টু গেট স্পট অন। এরপরে হচ্ছে কি ইফ ইউ হ্যাভ টু রেজিস্টার ফর দ্য অক্টোবর এসিটি, তোমার তখন রেজিস্টার করে ফেলো। কিপ ওয়ার্কিং অন ইউর অ্যাপ্লিকেশনস, work to finish your personal essay / COVID essay / additional info. হ্যাঁ, keep this in mind, আমার নিজের ভুল ছিল, this part additional info is not an essay, ঠিক আছে। do not turn this into an essay, either bullet point টাইপের ইয়ের মধ্যে রাখো, অথবা মানে get straight to the point, ঠিক আছে, straight to the point, ঘুরে পেঁচাবা না, একদম straight to the point বলবা। যে মনে করো যে অমুক ইয়ারে আমার পা ভেঙে গেছিল, এই জন্য আমার গ্রেডটা খারাপ হয়েছিল, ঠিক আছে, এমন ভাবে বলবা। বা মনে করো যে this is a great place to list your rankings, মানে কোথায় কি জন্য খারাপ করছে এটা বলার জন্য। ফর এক্সাম্পল ক্যারেট কলেজে আমি কখনো অলিম্পিয়াড করার চান্স পাইনি, ঠিক আছে, like they didn't used to give me chance to do Olympiads, আমি বলছিলাম ভিডিওতে। সো I got to highlight that part there, ঠিক আছে, মানে কি জন্য আমি এই সার্টেন অ্যাক্টিভিটিস করতে পারি নাই, অথবা তোমার যদি মনে হয় যে তোমার এই পয়েন্টে তুমি করতে পারো না, সেটা একটা এক্সপ্লেনেশন দেওয়ার দরকার, just go to the additional info part and do that. বাট ওইখানে নরমাল এসের মতো কিছু করতে যাও না, as Tasfiqur said. Got it.
ওকে, আর এরপরে হচ্ছে গিয়ে তোমার সিএসএস প্রোফাইলটা স্টার্ট করে দাও। আর ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাস্টিং পার্টস আমি বলবো সেটা হচ্ছে যে বেগিং ফর ওয়েভার্স। ঠিক আছে, বেগিং ফর ওয়েভার্স মানে কি, তোমার যে সিএসএস প্রোফাইলের তোমার পাঠানোর জন্য ওয়েভার লাগে। সো ইউ গাইস রিয়েলি হ্যাভ টু কাইন্ড অফ বেগ দ্য ইউনিভার্সিটিজ ফর ওয়েভার কোডস, যে ভাই আমাকে একটা ওয়েভার কোড দাও। কিছু কিছু ইউনিভার্সিটি আছে একদম ইজিলি দিয়ে দেবে, কিছু কিছু আছে এমন কিপটা ডাইরেক্ট নাই বলে দিবে, যতই তুমি বড় বড় এসে লেখো লাভ হবে না কোনো। এটার জন্য আমি একটা পোস্ট লিখে রাখছি এগেইন talha.notion.doc/admissions, এখানে যদি যাও বা বেবি গ্রুপে মেবি আমি পোস্ট করি নাই, তো এখানে যদি যাও আমি লিখে রাখছি অল দ্য ইউনিভার্সিটিজ দ্যাট গিভ আউট লাইক সিএসএস প্রোফাইল ফি ওয়েভার্স অর এক্সেপ্ট ইসপা, ওটা হলো যে সিএসএস প্রোফাইল ফি ওয়েভার অল্টারনেটিভ। তো এই জিনিসটা নিয়ে এটা নিয়ে আমরা আরেকটু ডিটেইলসে বলবো যখন হলো যে আমরা ইউনিভার্সিটি লিস্ট করাই করব, বিকজ তোমার we might even do on a financial decision one, মানে financial মানে deciphering টাইপের একটা ইউনিভার্সিটি I লিস্টিং think that would be better যে ফাইনান্সিয়াল এর ওখানে রাইট, বাট ইউনিভার্সিটি লিস্টিং এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, কারণ হলো যে ফর এক্সাম্পল কিছু ইউনিভার্সিটি তোমাকে দিবেই না। ফর এক্সাম্পল লিহা ইউনিভার্সিটি তোমার না ইসপা অ্যাকসেপ্ট করবে না দিবে, তো তুমি যদি ওইটা অলরেডি লিস্টে বানায় ফেলো এন্ড দেন এডিশনাল মানে সাপ্লিমেন্ট এসে লেখা শুরু করো, উইচ মানে ওয়ান মিস্টেক আই ডিড, মানে অ্যাপ্লাই করার পরে জানলাম যে না এরা অ্যাকচুয়ালি দেয় না, সো দ্যাট লাইক আচ্ছা আমি একটু হ্যাঁ নেহা পুগন হ্যাঁ সো অনেকে ওয়েবসাইটে লেখা থাকবে যে ওরা সিএসএস প্রোফাইল ওয়েভার দেয়, কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আবার অনেকে দেয় না, সো ওই জিনিসটা দেখতে হবে। এই জিনিসটা তুমি হলো যে তুমি যদি ইমেল করো তাহলে ইমেল থেকে ওরা রেসপন্স করে দেবে, যে ওরা আইদার তুমি বলবো যে আই এম ফ্রম বাংলাদেশ, আমি এই ইমেল ফরম্যাটটা সামিন একটা ইমেল ফরম্যাট পোস্ট করছিল, আমি একটা ইমেল ফরম্যাট কিছুদিন পরে পোস্ট করে দেব। সো ইমেল ফরম্যাট যদি ইমেল করো তাহলে ওরা বলে দেয় তো আইদার তোমাকে দেবে বা দেবে না। বাট ইউনিভার্সিটি লিস্টিং এর ক্ষেত্রে আমি কেন বলবো সেটা জেনারিক মেইল রাখার জন্য, হ্যাঁ এটা ওকে হ্যাঁ এটা আমি লিখে দেবো একটা জিনিস। আরেকটা হলো যে এই ইউনিভার্সিটি লিস্টিং এর কারণ আমি বলতেছিলাম যে কিছু ইউনিভার্সিটি তোমার ইউনিভার্সিটি লিস্ট এমন ভাবে বানাইতে হবে যে তোমার লক্ষ্য কোনটা থাকবে। তোমার লক্ষ্য যদি থাকে ফর এক্সাম্পল আই অ্যাপ্লাইড উইথ $0, মানে কোনো কিছুর জন্য আমি $1 স্পেন্ড করে দেই, তো এরকম যদি তোমার লক্ষ্য থাকে তাহলে হলো যে এক বিষয়। আর মনে করো যদি তোমার $25 বা সে মনে করো 3-4টা অ্যাপ্লিকেশনে যদি তোমার পে করা লাগে তাহলে অলমোস্ট $50 চলে যায়, $50 বা $40 চলে যায়। তো এটা যদি স্পেন্ড না করতে চাও তাহলে ওক্ষেত্রে হলো যে লিস্টের খেয়াল রাখতে হবে। মনে করো হার্ভার্ডের ক্ষেত্রে ওদের নিজস্ব অ্যাপ্লিকেশন আছে, বাট হলো যে ওইটা হলো যারা লেন্দি প্রসেস, সো ওরা না সিএসএস প্রোফাইল দেয় না ইসপা অ্যাকসেপ্ট করে। সেরকম কয়েকটা ইউনিভার্সিটি আছে যা ওরা দেবেও না, ওরা অ্যাকসেপ্ট করবে না। ফাইনান্সিয়াল অ্যাপ্লিকেশন যেটা ওটা কিন্তু আইএসএফ এর মতো, মানে ইসপার মতো ওদের যে অ্যাপ্লিকেশন যেটা আছে। হ্যাঁ, তো শুধু হার্ভার্ডের জন্য একটা করে ফাইনান্সিয়াল এড মানে অ্যাপ্লিকেশন পূরণ করা, দিস ইজ লাইক লেন্দি থিং। বাই দ্য ওয়ে টপ টায়ার অ্যাপ্লাই করলে এই ওয়েবারের জন্য চিন্তা করো না, কারণ হচ্ছে ওরা দিয়ে দিবে। সমস্যা হচ্ছে লাইক টপ 10 অ্যাপ্লাই করলে এমআইটি দেয় না স্যাডলি, এমআইটিও দেয় না। এই যে আরেকটা জিনিস লেহাই দেয় না, প্রায় কয়েকটা ইউনিভার্সিটি আছে, তো আমি লিস্ট করে রাখছি, তো আমি লিস্ট দেখলে বুঝতে পারবা। ডার্টমাউথ কিপটা ও আচ্ছা আচ্ছা এই ডার্টমাউথ আমাকে দেয় নাই, অনেকেই দেয় নাই আমাকে, হ্যাঁ এমআইটি বলেছে না, এমআইটি ক্ষেত্রে আছে। We'll try to make a list of the universities যারা কিপটামি করে, যাতে তোমাদের একটা আইডিয়া থাকে যে এখানে যদি আমি অ্যাপ্লাই। কলম্বিয়া একটু খাইস্তামি করে, এর ক্ষেত্রে বলে যে ট্যাক্স ডকুমেন্ট মেইল করো। আচ্ছা ফ্যাক্স করো, ফ্যাক্স করতে বলছে, আমি ফ্যাক্স কিছু খুঁজে পাই না। এরপরে বলে কি যে আইডকে দিলেও হবে। এই যে এই সব ইউনিভার্সিটি থেকে আমি ব্ল্যাক লিস্ট করে একটা লিস্ট বানাবো, দেখো। প্লিজ আমি বলে দিব কোনটা কোনটা। ওকে 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 আই এম কামিং। ওকে ওকে, সো পাওয়ার অফ কোলাবোরেশন, আমরা হচ্ছে কি একটা লিস্ট বানাবো যারা কিপটামি করে বেসিক্যালি। হ্যাঁ, আর আরেকটা যে লাস্ট পয়েন্টটা সেটা হচ্ছে কি সাপ্লিমেন্টাল এসেগুলো। এই পয়েন্টে আই উড সে মোটামুটি মানে আগের থেকে একটা আইডিয়া নিয়ে রেখো, বা এই পয়েন্টে ভালো করে সেট করো। এবং সাপ্লিমেন্টাল এসএস এর উপরে আমরা হচ্ছে কি আরেকটা ওয়েবিনার করব, বিকজ মানে দেয়ার সাম টাইপস অফ মানে কিছু কিছু স্পেসিফিক টাইপ আছে, যে ওয়াই এক্স এস এ একটা আছে, এরপরে হচ্ছে গিয়া certain activities that you extra curricular activities describe করা, তারপর অনার কোড নিয়ে কিছু এসএস থাকে, তারপরে how you see yourself fitting into their university, বা how you see yourself collaborating to their community, এমন কিছু কিছু ই থাকে, বা তোমার ক্ষেত্রে ইনক্লুসিভিটি এটার মানে কি। হ্যাঁ, এমন কিছু কিছু কমন জিনিসগুলো আছে। সো সব থেকে মোস্ট কমন যেগুলো, ওগুলো আমরা মানে ডিটেলসে যাবো যে কিভাবে how we wrote ours এবং how you should write yours। আর the other ones will try to discuss যে এইসব টাইপের টপিক গুলো থাকে, সো এগুলো কিভাবে অ্যাপ্রোচ করা যাইতে পারে। Anyhow, so if anyone wants to talk regarding any of the things that we have listed on here, কথা বলে ফেলতে পারো। Anything? এই সে পার্সোনাল এসে বা কোভিড এসে প্লাস অ্যাডিশনাল ইনফোর সাথে গ্যাপ ইয়ার এসে নামক একটা জিনিস আছে। গ্যাপ ইয়ার এসে না, ওটা মানে গ্যাপ ইয়ার একটা এক্সপ্লেনেশন। হ্যাঁ, এক্সপ্লেনেশন। তো এক্সপ্লেনেশনের ওই ক্ষেত্রে ওই যে যেই জিনিসটা বললো যে অ্যাডিশনাল ইনফরমেশনের মতো, এই জিনিসটা বলে দিলাম যে এটাও কিন্তু এসে না।
নো ওয়ান ইজ লুকিং ফর অ্যান এসে। সো তুমি ডাইরেক্ট যদি তোমার যে লাইক গেট টু দা পয়েন্ট, তোমার যে গ্যাপ ইয়ার নিছো কেন নিছো ওটা বলে দাও, যে অত দূর থেকে যে মানে একটা সিন সেট করে যে তোমার বিষয়টা ডিসক্রাইব করতে হবে এরকম না, তুমি ডাইরেক্ট এক্সপ্লেনেশন দিয়ে গ্যাপ ইয়ার ওখানে বলে দেবা। হ্যাঁ, আর আরেকটা যে ব্যাপারটা, সিএসএস প্রোফাইলের জন্য তোমাদের ট্যাক্স ডকুমেন্ট লাগবে। মানে ইফ ইউর প্যারেন্টস ওর গার্জিয়ানস ফাইল ট্যাক্স, তোমার এটা এখানে প্রোভাইড করতে হবে। এখন কারো কারো প্যারেন্টস আছে যাদের লো ইএফসি স্পেশালি, ইউ গাইস মে নট বি ফাইলিং ট্যাক্সেস, ঠিক আছে? তোমাদের মেবি ট্যাক্স ফাইলিং স্ট্যাটাস না থাকতে পারে। সো ওইখানে খুব ক্লিয়ারলি একটা অপশন দেওয়া থাকে যে নন ফাইলার স্টেটমেন্ট বা এমন কিছু একটা দেওয়া থাকে। সো ইউ ক্যান ক্লিক দ্যাট এন্ড তোমাকে অল্টারনেটিভ কিছু অপশন দেওয়া হবে যে ইউ ক্যান অ্যাট লিস্ট মানে আমি বলি হ্যাঁ তাহলে গো যেহেতু তোমরা ইন্টারন্যাশনাল, ইউ গাইস ক্যান ডু দিস বেস্ট। ওকে, সো আমি এই কাজটা করছিলাম যেহেতু আমার ফার্স্ট টাইম যখন আমি অ্যাপ্লাই করছি, তো ওই যে লাইক প্যারেন্টস যাদের অ্যাকচুয়ালি ট্যাক্স বাউন্ডারির মধ্যে পড়ে না, ইনকাম যেটা আসে না, তো তোমাদের ক্ষেত্রে যেটা করতে হবে যে এই ইয়ারে মানে এখন মানে যাদের আমাদের ট্যাক্স বাউন্ডারি এখন সেট করছে যে 3 লাখ, তো ইয়ারলি ইনকাম যদি 3 লাখ হয় তাহলে হলো যে তোমার ট্যাক্স বাউন্ডারির মধ্যে চলে আসে। তো ওইটা যদি হয় তাহলে হলো যে কত লাগে মানে সর্বোচ্চ তোমার 5-6 হাজার ট্যাক্স দেওয়া লাগবে। মানে ওই 5-6 হাজার ট্যাক্স দিয়ে এই ডকুমেন্টটা ট্রাস্ট মি তোমার তৈরি করে ফেলা বেটার। তো তুমি এই বছর যেহেতু এখন টাইম আছে, এখন যেহেতু তোমরা প্রিপারেশন স্টার্ট করতেছো, তোমার প্যারেন্টসরা যদি ট্যাক্স না দিয়ে থাকে তাহলে হলো যে নো জাজমেন্ট, না দিয়ে থাকে তাহলে হলো যে এখন ওই ডকুমেন্টটা তৈরি করা বেটার, কারণ এটা হলো যে সব জায়গায় একটা ভালো প্রুফ হিসেবে তোমারই আসবে। তাহলে বাকি সব জায়গায় মানে আলাদা আলাদা জিনিস, নন ফাইলার স্টেটমেন্ট এক জায়গায় পাঠাইতে হবে, বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ঝামেলা। আমি একটু অ্যাড ইন করি যে আমার তো বাবা মা দুজনেই ট্যাক্স দেন না, সো আমাকে তাদের নন ফাইলার স্টেটমেন্ট সব জায়গায় আলাদা করে পাঠিয়ে দিয়েছে, প্রিন্সটনে আলাদা করে পাঠিয়ে দিয়েছে, এমপ্লয়ার স্টেটমেন্ট আনতে হয়েছে, তারপরে ব্যাংক স্টেটমেন্টস, অ্যাসেট প্রুফ, এগুলো সব কিছু দেখাইতে হয়েছে। এর থেকে যদি প্যারেন্টসরা ট্যাক্স দিতে পারেন ওইটাই বেটার, কিন্তু আমার প্যারেন্টস কারোই আসলে ট্যাক্স আসতো না, সো আমার ওই জিনিসটা অনেক লেন্দি করে অনেক কিছু করতে হয়েছে। আর আরেকটা ব্যাপার আমি মাথায় রাখতে বলবো সবাইকে, সেটা হচ্ছে যে অনেক ইউনিভার্সিটিরই তোমার হচ্ছে গিয়ে মানে একটা প্রায়োরিটি ডেট, মানে মোস্ট ইউনিভার্সিটিজ উইল হ্যাভ আ প্রায়োরিটি ডেডলাইন ফর দেয়ার মেরিট বেস স্কলারশিপস, ঠিক আছে? মানে ইফ ইউ অ্যাপ্লাই আফটার এ সার্টেন ডেট তুমি হচ্ছে গিয়ে সবকিছু পাবা না। আবার ওইটারও আগের একটা ডেট থাকে যে ইফ ইউ অ্যাপ্লাই বাই দিস ডেট, যে তুমি সব থেকে বেশি মানে ইউ কোয়ালিফাই ফর দ্য মোস্ট অফ দ্যাম, ঠিক আছে? বেশিরভাগই ডিসেম্বরে থাকে, ডিসেম্বর 1 বাই ডেডলাইন। হ্যাঁ, ডিসেম্বর 1, ডিসেম্বর 15 বা জানুয়ারি 15 বা জানুয়ারি 1 এমনের দিক দিয়ে সব শেষ হয়ে যায়, ঠিক আছে? সো এগুলোর আগে সব অ্যাপ্লিকেশন একদম ঝেড়ে ফেলবা, ঠিক আছে? আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে while most universities তোমাকে অটো কনসিডার করবে ফর মোস্ট অফ ইউর স্কলারশিপস এন্ড এইডস এন্ড এভরিথিং, কিছু কিছু ইউনিভার্সিটি আছে ওদের একটা সেপারেট একটা পোর্টাল থাকে বা সেপারেট একটা অ্যাপ্লিকেশন থাকে, খুবই সিম্পল অ্যাপ্লিকেশন থাকে ইউজুয়ালি, ইউ গাইস জাস্ট ফিল দ্যাট আউট। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে হচ্ছে কিছু কিছু এডিশনাল স্কলারশিপ থাকে, যেরকম অনার্স স্কলারশিপ থাকে, ইটি থাকে, উল্টাপাল্টা থাকে। সো দোজ ইউ গাইস ক্যান অলসো। হ্যাঁ, এই জিনিসটা তাসফিক আমি অ্যাড করব যে কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার মনে হবে যে না স্কলারশিপের জন্য কোনো ইনফরমেশন থাকলে বা এগুলো অটোমেটিক্যালি মানে পপ আপ হয়ে যায়, বাট কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে মানে স্কলারশিপের কোনো মানে ইনফরমেশন তুমি দেখতেই পারবা না যদি না তুমি সার্চ করো। ফর এক্সাম্পল বাকনেল অথবা গেটিসবার্গ, বাকনেলের প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ সহ প্রায় বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, গেটিসবার্গের একটা আইজেনহাওয়ার স্কলারশিপ, তো এই যে এটা কোনো জায়গায় লিস্ট করা নাই, না পাইলে ফুল রাইট পাওয়ার পসিবিলিটি খুব কম। ওই একমাত্র একজন ফুল রাইট পাইছে বাংলাদেশের মিম, আমার ফ্রেন্ড, ও আইজেনহাওয়ার স্কলারশিপ পাইছে। সো বাকনেলের যে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ, হ্যাঁ রাইট, এই যে বাকনেলের কথা দেখো, আমি বাকনেলে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ অ্যাপ্লাই করছি আফটার লাইক ডেডলাইন, ওয়েন অনন্যা লাইক কোর্সটা শেষ করে আমাকে বলছে, এরপর আমি একদিনের মধ্যে লিখে পাঠিয়ে দিছি। সো এনিওয়ে এটা কোনো জায়গায় থাকে না, তো তুমি যদি পার্সোনালি সার্চ না করো যে দিস ইউনিভার্সিটি প্লাস মেরিট স্কলারশিপস, এটা যদি সার্চ না করো তাহলে কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে পুরো আসে না। হ্যাঁ রাইট, গিয়ে পরে আইজেনহাওয়ার ডেডলাইন মিস করে ফেলছি। সেম এই যে সেম গেটিসবার্গে অ্যাপ্লাই করতে পারি না, আইজেনহাওয়ার করতে পারি না অ্যাজ আ ওয়েট। তারপর আরেকটা জিনিস সিএসএস, আচ্ছা আহনাফ আগে বলবেন আমি বলবো? আচ্ছা আহনাফ আগে বলুক, যেহেতু অনেকক্ষণ বলেন নাই। আহনাফ তো বলুন। ওয়ার্নিং দিব, সেটা হচ্ছে যে অনেক সময় তোমরা দেখবা যে মনে করো এরকম ইউনিভার্সিটিতে লেখা থাকবে যে বড় করো অ্যাপ্লিকেশনের ডেডলাইন ধরলাম জানুয়ারি 4 তারিখ, আর এরপরে বলা থাকবে কি সুন্দর করে বলা থাকবে যে ফাইনান্সিয়াল ডকুমেন্ট সাবমিট মানে সিএসএস বা ওইসব পাঠানোর ডেডলাইন হচ্ছে ধরো ফেব্রুয়ারি 15 তারিখ, এরকম একটা জিনিস লেখা থাকবে। কিন্তু খেয়াল করো মেক শিওর দ্যাট এটা কি ডোমেস্টিকদের জন্য নাকি ইন্টারন্যাশনালদের জন্য। আমার সাথে এটা হয়েছিল, আমার সাথে যেটা হয়েছিল যে জানুয়ারি 4 তারিখ ছিল অ্যাপ্লিকেশন ডেডলাইন, ভালো কথা। আমি পরে দেখছি ফেব্রুয়ারি 14 তারিখ বের হচ্ছে একটা ডেডলাইন, আমি তো বিষয় হয়েছে, এখন তো সিএস বানানোর দরকার নাই, বিষয় হয়েছে। মানুষ বুঝে যাবে কিন্তু কোন ইউনিভার্সিটি যেটা বলতেছস আস্তে। আমি আবার মানে র্যান্ডমলি ভাই কর্নেল আচ্ছা বলতে থাকুক, আনা বলো। কর্নেল না, আচ্ছা ঠিক আছে, থিওরি গুলো ভালো।
ওকে প্যারা নাই। তো সেটা আমি হচ্ছে বলে যে চাকরি থাকবে না। আমি পাস দ্য ডেডলাইন পরে দেখি যে ইন্টারন্যাশনাল জন্য জানুয়ারি 4 তারিখে ছিল, লাইক হোয়াট, ওকে মানে পরে আমি কেন মানে পরে একটা অ্যাপোলজি ইমেল পাঠাইছিলাম যে আমি ওদের কাছে এক্সকিউজ আছে যে ওই যে কোভিডের কারণে ব্যাংক বন্ধ, তাই জোগাড় করতে পারিনি কোনো কিছু, এই কারণে হচ্ছে মাফ করে দেন, ওরা কোনো ঝামেলা করে নাই। আমি সেই পর্যন্ত 15 দিন পরে হচ্ছে সিএসএস প্রোফাইল এভরিথিং পাঠাইছি, এটাই আই গট ইট। সো মানে আই গেস এটা ব্যাপার। আচ্ছা এখানে যে একটা অ্যাসুরেন্স সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল এর ডেডলাইন গুলো এতটা স্ট্রিক্ট না, তোমার অ্যাপ্লিকেশন যাতে টাইম মতো যায় এটা এনশিওর করো, বাট ফাইন্যান্সিয়াল এর ডকুমেন্ট কয়েকদিন পরে গেল। বাট স্টিল মানে ট্রাই, যেহেতু তোমরা এখন থেকেই তোমাদের মানে মাথা ব্যথা আছে মোটামুটি, যেহেতু এখন রাত 12:30 বাজে প্রায়, এখনো তোমরা 160 জনের উপরে আসো এখানে, ঠিক আছে? সো ইউ গাইজ আর কোয়াইট ডেডিকেটেড টু দিস। সো তোমাদের আই বিলিভ যে তোমাদের যদি চেষ্টা করো তোমাদের টাইম আছে, সো ট্রাই টু গেট অল অফ দেম ডান বিফোর দ্য ডেডলাইন, ওয়েল বিফোর দ্য ডেডলাইন। বাট আচ্ছা আমি ওই পয়েন্টে ছোট করে অ্যাড করে দিই, সিএসএস এর ক্ষেত্রে সিএসএস প্রোফাইল সাবমিশনের ক্ষেত্রে একটা জিনিস সবাই মাথায় রাখবা যে আইডিওসিক না 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 আইডিওসিক না, তোমার 7 দিন লাগে সিএসএস প্রোফাইলটা প্রসেসে ওদের কাছে পৌঁছাইতে। সো মনে করো যে তোমার ডেডলাইন যদি মনে করো 15 তারিখ, জানুয়ারি 15 তারিখ থাকে, তুমি জানুয়ারি 14 তারিখে পাঠাই দিয়ে বসে থাকলা, সো দ্যাট ইজ ওকে। বাট মনে করো যে প্রসেস হয়ে ওইখানে যাইতে মানে ঝামেলা হয়ে যায়, হ্যাঁ ঝামেলা হয়ে যায়। তো তুমি 7 দিন আগে মনে করো যে হ্যাঁ রাইট। সো তোমার যদি ডেডলাইন 15 তারিখ থাকে তাহলে অ্যাটলিস্ট উইক আগো মনে করো যে জানুয়ারির 8 তারিখের দিকে 7 তারিখের দিকে তুমি পাঠাই দিবা। দ্যাট ইজ লাইক দ্য বেস্ট ওয়ে, কারণ ওই 7 দিনের মধ্যে প্রসেস হয়, তাহলে 15 তারিখের মধ্যে তুমি তোমার পোর্টালে দেখতে পারবা যে ওয়েদার দে রিসিভড ইট অর নট। ওকে, এখন নেহা কিছু বলতে চাইছিল। হ্যাঁ সো সিএসএস প্রোফাইল সাবমিট করার পরে অনেক ইউনিভার্সিটি আইডক অ্যাকসেপ্ট করে না, ওদেরকে আলাদাভাবে পাঠাইতে হয়। আমি একটা জিনিস দেখছি যে নর্থ ওয়েস্টার্ন এটা কি জানি ওরা নিজেকে খুব ইউনিক ভাবে নাকি, ওদের যে অ্যাডিশনাল ইনফো মানে অ্যাডিশনাল ফাইন্যান্সিয়াল এইড মানে ডকুমেন্ট সাবমিট করার পোর্টালটা এত চিপায় খুঁজেই পাওয়া যায় না। মানে তারা এইড দিবেই না ইন্টারন্যাশনালদেরকে, এটাই কথা। বলবে যে তুমি ডকুমেন্ট সাবমিট করো না, তোমাকে টাকা কিভাবে দিব? অনেক কষ্ট করে খুঁজে বের করতে হয়েছে। সো হ্যাঁ এটা স্মিথ কাজ করছে করতে আমার হবে। সাথে, অ্যামহার্স্ট করছে, ওদের আলাদা পোর্টাল থাকে আইডক হ্যাঁ অ্যামহার্স্ট জানি কেন জানি আমাকে ডোমেস্টিক স্টুডেন্ট বানাই দিছে, বলে যে ফাফসা সাবমিট করো না কেন। আমি বলি ফাফসা পাবো কোথায়? আচ্ছা তোমার একটা লিস্ট বানায়ো, সেটা হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি আরেকটা জিনিস ইসকপ যেটা বলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সার্টিফিকেশন অফ ফাইন্যান্সেস, এটা এই যে ডেনিসন চাই এটা। এটা বেশিরভাগ ইউনিভার্সিটি চায়। আই মিন যেগুলো ইএফসি কে কনসিডার করে ওরা সবাই হচ্ছে এই সিওএফ টা চায়। প্লাস হচ্ছে আরেকটা জিনিস, সিওএফ হচ্ছে ব্যাংক অফিশিয়ালের সিগনেচার লাগে, সিওএফ এ হচ্ছে ব্যাংক অফিশিয়ালের সিগনেচার লাগে, আর বাংলাদেশের ব্যাংক অফিশিয়াল খুবই বাজে, ওরা সাইন দিতেই চায় না। ওকে, ব্যাংক অফিশিয়ালে না থাকলে ওইটা হলো যে ব্যাংকের স্টেটমেন্টে যদি সিল দেওয়া থাকে তাহলে হলো যে ওটা অ্যাটাচ করে দেওয়া যায়। এটা হলো যে আরেকটা আই থিংক রিকোয়েস্ট করলে দিয়ে দেয়। আমার মানে আমি যখন রিকোয়েস্ট করতাম যে আমাদের দেশে ব্যাংক অফিশিয়াল সিগনেচার দেয় না, তখন লাইক দে হ্যাড কনসিডার্ড এন্ড বলতো তোমাকে যদি তোমার প্যারেন্টস স্পন্সর করতেছে প্যারেন্টস সিগনেচার হলে হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো ইসফা অনেক দূরে চলে যাচ্ছি, তো মেইনলি সিএসএস এর মধ্যে কনফাইন্ড থাকে, সিএসএস আর ইসফা। হ্যাঁ আহনাফ স্যার কিছু বলতে চাই। এটা মানে একটা সলিউশন দিতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মানে ওই অনেক সময় ব্যাংক অফিশিয়ালরা যদি সাইন না করে আইএসসিওএফ এ, তাহলে হচ্ছে নরমাল যেটা ব্যাংক স্টেটমেন্ট আছে না ওইটা ওটার সাথে অ্যাটাচ করে দিলেই হয়ে যায়। ওইটা বললাম, ব্যাংক স্টেটমেন্টে সিল আর সিগনেচার থাকলে ওটা দিলে সেম, আই ডিড দ্য সেম। আচ্ছা ফারজানা আপু কিছু অ্যাড করতে চাও? সে এতক্ষণ ছিল একটা কথাও বলে নাই, আমি জানতাম না সে আছে। ফারজানা আপু কিছু বলবা? না আমি তো শুনতেছি, ঠিকই তো আছে, আর কি বলবো। ডার্টমাউথ অনেক ঝামেলা করছে, যারা হচ্ছে ইসফা দিতে হয় অনেক সময় দেখা যায় যে এনক্রিপ্টেড ফাইল করে দিতে হয়, তো আমার অনেক ঝামেলা হয়েছে এনক্রিপশন শিখে নিতে। এনক্রিপ্টেড করতে হয়? হ্যাঁ ডার্টমাউথ আমি যখন ট্রিনিটি ডার্টমাউথ দুইজনই আমার কাছে বলছে এনক্রিপ্ট করে দাও, আমরা তো এরকম ডাইরেক্ট ওপেন মেইলে নিব না, এনক্রিপ্ট করে দাও। পরে উইনজিপ দিয়ে এনক্রিপ্ট করে দিছি, অনেক ঝামেলা করতেছে। বাহ আমাদের এই স্লাইড আমাদের এই স্লাইড থেকে মুভ অন করা উচিত। হ্যাঁ ওকে। এরপর হচ্ছে সিনিয়র ইয়ার অক্টোবর, সেটা হচ্ছে টেক ফাইনাল আইসিটি পসিবলি তোমার এরপর। আচ্ছা সিনিয়র ইয়ার অক্টোবরের ক্ষেত্রে তোমার এই যে ইন্টারভিউস এর যে সেগমেন্টটা আছে, তো ইন্টারভিউস এর ডিটেইলসে সবাই বলবে কারণ সবার ইন্টারভিউস পার্ট কমন। তো আমি ছোট করে একটা জিনিস বলবো যে ইন্টারভিউসটা নিবা, প্রথম হলো যে তোমার ফার্স্ট ইন্টারভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ইন্টারভিউ যেটা তোমার ইমপ্রেশন ক্রিয়েট করা বা তোমার নিজের উপর যে কনফিডেন্স আছে না, প্রথম ইন্টারভিউ খুব ইম্পর্টেন্ট। এমন জায়গায় করব, দিস ইজ মাই পার্সোনাল। ওকে সো প্রথম ইন্টারভিউ ইম্পর্টেন্ট। তো প্রথম ইন্টারভিউ বা যেটা করবা যে ইন্টারভিউ নিবা সবার প্রথম ইন্টারভিউটা মেক শিওর করবা যে তুমি নাও যে
ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টগুলো দেওয়ার আগে, কারণ ওইগুলোতে একটা স্পিকিং সেকশন থাকে। তো তোমার প্রথম ইন্টারভিউ দিয়ে মানে মধ্যে দিয়ে যে প্রসেসের মধ্যে দিয়ে যদি যাও, তাহলে দেখবে যে নিজের মধ্যে যে স্পিকিং এর যে কনফিডেন্সটা যদি একবার চলে আসে, যদি দেখো যে না আমি অ্যাডমিশন অফিসার দিয়ে ইমপ্রেস করতে পারতেছি বা অ্যালুমনাই দিয়ে ইমপ্রেস করতে পারতেছি, দ্যাট উইল হেল্প ইউ আ বিগ টাইম ইন ইওর ইংলিশ। আচ্ছা, এই যে ছোট আরেকটা জিনিস আমি বলে দিই যে কোন ইউনিভার্সিটিতে প্রথম ইন্টারভিউ নিবা, এটা হলো যে একটা জিনিস যে তুমি এমন একটা ইউনিভার্সিটির জন্য, আচ্ছা সব ইন্টারভিউর ক্ষেত্রে মানে বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রে এলএসসির ক্ষেত্রে ওদের ইন্টারভিউর ডেডলাইন মানে নেওয়া শুরু হয়ে যায় অক্টোবর থেকে। অক্টোবর মানে তোমার অ্যাপ্লিকেশন, এই জিনিসটা জানা রাখবে যে অ্যাপ্লিকেশন সাবমিট করার আগেও তুমি ইন্টারভিউ নিতে পারো। সো দ্যাট আই ডিড লাইক মোস্ট কলেজের আগে। অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে তুমি ওদের পোর্টালে যে যদি এক্স কলেজ ইন্টারভিউস লিখে সার্চ দাও, তাহলে দেখবে যে ওদের ক্যালেন্ডার আছে, ওইখান থেকে স্কেজুল করা যায় অক্টোবরে। তো তুমি এমন একটা কলেজে ইন্টারভিউ চুজ করবা যে কলেজে ইউ ডোন্ট কেয়ার, মানে ওটা অ্যাপ্লাই করবাই না বা করলেও ইউ ডোন্ট কেয়ার ওয়েদার গেটিং অর নট। ফর এক্সাম্পল ফর মি গ্রিনেল, গ্রিনেলে যদি আমি এটা করতে চাই, আই রোস্টেড দেম গুড ইন মাই রিঅ্যাকশন ভিডিও। তো গ্রিনেলে যদি আমি করতে চাই, গ্রিনেল আই ডোন্ট কেয়ার ইফ আই গেট ইন দ্যাট কলেজ অর নট। সো আমিও করবো কি, ওদের ওয়েবসাইটে যে আমি ওদের ক্ষেত্রে একটা ইন্টারভিউ স্কেজুল করবো, এন্ড দেন ওই ইন্টারভিউতে আমার ভাবটা এমন থাকবে যে আই ডোন্ট কেয়ার, মানে আমার তো লুজ হওয়ার কিছু নাই, আমার রিজেক্ট হওয়ার কিছু নাই, আমার নিজের মধ্যে কনফিডেন্স, মানে সর্বোচ্চ দিয়ে ওই ইন্টারভিউতে আমি কতটুকু আউটকাম দিতে পারি, মানে ইন্টারভিউতে এমন কনফিডেন্স রাখবা নাথিং ক্যান গো রং। ওকে, তুমি রিজেক্ট হলে কোনো প্রবলেম নেই। সো ওই কনফিডেন্স নিয়ে তুমি যখন ফার্স্ট ইন্টারভিউ দেবা, তুমি দেখবা যে তোমার ইন্টারভিউটা কেমন যায়। তো তুমি যখন দেখবা যে ওকে, সো তোমার ইন্টারভিউটা ওইটা যদি ভালো যায় তাহলে তো গ্রেট, যদি ভালো না যায় তাহলে তুমি সেম কাজটা রিপিট করবা আরেকটা ওরকম কলেজের সাথে, আনটিল ইউ গেট আ ফার্স্ট গুড ইন্টারভিউ। ফার্স্ট গুড ইন্টারভিউর পরে দেন লাইক রক এন্ড রোল, দ্য আর্ট অফ বুলশিটিং যাকে বলে, তোমার ফ্লো যখন চলে আসবে তখন অ্যাকচুয়ালি এখন বাকি সবাই ইন্টারভিউ নিয়ে বলবে। সো আমি এটা শর্ট এন্ড করে দিলাম। হ্যাঁ তাসফিক, এখন ডেলিগেট করো। আমি হচ্ছে সবগুলো পয়েন্ট একটা তাড়াতাড়ি করে আমি মেরে দিব, এরপর হচ্ছে আমরা সব মানে যেগুলো নিয়ে ডিসকাস করতে পারি ওগুলো নিয়ে করবো। ওকে, সো মোটামুটি ফিনিশ ইউর অ্যাপ্লিকেশন এন্ড ওয়ার্ডিংস। when I say finish your applications, আচ্ছা না ইন্টারভিউ আমরা আবার ফিরে যাবো। তানভীর ভাই একটু ওয়েট করি আমরা। হ্যাঁ আচ্ছা, সো ফাইনালাইজ ইউর অ্যাপ্লিকেশন অল ওয়ার্ডিংস বলতে হচ্ছে গিয়ে তোমার অ্যাপ্লিকেশনের অনেক জায়গায় তোমার মানে কাজ করতে হয়। ফর এক্সাম্পল তোমার কোর্সেস সেকশনে, ঠিক আছে, হাউ ইউ রাইট ইউর কোর্সেস, তুমি কিভাবে ডিসক্রাইব করো, মানে নট ডিসক্রাইব করো, মানে হাউ ইউ মানে তোমরা অ্যাকচুয়াল এই অ্যাপ্লিকেশন না দেখলে বুঝবো না, বাট ইউ হ্যাভ টু মানে সবকিছু ওয়ার্ডিং সবকিছু মিলে ট্রাই টু ফিনিশ দ্যাট সোর্ট অফ পার্ট, মানে যাতে এসিডি যেতে বাকি থেকে বা এমন টাইপের কিছু যেতে। সেকেন্ড যে পার্টটা, ফিনিশ ইউর এসেস, স্পেশালি দ্য কমন ওয়ান্স, মানে যেগুলো তোমার ইদেরকে পাঠাবা। সো ইউর পার্সোনাল এসে, তোমার কোভিড এসে, এরপরে হচ্ছে কি যেগুলো এসে না, ফর এক্সাম্পল দ্য গ্যাপ ইয়ার এক্সপ্লেনেশন, তোমার এডিশনাল ইনফরমেশন, এই জিনিসগুলো ট্রাই টু ফিনিশ দেম বাই অক্টোবর। ঠিক আছে, অক্টোবরের পরে ডোন্ট মানে জাস্ট পুশিং দ্য ডেডলাইন, মানে ইউ আর রিয়েলি পুশিং ইউর সেলফ টু দ্য limit, because at this point you really should be focusing full on your supplementals. Anyhow, so এরপরে হচ্ছে কি তোমার রেকমেন্ডেশনস যাদের থেকে নেওয়ার কথা ছিল, ওই যে আমরা একদম শুরু থেকে বলছিলাম যে আগের থেকে বাড়ি দিয়ে রাখবা, ওদেরকে আবার এখন বাড়ি দিবা যে স্যার এখন লেখা শুরু করেন। ঠিক আছে, লেখা শুরু করেন, আমাদের সাবমিট করতে হবে। ওকে, সো অক্টোবরের শুরু থেকে বাড়িটা দিবা। এরপরে হচ্ছে গিয়ে এখনো কলেজ ফেয়ার রেটেন করতে থাকবা, তোমার ইন্টারভিউর জন্য তুমি আস্তে আস্তে তোমার রেডি হতে থাকবা, রেজিস্টার করে ফেলতে থাকবা। এরপরে তুমি যেগুলো এসিটি গুলো নিছো, মেক শিওর ইউ সেলফ রিপোর্ট দেম। মোস্ট ইউনিভার্সিটিস উইল টেক সেলফ রিপোর্টস। হাতে গোনা কিছু আছে যারা সেলফ রিপোর্ট নিবে না, ওদেরকে ইউ হ্যাভ টু ফাইন্ড আদার ওয়েজ। সো ওয়েন ইউ রেজিস্টার ফর দ্য এসিটি ইউ গেট 4 ফ্রি মানে সেন্ডিং স্ল্যাশ থিংস। আচ্ছা কি, Don't use the free score option. I did this. হ্যাঁ এই যে জিনিসটা, কারণ আমি আমার ফার্স্টটা এমআইটি, হার্ভার্ড, কর্নেল আর প্রিন্সটনে পাঠাইছি। আমার এত আমার ছিল 11 এ দিছিলাম না, এখন হচ্ছে আমার চারটা স্কোর। না what I was saying is যে মানে যেগুলোতে নেয় না, মানে সেলফ রিপোর্ট নেয় না, ওখানে আচ্ছা এই জিনিসটা আমি বলে দিই। প্রথম কথা হলো যে সেলফ রিপোর্ট ওরা স্কোর মানে সেন্ড করে, মানে ওরা এই যে এমআইটি বা যে টপ কলেজগুলো ওরা সেলফ রিপোর্টিং মানে সবাই অ্যাকসেপ্ট করে। এটা হলো প্রথম কথা। যারা অ্যাকসেপ্ট করে না তাদের ক্ষেত্রে সেকেন্ড স্টেপ হলো যে তোমার কাউন্সিলরকে দিয়ে তোমার এই যে স্কোরের পিডিএফ বা বলা যে আমার এই স্টুডেন্টটা আমি জানি যে ফাইন্যান্সিয়াল হার্ডশিপ হবে, তো আমি ওর অন বিহাফ আমি স্কোরটা পাঠাচ্ছি। এটা হলো অফিসিয়াল সেকেন্ড ভাবে করা যায়। এই দুইটার ক্ষেত্রে যারা করে না তারা হলো যা বিগ এমসি। তো তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, তো তাদের ক্ষেত্রে যেটা করতে হবে যে এটা অ্যাকচুয়ালি রিকমেন্ড না, কারণ হলো যে তুমি 4টা ফ্রি স্কোর আছে, এসএটি যখন রেজিস্টার করবা তুমি 4টা ফ্রি স্কোর পাঠাইতে পারো। তো এটা হলো যে 4টা ফ্রি স্কোর পাঠানো একটা রিস্কি কাজ, কারণ হলো যে তুমি ফ্রি স্কোর পাঠাই দিলা, মানে এটা হলো যখন রেজিস্টার করো তখনই পাঠিয়ে দিতে হয়, তখন তো তুমি টেস্ট নেও নাই। তো টেস্ট নিয়ে যদি দেখো যে খারাপ হয়ে গেছে, না সব
সর্বনাশ ওদের টেস্ট চলে যাবে অলরেডি। তো লিস্টেড হয়ে থাকবে, কিছু ইউনিভার্সিটি মানে লিস্ট করে রাখে ডাইরেক্ট স্কোর রিপোর্ট অননেল টাফস এরা মানে ওদের পোর্টালে লিস্ট করে রাখে। এনিওয়ে তো এটা রিস্কি কাজ, এটা করা উচিত না। তো ওই দুইটা কাজে যারা করবে না, মানে প্রথম কথা হলো যে যারা সেলফ রিপোর্টিং করবে না, সেকেন্ড হলো যে যারা কাউন্সিলর করবে না, দুইটা কাজ যারা করবে না, বাকি সর্বোচ্চ একটা বা দুইটা থাকবে। একটা বা দুইটার জন্য ট্রাস্ট মি ইটস ওর্থ ইট টু লাইক স্পেন্ড I think $12 নেয় প্রত্যেক স্কোর রিপোর্টে, সো ইটস ওর্থ ইট। $16 নাকি $12 নেয় পার ইস্যু। তো হ্যাঁ, তো ইটস ওর্থ ইট। একটা বা দুইটা সর্বোচ্চ ইউনিভার্সিটি পাবা তোমার লিস্টের মধ্যে 20-25টার মধ্যে, সো ইটস ওর্থ ইট। তো ওইটাই হলো যে ওইভাবে ফ্রি করবো। এন্ড দেন ওকে এন্ড নেক্সট যে জিনিসগুলো সেটা হচ্ছে যে তোমার ফিনিশ ইউর সিএসএস প্রোফাইল স্ল্যাশ হচ্ছে কি তোমার আইডিওসি। কারণ আইডিওসি আমি বলবো যে আমরা যখন করতেছিলাম ইট ওয়াজ দ্য বিগেস্ট দ্য মোস্ট অ্যানোয়িং থিং এট দ্যাট টাইম, স্পেশালি এট দ্যাট পয়েন্ট, যে এই আইডিওসিতে তোমার মানে ডকুমেন্ট আপলোড করার পরে ওরা হচ্ছে কি 1 সপ্তাহের মতো নেয় এটা রিভিউ করার জন্য। এরপরে আবার কয়েকটা তোমাকে বলতে পারে যে এটা না ওইটা দাও, আবার দাও, ক্লিয়ার করে দাও। এরপর হচ্ছে কি আবার নতুন 2-1টা ডকুমেন্ট দিতে পারে। সো এগুলো বহু ঝামেলা আছে আইডিওসিতে, 2-1 সপ্তাহ লেগে যাবে ওটার মধ্যে পিছে। কিপ ইউর মাইন্ড স্ট্রেট, এটা অনেক ফ্রাস্ট্রেটেড হবা। আর আই থিঙ্ক ফর দ্য ট্যাক্স রিটার্নস কিছু কিছু জায়গায় আই থিঙ্ক বাংলাতে থাকলে ইউ হ্যাভ টু ট্রান্সলেট টু ইংলিশ এন্ড গেট ইট নোটারাইজড, রাইট? ভাই হ্যাঁ, ট্রান্সলেট করে ইউ হ্যাভ টু গেট ইট নোটারাইজড। আচ্ছা, কেউ যদি এখন মানে এই যে নেক্সট ইয়ারের জন্য ট্রান্সক্রিপ্ট মানে ট্যাক্স রিটার্ন করতে চাও, তাহলে মেক শিওর দ্যাট তুমি রিকোয়েস্ট করো ইংলিশে দিতে, কারণ ইংলিশে ট্যাক্স রিটার্ন মানে করা যায়। and then we all did that. আমি যখন ফার্স্টে দিছি ইংলিশে we took that, তো ইংলিশে দেওয়া যায়, সো ইংলিশে রিকোয়েস্ট করবা। এটা হলো যে মেক শিওর দ্যাট যদি নতুন করে এই ইয়ারে দাও। আমার আপু সবগুলো ইংলিশেই পায়, আর যদি না পাও নোটারাইজ করা ইজ ফেয়ারলি ইজি, খুবই ইজি নোটারাইজ করা, যেখান থেকে ইচ্ছে করে ফেলতে পারবা, বেশি টাকাও লাগে না। Ahnaf, I think you were saying something. আচ্ছা, Ahnaf is not saying anything, never mind. এরপর হচ্ছে গিয়ে তোমার যদি মানে ইফ ইউর মানে অক্টোবরের এসিটিও যদি তোমার ভালো না হয়ে থাকে, দেন রেজিস্টার ফর দ্য নভেম্বর/ডিসেম্বর এসিটি ইফ নিডেড। বা তুমি যদি অক্টোবরে না দিয়ে থাকো, দেন only in that case I would say যে এই টাইমে করো, কারণ I would say to get it done before that it should be your last option to এই টাইমে করার জন্য, কারণ এখন যেগুলো তো করবে ইটস কাইন্ড অফ পুশিং দ্য ডেডলাইন। আচ্ছা Ahnaf, I don't know what he's saying. I wasted আচ্ছা Ahnaf তুই মুখে বল। ট্রান্সলেশনে 1500 খরচ সে করছে, 1500 টাকা নষ্ট করছে ট্রান্সলেশন করতে গিয়ে ওইটাই। আচ্ছা তাহলে কি জানি বলতেছিল? হ্যাঁ, এখানে কিছু লেখা নাই, সেটা হলো যে এই টাইমটাতে যে নভেম্বর/ডিসেম্বরে এই টাইমটাতে তুমি হলো ইপিটি, যেটা হলো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, তোমার যদি লাগে, তুমি যদি বাংলা মিডিয়ামে এই টাইমটাতে, কারণ তুমি যদি আর্লি ডিসিশনে বা আর্লি অ্যাকশনে অ্যাপ্লাই করো নভেম্বর 1 এর মধ্যে, দিস ইজ দ্য লাস্ট ডেট, মানে নভেম্বর ইজ দ্য লাস্ট ডেট তুমি এই টাইমে যে মানে টেস্টটা নিতে পারো। তো ওই টাইমে এই যে জিনিসটা বলতেছি, তুমি যদি শুধু ইউএসএ অ্যাপ্লাই করো, ডোন্ট টেক দ্য আইএলটিএস, ডোন্ট টেক দ্য টোফেল, জাস্ট টেক দ্য ডিইটি, ইট মেক্স ইট আ হোল লট ইজিয়ার। ডিইটির ক্ষেত্রে যে বিষয়টা মানে কয়েকটা জিনিস আমি লিখে রাখছি। ফার্স্ট অফ অল, যে ডিইটির স্কোর যাকে খুশি তাকে ফ্রিতে যে কোনো টাইমে সেন্ড করা যায়, টেস্ট মাত্র 1 ঘন্টার, আর এটার স্কোর চলে আসে 2 দিনের মধ্যে। আর কয়েকটা ইউনিভার্সিটি আছে যারা ফ্রি মানে ডিইটি ওয়েবার দেয়, মানে এগুলো দিয়ে তুমি ফ্রি পুরো স্কোরটা, মানে $45 লাগে ডিইটি দিতে, এটা পুরো ফ্রি নেওয়া যায়। আই টুক ইট ফর ফ্রি। সো এই যে জিনিসগুলো, এগুলো মানে তুমি যদি শুধু ইউএসএ অ্যাপ্লাই করো তাহলে ডিইটি নেবা, আর ডিইটিটা নেবা এই টাইমে, এই ডিসেম্বর টাইমে, মানে ডিসেম্বর না সরি নভেম্বর, হ্যাঁ নভেম্বর লাস্ট ডেট। সো ওই টাইমে নিতে হবে যদি হলো যে আর্লি ডিসিশন বা আর্লি অ্যাকশন অ্যাপ্লাই করো। এটা হলো যে এখানে অ্যাড করা দরকার ছিল। ওকে, এনি আদার? আচ্ছা, ইন্টারভিউস নিয়ে আমরা এখন কথা বলতে পারি। আচ্ছা আমি একটু বলে নিই প্রফিশিয়েন্সি টেস্ট। আমি টোফল শুধু, আমি ডিইটি নিতাম, টোফল শুধু প্রিন্সটনের জন্য নিছি। প্রিন্সটন ডাজন্ট অ্যাকসেপ্ট ডিইটি। এই যে তিনটা ইউনিভার্সিটি, প্রিন্সটন না ব্রাউন করে প্রিন্সটন আর আমহার্স্ট, এই দুইটা ইউনিভার্সিটি শুধু দুইটা ইউনিভার্সিটি আই থিংক শুধু এক বছরের জন্য দে ওয়্যার অল অ্যাকসেপ্টিং ডিইটি, দেন অনেকেই আর কি ইয়ে করে দিছে। না এই বছরে অ্যাকসেপ্ট করতেছে, তাহলে তো ভালোই। আমি টোফল শুধু প্রিন্সটনের জন্যই নিছি, এন্ড প্রিন্সটনে অফিশিয়ালি স্কোর পাঠাইতে হইছে। প্রিন্সটনের ক্ষেত্রে দেয়ার আগে একটু চেক করে নিবা অ্যাকসেপ্ট করে নাকি, যেখানে দিছো দেয়ার আগে একটু চেক করে নিবা, দ্যাটস ইট। হ্যাঁ, শুধু লিখবে যে এক্স ইউনিভার্সিটি প্লাস, হ্যাঁ লাইক এক্স ইউনিভার্সিটি প্লাস ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এর লিখে গুগল করলে তুমি পেয়ে যাবে লিস্ট। আমার জানা মতে শুধু আমহার্স্ট আর প্রিন্সটন এই দুটো টপ ইউনিভার্সিটি ওরা অ্যাকসেপ্ট করে না, বাকি সব মিডটার বলো, এলএসি বলো বা টপটার বলো, সবাই ডিইটি অ্যাকসেপ্ট করে। আচ্ছা, Ahnaf is raising his hand, we'll go to him. Ahnaf, যে আইএলটিএস এর টোফেলের মধ্যে, সো ক্যালটেক আর আমহার্স্ট হচ্ছে আইএলটিএস অ্যাকসেপ্ট করে না, শুধু টোফেল। হ্যাঁ এমআইটিও করতো না, এখন করা শুরু করছে। হ্যাঁ এমআইটি শুরু করছে এখন।
আগে সেটা হচ্ছে এমআইটি এতদিন টোফেল তারা TOEFL মেডিকেলের জন্য বাট শুধু এমআইটির জন্য আমি টোফেল দিছি একবার, শুধু এমআইটির জন্য। ইট ব্রোক মাই হার্ট। আর আরেকটা ব্যাপার রাখবা, মানে if there is any rich kids over here, no offense to you guys, if you guys are trying to apply to the UCs, I believe যে অক্টোবর 15 এর মধ্যে হচ্ছে ওদের ডেডলাইন গুলো থাকে usually. So yeah, if you're applying, Ahnaf, you're saying something. নভেম্বর 30 হ্যাঁ, নভেম্বর 30 ছিল এবার আর কি। আচ্ছা হ্যাঁ, বাট ইউজুয়ালি আই থিঙ্ক অক্টোবরের মধ্যে থাকে, as far as I know, অক্টোবরের মাঝখানে বা অক্টোবরের শেষের দিকে থাকে। সো ইউসির কথা চিন্তা করো না কখনো, ঠিক আছে? না, in case there's someone who can afford it, মানে for অনেকেরই example বাংলাদেশের হ্যাঁ। অনেকেরই ইউসি তে ভালোই অ্যাপ্লাই করে আমি দেখছি। এটা we are not judging you, we are just informing you. if you have the if you have the financial মানে capability to afford something like UC Berkeley, ঠিক আছে, then definitely go for it, ঠিক আছে? It's an amazing university, মানে it's a dope university. Most of the মানে in most cases মানুষ যাইতে পারে না because of financial reasons, ঠিক আছে? So there's nothing against that. হ্যাঁ, আচ্ছা, I think ইউসির সাথে আরেকটা ইউনিভার্সিটি, সেটা হলো যে যদি কেউ বেরিয়া কলেজে অ্যাপ্লাই করো, বেরিয়া কলেজে মাত্র একটা ডেডলাইন আছে, সেটা হলো নভেম্বর 1। নভেম্বর কলেজের অ্যাপ্লিকেশন পেপার বেস। হ্যাঁ, ওদের বেরিয়া পেপার কলেজ বেসড অ্যাপ্লিকেশন, এটা মাথায় তো এটা পেপার বেসড অ্যাপ্লিকেশন, এন্ড ওদের কোনো আরডি ইডি এই যে সব হাবিজাবি নাই, ওদের একটাই অ্যাপ্লিকেশন ডেডলাইন, সেটা হলো মনে হয় নভেম্বর 1। তো এটা যদি মাথায় নভেম্বর 30 এসে আছে। হ্যাঁ, রাইট, নভেম্বর 30 নভেম্বর 30 ক্ষেত্রে ওদের কিন্তু মনে করে না যে না আর্লি অ্যাকশন চলে গেল, আমি আরডিতে অ্যাপ্লাই করব জানুয়ারিতে, এগুলো কিন্তু ওদের নাই। নভেম্বর 30 সব অ্যাপ্লিকেশন ওই টাইমের মধ্যে পেপার বেস পাঠাইতে হয়। তো বেরিয়াতে কয়েকজন অ্যাকসেপ্টেড পেপার ডক্স পাঠাইতে হবে, মানে আর বেরিয়ার জিনিস যে তোমরা এই জিনিসটা মানে অনেকে রিসার্চে না আসতে পারে, বেরিয়া হলো যে ওদের কোনো নাই, ওদের কোনো টিউশন কস্ট নাই, কিছুই নাই, আর ওদের লাইক ওরা সবকিছু ফ্রি করে দেয়, মানে একদম মানে বিনা খরচে পড়তে পারবে এরকম বিনা খরচে। ট্রাভেল কস্ট নাকি দিয়ে দেয় শুনছি। আর ট্রাভেল কস্ট দিয়ে দেয় ওই যে। সো লাইক বেরিয়া কলেজটা এটা আলাদাভাবে ওদের এটা কি জাস্ট ফার্স্ট ইয়ারের জন্য নাকি নেক্সট ইয়ার এটা কন্টিনিউ করে? আমার একটা ডাউট আছে। সব বছর কন্টিনিউ করে, 4 ইয়ার্স কন্টিনিউ করে। 4 ইয়ার্স কন্টিনিউ করে। সো বেরিয়া কলেজ, আই নো মানে অ্যালামনাই যে গিয়েছে আর কি, 4 বছরই ওকে দিয়েছিল। হ্যাঁ, ওর কথা শুনে আমি বেরিয়া কলেজে তারপর আরডিতে করতে যে দেখি না ডেডলাইন চলে গেছে, পাঠাই নাই, কারণ হচ্ছে আমি তখন পোস্টাল সার্ভিস পাচ্ছিলাম না ভালো। আচ্ছা, এখন ইন্টারভিউ নিয়ে আই থিংক উই ক্যান গো অন অ্যাবাউট দ্যাট, রাইট? নাকি ইন্টারভিউ নিয়ে কি কথা বলতে চাও? নেহা নেহা শুরু করুক, এরপর তানভীরের কাছে যাই। আর কি বলবা? সবাই বলবে। নাওয়াল আছে। ওকে, হ্যাঁ নাওয়াল আছে কোথায়? নাওয়াল নাই তো, নাওয়াল তো চলে গেছে মনে হয়। হ্যাঁ, নাওয়াল চলে গেছে। নেহা বলো। হ্যাঁ, সো আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল ডেনিসনের সাথে। সো আমি যে কলেজগুলোতে অ্যাপ্লাই করছি ওখানে এমন ছিল না যে আই হ্যাভ টু রেজিস্টার ফর ইন্টারভিউজ, তারা আমাকে ইন্টারভিউর জন্য কল করবে, এরকম ছিল। হ্যাঁ, অফার করবে। সো আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল ডেনিসনের সাথে। সো ওটা যেহেতু আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল, ওখানে আমি কিছু ভুল করছিলাম। যেমন যখন আমাকে জিজ্ঞেস করছিল হোয়াট আর ইউর বিগেস্ট উইকনেসেস, কি দেখাচ্ছে এটা? মুস্তাফা সামিন কি জানি। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, সো লাইক তোমার বিগেস্ট উইকনেস কি জিজ্ঞেস করছে। আমি তো ইচ্ছা মতো বলে দিচ্ছি হ্যাঁ এটা আমার উইকনেস। নেভার ডু দ্যাট। ওইসব উইকনেস বলবা যেগুলো আর কি স্ট্রেংথস উইকনেসেস, ওইগুলা বলবা। এটা হচ্ছে মনে করো ইউ আর অ্যাপ্লাইং ফর আ জব, ঠিক আছে? ওরা যখন তোমাকে বলে না যে হোয়াট আর ইউর উইকনেস, তুমি বলবা যে ও আমি আই গেট সো সাবমার্জড ইন মাই ওয়ার্ক, আই এম ওভারপ্রোডাক্টিভ, আই লুজ ট্র্যাক অফ মাই টাইম। ইয়েস, so something like that. So আমার ডেনিসন ইন্টারভিউ even though it went well, but like এটুক যদি আমি চেঞ্জ করতে পারতাম তাহলে আমি করব। And one a very I think brave thing I did যে সব সময় ইন্টারভিউয়ারদেরকে you should ask questions. Of course, always have questions ready. Always have questions ready. So so 2 questions I specifically asked je, what would you like to change about the university or college you attended? Like মানে problem spot গুলা কি আপনার কাছে। সো অনেক সময় তারা এটা অ্যান্সার দিতে চায় না or avoid করে যায়। যেমন আমার Yale interviewer they didn't answer it properly, but আমার Princeton interviewer মানে একদম সিরিয়াসলি বলছে যে Princeton has had a racist past but it is trying to change it. সো আমি আমার এই কোয়েশ্চেনটা করার পিছনে আমি রিজনিং দিছি কি যে আপনাদের ইউনিভার্সিটি যে সকল সমস্যাগুলো আছে ওগুলো আমি সলভ করতে চাই। সো আমি আমার লিডারশিপ কোয়ালিটি দেখাচ্ছি যে আই ওয়ান্ট টু সলভ দিস প্রবলেমস এট ইউর ইউনিভার্সিটি। সো আমাকে বলেন যে আপনার ইউনিভার্সিটির প্রবলেমগুলো কি। এতে বুঝেছি যে ইউ আর অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ইন দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ইউ ওয়ান্ট টু চেঞ্জ থিংস
and you have the capability to change things. এটা করবা, তারপরে হলো পাশাপাশি জিজ্ঞেস করবা তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। তারপর আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করছি যে when you first stepped into the campus, did it take you time to adjust or did you feel welcome? বেসিক্যালি এমন জিনিস যেটা তুমি গুগল করে সার্চ করে পাবা না, ঠিক আছে? ইট হ্যাজ টু বি ফ্রম সামওয়ানস পার্সপেক্টিভ, ঠিক আছে? যে ডোন্ট অ্যাস্ক ইজি কোয়েশ্চেন যে হোয়াট ইজ ইউর অ্যাকসেপ্টেন্স রেট, অথবা হচ্ছে গিয়ে মানে মানে আই ডোন্ট নো, মানে দিস সর্ট অফ জেনারিক কোয়েশ্চেন্স দ্যাট ইউ ক্যান জাস্ট সার্চ আপ অনলাইন এন্ড ইউ ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার্স, এসব জিনিস জিজ্ঞেস করো না। আর আই থিঙ্ক ওয়ান অফ দ্য থিংস দ্যাট মানে ইউ গাইস শুড কিপ ইন মাইন্ড, সেটা হচ্ছে নিজে বেশি কথা বলতে যাও না। মানে হচ্ছে কি ডোন্ট মেক ইট এমন যে তুমি কথা মানে ও একটা কোশ্চেন করলো, তুমি বলতে আসো, পরে দেখা যেত ও আর একটা বা দুটা কোশ্চেন করে জিজ্ঞেস পেলো। এরপরে এমনও করো না যে ও একটা কোশ্চেন করলো, তুমি একটা দুটা ওয়ার্ডের অ্যান্সার করে চুপ করে বসে আসছো, এরপরে হচ্ছে গিয়ে সে তপ দেখা গেছে ওকে আমি আর কি জিজ্ঞেস করবো। হ্যাঁ, ও তো বারবার ওয়ান লাইনের টু লাইনের অ্যান্সার দিয়ে বসে আছে। সো মেক ইট এ ডিসকাশন, নট নেসেসারি, মানে ইন্টারভিউ শুড বি টু ওয়ে ডিসকাশন, ঠিক আছে? তুমিও কথা বলবা, সেও কথা বলবে, সেও হাসবে, তুমিও হাসবা, ইট শুড বি ক্যাজুয়াল বলতে গেলে। কারণ হ্যাঁ অনেকে বলে কি যে অনেকে বলে কি যে আমি এখানে কোর্সেরাতে কোর্স করতেছি, এডেক্সে কোর্স করতেছি, এমআইটি ওসিডব্লিউ তে কোর্স করতেছি, এগুলো কাজে আসবে কিনা। এই ইন্টারভিউয়ে অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে কি যে হ্যাভ ইউ টেকেন এনি এক্সট্রা ক্লাসেস, যে তুমি এত একাডেমিক্যালি যেহেতু ইন্টারেস্টেড, হ্যাভ ইউ টেকেন এনি এক্সট্রা ক্লাসেস অর হার্ড ক্লাসেস টু টেস্ট ইয়োরসেলফ। তখন আমি বলছি কি যে ইভেন দো আই কাম ফ্রম আ ভেরি রেস্ট্রিক্টেড কারিকুলাম, যেখানে আমি এক্সট্রা কোনো ক্লাসেস নিতে পারবো না, আই হ্যাভ দিস স্পেসিফিক সেট অফ ক্লাসেস দ্যাট আই হ্যাভ টু টেক। তাও আমি এরকম এডেক্স, এমআইটি, ওসিডব্লিউ তে কোর্সগুলো করছি, আই মেনশনড देयर নেমস। এগুলো করার কারণে এগুলো কমপ্লিট করে আমি আই গেইনড মাচ নলেজ। সো দে ওয়ার লাইক ও ইয়া, তখন তারা বুঝছে। সো তুমি যে ওই কোর্সগুলো করছো, ফার্স্ট তুমি তো অবশ্যই জানার জন্য করছো, সেকেন্ডলি তুমি যদি ইন্টারভিউ অফার করা হয় তখন তুমি এগুলো আর কি মাঝখান দিয়ে ঢুকাই দিবা আর কি। সো এগুলো তালহা ভাই গো। আচ্ছা, ইন্টারভিউ নিয়ে আমার অনেক কিছু বলা আছে, আমি শর্ট করে বলবো যে আমার অ্যাপ্রোচ টু ইন্টারভিউ কি। আমার অ্যাপ্রোচ টু ইন্টারভিউ এরকম ছিল যে ফার্স্ট অফ অল ওই যে তোমার কনফিডেন্স বা যেগুলো, যে আমার অ্যাপ্রোচ ছিল যে আই নিড টু লোয়ার দেম ইনটু দ্য কনভারসেশন। মানে ওরা যে আমাকে কোশ্চেন করবে এরকম না, যে আই নিড টু লাইক ওদের ফিশ করতে হবে, ওদেরকে আমার এমন ইনফরমেশন আমার ড্রপ করতে হবে আমার অ্যান্সারের মধ্যে যেটা দিয়ে ওরা ফলো আপ কোশ্চেন করে। তো তোমার ইন্টারভিউ এর মধ্যে তোমার মোস্ট অফ দ্য পার্ট থাকবে যে ফলো আপ কোশ্চেন। মানে তোমাকে যে একটা পর একটা কোশ্চেন করে যাবে এরকম বেশিরভাগ ভালো ইন্টারভিউ গুলো হয় না, যেটা হয় যে একটা কনভারসেশনের মতো হয়, তুমি একটা কথা বললা সেটা নিয়ে ফলো আপ করলো। তো আমি সব সময় যে আমি আমার যে স্ট্রেংথ গুলা বা আমার যে সাইড গুলা, যে আমি এই কাজটা করছি, ফর এক্সাম্পল আমি রিসেন্টলি একটা হ্যাকাথনে পার্টিসিপেট করছি, বা আমি যে কাজগুলো করছি আর যেটার জন্য যে প্রজেক্ট গুলো করছি, আমি সেগুলো তাদেরকে জানাইতে চাই। তো এই জিনিসটা যে জানাইতে চাই এটা কিভাবে করব। তো তারা যখন আমাকে একটা কোশ্চেন করে, তো যে লাইক টেল মি অ্যাবাউট ইউরসেলফ অর সামথিং, তো আমার এমন জিনিসগুলো ড্রপ করতে হবে যেটা দিয়ে ওরা ফলো আপ কোশ্চেন করতে পারে। ও ইউ আর ইন্টারেস্টেড ইন প্রোগ্রামিং, ও ইউ ডিড পার্টিসিপেট ইন দিস হ্যাকাথন, অর টেল মি অ্যাবাউট দিস প্রজেক্ট ইউ ডিড লাইক রিসেন্টলি। তো এই জিনিসগুলো ওদেরকে ড্রপ করতে হবে, মানে ফিশ করা, ওদেরকে টপ দিতে হবে, যে ওই টপটা ওরা ধরে। ওদের একটা কমন কোশ্চেন হচ্ছে তোমার ইসিএস কি, ঠিক আছে? ইসিএস কি বলার সময় কিন্তু অনেক টাইম লাগে, ঠিক আছে? সো মানে ব্রড স্ট্রোকে বলতে না গিয়ে জাস্ট একটা সিম লাইনে সবকিছু জাস্ট একটা লিস্ট বলে দিবা ফার্স্টে, বুঝছো? পরে ওরাই হচ্ছে যেটাতে মনে হবে যে ওদের মানে দিস ইজ সামথিং, ওরা যেটা নিয়ে কথা বলতে পারবে ওটা নিয়ে তোমাকে মানে আস্তে আস্তে ওটা নিয়ে পরে আস্তে আস্তে বেশি করে বলবা। যেরকম আমাকে মানে ডেটা টু স্পার্ক কনভারসেশন কি হয় আমি বলি। মানে দ্য ফার্স্ট ইন্টারভিউ আই হ্যাড, সো আমি এভাবে বসে আছি, আমি তার সাথে ইন্টারভিউ মানে আই গো ইনটু দ্য ইন্টারভিউ, আমরা কথা বলতেছি। সো দ্য ফার্স্ট কোশ্চেন হি অ্যাস্কস মি, সেটা হচ্ছে যে টেল মি মোর অ্যাবাউট ইউর মাইক্রোফোন। হ্যাঁ, আমি বলি যে ভাই এটা কি কোশ্চেন, মানে মাথা বলতেছি। সো এটা নিয়ে আমি আই টার্ন দিস অ্যারাউন্ড টু হাউ আই গট দিস সেট আপ এন্ড দিস ওয়াজ অলওয়েজ আ ড্রিম অফ মাইন্ড, বাট আমার প্যারেন্টস এর ইনকাম লো দেখে আই হ্যাড টু ওয়ার্ক টু অ্যাকচুয়ালি মানে আমার ফুল সেট আপটা আমি নিজে কাজ করে করছি। সো টার্নিং, হ্যাঁ, মানে ও একটা কোশ্চেন করছে, ও দেখো পুরোটাকে কিভাবে ঘুরে ওর একদম পুরো আমার নিজের মধ্যে মানে যেটার মধ্যে ফোকাস করতে হবে ওটার মধ্যে ঘুরে আমি এনে ফেলছি, ঠিক আছে? ওই জিনিসটা বারবার যে ওই তোমার যেটাকে ফোকাস করতে চাও, যেটা বলতে চাও, যেটা জানাতে চাও, ওইটাকে ঘুরাই ফেরা যায়, ওটার মধ্যে আনতে হবে। আবার ডোন্ট ফোর্স দিস ইয়োরসেলফ, মানে মোস্ট অফ দ্য থিংস ইট উইল কাম ন্যাচারালি, ঠিক আছে? মানে এখন না আসলো সেকেন্ড অ্যান্সারের মধ্যে ন্যাচারালি আইসা পড়বে, ঠিক আছে? সো ডোন্ট পুশ ইট অন দেম যে এটা নিয়ে আমি বলবো, তুই এবারে জিজ্ঞেস করছিস তুই খাইছিস কি, আমি তোরে কমু যে আমি কোন জায়গায় থাকি। যাই হোক, হ্যাঁ, ওকে, নেক্সট ইন্টারভিউ তানভীরের পয়েন্টগুলো মেনশন। হ্যাঁ, তানভীর গো। আচ্ছা, আমার পয়েন্টের একটা সিম্পল পয়েন্ট ছিল টেক ইন্টারভিউজ এভরিওয়্যার। যত জায়গায় অ্যাপ্লাই করতেছে সব জায়গায় ইন্টারভিউ নাও। আমার একটা প্রাইমারি রিগ্রেট হচ্ছে আমি কেন সব জায়গায় ইন্টারভিউ নেই নাই, ঠিক আছে? কারণ হচ্ছে আই এম ভেরি গুড উইথ ইন্টারভিউজ,
নরমালি ইন্টারভিউ সবচেয়ে ভালো হয়, বাট হচ্ছে আমি ইন্টারভিউ নেওয়ার জন্য কোথাও ট্রাই করি নাই। আই ওয়াজ বিজি উইথ সাম আদার স্টাফ, আমি ইন্টারভিউ গুলো করি নাই। বাট টেক ইন্টারভিউজ এভরিওয়্যার, ঠিক আছে? ফার্স্ট ইন্টারভিউতে তুমি বুঝবা যে কিভাবে জিনিসটা যায়, প্লাস হচ্ছে কিভাবে তুমি হচ্ছে অনেক কিছু নিয়ে আসতে পারতো ইন্টারভিউতে, যে তুমি ফার্স্টে চিন্তা করতে পারবো না যে আমি অ্যাপ্লিকেশন এগুলো শো করতে পারতাম, ঠিক আছে? যেগুলো ইন্টারভিউতে আলটিমেটলি চলে আসে। সো টেক ইন্টারভিউজ এটা তোমার মানে খুব বিশাল বড় একটা ইম্প্যাক্ট রাখবে তোমার অ্যাপ্লিকেশন ইদার অ্যাকসেপ্ট হওয়ার জন্য রিজেক্ট হওয়ার জন্য, ইদার ওয়ে, বাট ডু টেক ইন্টারভিউজ। আর একটা কমন মিসকনসেপশন সেটা হচ্ছে যে দে উইল অলওয়েজ রিচ আউট টু ইউ ফর ইন্টারভিউজ। দ্যাটস নট দ্য কেস ইন মোস্ট কেসেস, মানে স্পেশালি এলএসসি গুলা বা ছোট ছোট ইউনিভার্সিটি গুলা বা মোস্ট ইউনিভার্সিটিস অ্যাকচুয়ালি দ্যাট আর নট টপ ইউনিভার্সিটিস, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি রেজিস্টার অন দেয়ার ওয়েবসাইট। মানে তোমার নিজে খুঁজে খুঁজে বের করতে হবে ওদের আছে নাকি নাই, ঠিক আছে? বের করে তোমার রেজিস্টার করতে হবে। আর মানে যে ইউনিভার্সিটি গুলো মানে দে গেট মানে নিয়ার 80,000 100,000 অ্যাপ্লিকেশনস পার ইয়ার, ওরা হচ্ছে কি টিপিক্যালি আর কি সিলেক্ট করে ওরা অফার করে। ফর এক্সাম্পল কলম্বিয়া আই বিলিভ অফার করে, এরপরে হচ্ছে গিয়ে হোয়াট ইজ ইট কল্ড, মানে দিস ইউনিভার্সিটি দে উইল ইমেল ইউ। হ্যাঁ, এমআইটি করে, হার্ভার্ড করে, স্ট্যানফোর্ড, হার্ভার্ডে মেবি, হ্যাঁ হার্ভার্ডও করে। যদি ওরা মানে সিলেক্ট করতে চায় তখন অ্যাডমিশন অফিসে নিজে একটা ইন্টারভিউ শিডিউল করে। হ্যাঁ, আর ডোন্ট গেট টু এক্সাইটেড ইফ ইউ গেট সিলেক্টেড ফর ইন্টারভিউ। এমন না যে তুমি সিলেক্ট হয়ে গেছো বা এমন কিছু। আই থিঙ্ক লট অফ পিপল দে গেট আ সিরিয়াস ইগো বুস্ট এখন এমন যখন হয়, বা অথবা হচ্ছে দ্য অপোজিট হ্যাপেন্স যে তারা ইন্টারভিউ পায় না। হ্যাঁ, কি জানি বলতেছিল? I think everyone from Bangladesh got a Princeton interview. বাংলাদেশের সবাই প্রিন্সটন ইন্টারভিউ পাইছে। এরপরে হচ্ছে সব অ্যাপ্লিকেন্ট পাইছে প্রিন্সটন। এক্স্যাক্টলি। এরপরে হচ্ছে কি আবার অনেকে আবার উল্টাটা হয় যে ইন্টারভিউ পাই না দেখে মনটা খারাপ, আয় হ্যাঁ আমার ফ্রেন্ডরা পাইতেছে ইন্টারভিউ, আমি পাইলাম না, আমার তার মানে ডাইরেক্ট রিজেক্ট। ভ্যান্ডারবিল্ট অফার করে না আমাকে ইন্টারভিউ, আমি তো অনেক ঘাবড়ে গেছি। And she got in, she was the second person, মানে one of the 7 people that got in from Bangladesh this year. 5 people, I think 5 or 7 people, মানে ভ্যান্ডারবিল্ট এবার ভালোই নিছে বাংলাদেশ থেকে। যাই হোক, anyone else that wants to talk about interviews? Neha, Ahnaf, বা অনন্যা বা ফারজানা। হ্যাঁ, ফারজানা আনমিউট করছে, ফারজানা বলো। আমার ইউপেনের ইন্টারভিউ অনেক বেশি অদ্ভুত ছিল, তবে আমি বলতে চাই যে ইন্টারভিউ নিয়ে যারা তোমরা যে কথাগুলো বললা তার আগে একটা জিনিস, যখন তোমাকে কোনো অ্যালামনাই বা অ্যাডমিশন অফিসার ইন্টারভিউ এর জন্য অফার করবে, মানে তুমি অ্যাপ্লাই করো না, এবার অফার করছে, তোমার না সাথে সাথে একটা থ্যাংক ইউ মেইল করা উচিত। অনেকে করে কি মানে তপ দেখায় বসে থাকে যে তুমি কোনো রেসপন্সই করতেছো না, তোমার অন্তত একটা থ্যাংক ইউ মেইল করা উচিত যে অনেক থ্যাংক ইউ, আপনি আমাকে আমার ইন্টারভিউ নিবেন, এই জন্য অনেক থ্যাংক ইউ, এবং ইন্টারভিউ শেষে অন্তত একটা থ্যাংক ইউ মেসেজ করা উচিত। অনেকে এটা করে। হ্যাঁ, do that. Yes, I did that. Yeah. আমার ইন্টারভিউয়ারকে আমি ফলো আপ ইমেল পাঠাইছি। আর অলওয়েজ বি অন টাইম। ইন্টারভিউয়ার 66 ইয়ার্স ওল্ড ছিল, সে আমার সাথে 1.5 ঘন্টা কথা বলছে। সে আমার সাথে 1.5 ঘন্টা পর সে নোট ডাউন করছে যে আমি কি কি করছি, এন্ড 1.5 ঘন্টা কথা বলার পর তো আমার কেন মনে হচ্ছে দিস ইজ মাই বাউন্ড ডিউটি টু রিচ আউট টু হিম এন্ড সে থ্যাংক ইউ, বিকজ কে 1.5 ঘন্টা নিয়ে ইন্টারভিউ নেয় এন্ড সবকিছু লিখে। সো আই রিয়েলি থিংক দিস নোট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার ওপেনে যখন ইন্টারভিউ দিছিলাম, ইন্টারভিউ আমার নিছিল নীরাজ চক্রবর্তী, ভাইয়াটা হচ্ছে ইন্ডিয়ান। তো আমি এখন পর্যন্ত ভাইয়ার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়। তো এটা নিয়ে মানে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা অনেক হেল্প করে, তোমার একটা মানুষের সাথে, একটা ভালো ইউনিভার্সিটির একজন অ্যালামের সাথে তোমার কানেকশনও বিল্ড হয়, প্লাস তোমার প্রতি একটা ভালো ইমপ্রেশন হয় তুমি যদি একটা ফলো আপ ইন্টারভিউ দাও, মানে ইমেল দাও। আর ফলো আপ ইমেলটা দিক থেকে হেল্প করে তোমার, মানে তুমি তোমার ইন্টারভিউর আগেই কিন্তু তোমার সম্পর্কে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। যেমন আমি আমার ইমেলটা অনেক অদ্ভুত ছিল, আমি বুঝে গেছিলাম যে উনি ভারতীয় ওনার ইমেল দেখে। তো আমি বলছিলাম যে আপনি তো জানেনই আমাদের কালচার, আমরা ওরকম স্যার বলার চাইতে আমরা দাদা বলতে বেশি কমফোর্ট ফিল করি, তো আমি আপনাকে নিরাজ দা বলতে চাই। এন্ড সে আমাকে মেইল করছিল যে আমি মজা পাইতেছি তোমার কথা শুনে যে কেউ আমাকে এভাবে বলতেছে। এন্ড আমি আমার পুরা ইন্টারভিউতে তাকে আমি নিরাজ দা বলেই সম্বোধন করছি। মানে তোমরা যদি পারো যে মানে কমফোর্টেবল হইতে, দেন ইটস ওকে, সমস্যা নাই। আর আমার ইন্টারভিউতে কিছু মজার কোয়েশ্চেন ছিল, উনি আমাকে কিছু মজার কোয়েশ্চেন করছিল, আমি ওগুলো বলতে চাই। উনি আমাকে বলছিল যে তুমি তো তোমার পার্সোনালিটিকে সবসময় অনেক হাইলাইট করছো, তোমার সবকিছুতেই তুমি তোমার পার্সোনালিটি সম্পর্কে বলছো, তো তুমি যদি একটা ফল হইতা, তুমি কোন ফলটা হইতে চাইতা এবং কেন হইতা? উনি আমাকে এই করছিল। এন্ড আমি উত্তর দিছিলাম যে আমি আম হইতাম।
এন্ড আমি জানি সবাই এক এক রকম এক এক ভাবে অ্যান্সার দিবে। আমি বলছিলাম যে আমি আম হইতাম, কজ আমি আম খাইতে অনেক পছন্দ করি, আর আমি যখন আম খাই তখন আমার অনেক ভালো লাগে, এবং আমি সবার 50% হইতে চাই সবার কাছে, যখন সবাই আমার সাথে কথা বলবে তখন তাদেরও যেন অনেক ভালো লাগে। তো এই কারণে আমি আম হইতে চাই। তো দেন উনি আমাকে আরেকটা কোয়েশ্চেন করছিল যে আমি যদি নিজের একটা লাইফের জন্য বা আমাকে যদি একটা মেটাফোর হিসেবে বর্ণনা করতে চাই তাহলে আমি কোনটা হিসেবে বর্ণনা করব। তো আমি বলছিলাম আমি নিজেকে পানির মতো কল্পনা করি, কারণ পানির যেরকম নির্দিষ্ট কোনো আকার নাই, যেখানে রাখবা সেখানে ফিট হয়ে যাবে, এন্ড আমি ওরকম ফিট হইতে পারি, যে কোনো সমাজে ফিট হইতে পারি। নিজেকে পানির মতো চিন্তা করতে পছন্দ করি। তো এই দুইটা ছিল মোটামুটি। এছাড়াও ওনাকে কিছু কোয়েশ্চেন করছিলাম যে ইউপেনে আপনি কোন কোন ক্লাবে হচ্ছে গিয়ে অংশগ্রহণ করছিলেন, কিভাবে কিভাবে এই ক্লাবগুলা কিভাবে কিভাবে উনি ওয়ার্থনে ছিল, আমি অ্যাপ্লাই করছিলাম হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং মেবি এই স্কুলে। তো দুইজন দুই জায়গার ছিলাম, কিন্তু তাও কনভারসেশনটা অনেক ভালো ছিল। এখন পর্যন্ত আমার কনভারসেশন হয়। উনি সিঙ্গাপুরে, এখন ওনার স্টার্টআপ আছে। তো এই তো মানুষের সাথে কনভারসেশনের মাধ্যমেই দেখবা যে তোমার কানেকশন অনেক ভালো ভাবে বিল্ড হবে। এবং আচ্ছা এই যে না ফারজানা নেহা বললো। হ্যাঁ আচ্ছা নেহা বললো। কি বলে ফারজানা বলছে এতক্ষণ। হ্যাঁ না নেহা বলতেছিল প্রিন্সটন। আমি আসলে না, এরকম আর অনেক কোয়ার্কি কোয়েশ্চেনস থাকে যে ওগুলো অ্যানসার করার জন্য। কিসের কথা কে বলতেছিল? এই যে মাত্র কে বললো? ফারজানা। মাত্র ফারজানা বলতেছিল। আচ্ছা ফারজানা বললো যে এই যে এইসব কোশ্চেন গুলো বললো যে মজা মজা কোশ্চেন, এগুলো দেখে ফ্রেট হওয়ার কিছু নাই। এগুলো মানে দিস ইজ লাইক তোমার যদি 20টা ইন্টারভিউ হয়, দিস ইজ লাইক 2 বা 3 ইন্টারভিউতে এরকম মানে কি বলে যে এরকম ক্রিয়েটিভ কোশ্চেন গুলো আসবে। বাট মোস্ট অফ দা কলেজের ক্ষেত্রে যে ওই যে স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলো, যে ওয়াই দিস কলেজ and then all এইসব। why do you want, আমাকে এমনও বলছিল why do you want to study in America, আমি বললাম যে ভাই আমি তো আমেরিকা স্টুডেন্ট, আমি কি বলবো এখন তোরে। তো এগুলো হলো যে লাইক বেসিক কোশ্চেনস। তো এগুলো নিয়ে ফ্রেট হওয়ার কিছু নাই। যদি এগুলো কোশ্চেন চলে আসে তো সেটা দিয়ে হলো তোমার রিয়েল পার্সোনালিটি যেটা সেটা বের হবে। এন্ড ট্রাস্ট মি, ইউ ওয়ান্ট টু বি ইভালুয়েটেড বাই দ্যাট। তুমি এই যে ফেক পার্সোনালিটি আগে থেকে এরকম মানে প্রিপেয়ার হয়ে এই যে ক্রিয়েটিভ কোশ্চেন গুলো, এগুলোর জন্য আগে থেকে প্রিপেয়ার হতে চাও না, বিকজ ওই এট দ্য টাইম যখন যেটা আসবে ওটা হলো যে তোমার বেস্ট সেলফ। হ্যাঁ আমি একটা প্রিপেয়ার হইলাম ওই কোশ্চেনটা করলো, আমাকে এটা তো কোনো সিওরিটি নাই। রাইট দ্যাটস রাইট। সো ফ্রেট হওয়ার কিছু নাই এই কোশ্চেন গুলো দেখে। বাকিগুলো বেশি সিম্পল কোশ্চেন। Got it. Ahnaf, do you want to add anything to any of this? Okay, then we'll go on to the next slide, that is senior year November. সেটা হচ্ছে at this point তোমার সব যত রেকমেন্ডার্স আছে সবাইকে বলবা মানে by this time you should have all of them filed, ঠিক আছে? সবগুলো সাবমিট করে ফেলছে and you can যাদের কাছ থেকে রেকমেন্ডেশন নিবা ওরা যদি চায় ওদেরকে একটা স্যাম্পল দিও, বুঝছো? কারণ হচ্ছে বাংলাদেশের টিচাররা সব সময় জেনারিক একটা রেকমেন্ডেশন দেয়, বুঝছো? জেনারিক রেকমেন্ডেশন মানে বুঝছো জাস্ট লাইক ওর চরিত্র ভালো টাইপের একটা প্রত্যয়ের মতো থাকে না, ওরা কিন্তু এরকম একটা রেকমেন্ডেশন দিয়ে দেয় মাঝে মধ্যে। স্যাম্পল রেকমেন্ডেশন ওদেরকে আগে থেকে শুরুতেই একটা জাস্ট একটা স্যাম্পল পয়েন্টার্স, হ্যাঁ জাস্ট এরকম অথবা হচ্ছে আমার সাথে আপনার যেরকম মেমোরিজ ছিল ওগুলো থেকে কিছু একটা পয়েন্ট আউট করে, আদারওয়াইজ ওরা একটা জেনারিক রেকমেন্ডেশন দিয়ে দিতে পারে, ঠিক আছে? এই যে স্যাম্পল রেকমেন্ডেশন গুলো অনলাইনে পাবা, গুগল করলে প্রেপ স্কলার ব্লগে সেভারাল রেকমেন্ডেশন লেটার আছে, এগুলো একটা প্রিন্ট করে জাস্ট তাদের কাছে নিয়ে যাবেন। হ্যাঁ ওকে, দ্য নেক্সট পয়েন্ট ইজ সেটা হচ্ছে সেন্ড আউট অল অফ ইউর EA/ED/REA অ্যাপ্লিকেশনস। কিছু আগে ডেডলাইন থাকে, কিছু পরে থাকে, নভেম্বরের আগে পরে থাকে, ঠিক আছে? কিছু হচ্ছে অক্টোবরের শেষের দিকে হয়, কিছু হচ্ছে নভেম্বরের শেষের দিকে হয়, কিছু হচ্ছে তোমার ডিসেম্বরের ফার্স্টের দিকে বা মিডের দিকে। সো সেন্ড আউট দোজ। এরপরে হচ্ছে কি তোমার ডোন্ট ওয়েট আনটিল দ্য লাস্ট সেকেন্ড টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশনস, যেটা আমরা অলরেডি আগে বলেছিলাম, বিকজ দেয়ার মাইট বি সামথিং দ্যাট দে ওয়ান্ট টু আস্ক ইউ, মানে কিছু একটা স্টেপ থাকতে পারে তোমার, এনিথিং, মানে জাস্ট ডোন্ট রিস্ক দ্যাট। এরপরে হচ্ছে গিয়ে সেন্ড ইন ইউর নভেম্বর স্কোরস, নভেম্বর তুমি যদি এসিটি নিয়ে থাকো সেন্ড ইন দোজ স্কোরস। এরপরে হচ্ছে গিয়ে মেক শিওর অল অফ ইউর ট্রান্সক্রিপ্টস আর আপলোডেড, মানে তুমি যদি স্পেশালি EA করে থাকো বা ED করে থাকো, মেক শিওর তোমার ট্রান্সক্রিপ্টগুলো অলরেডি আপলোড হয়ে থাকে, যেগুলো অ্যাভেলেবল আছে। এরপরে হচ্ছে রিসার্চ অন এক্সট্রা স্কলারশিপ/এইড। এরপরে হচ্ছে ফিল আউট দোজ কারণ হচ্ছে তোমার এক্সট্রা পোর্টালে থাকতে পারে। সো আই থিংক এইগুলো মোটামুটি সেলফ এক্সপ্লানেটরি, আমাদের তেমন কিছু নাই। র‍্যাপ আপ করো তাড়াতাড়ি। হ্যাঁ ওকে, এন্ড দ্য নেক্সট ওয়ান সেটা হচ্ছে কি জানুয়ারি/ডিসেম্বরের মধ্যে, অ্যারাউন্ড দ্য টাইম যে তোমার মানে সবকিছু শেষ হয়ে যায়, মানে অ্যাপ্লাই করার মধ্যে। সো সেন্ড আউট অল অফ ইউর রেগুলার ডিসিশন অ্যাপ্লিকেশনস, লুক এট অল ইউর look out for your ED/EA responses, মানে হচ্ছে গিয়ে তোমার ডিসিশন লেটার গুলো। এরপর হচ্ছে মেক শিওর your December scores are sent, and yes, basically ফেব্রুয়ারি থেকে সামার পর্যন্ত আমি একটা
একটা কুইক ফায়ারের মধ্যে রাউন্ডের মধ্যে যাই, কারণ আই হ্যাভ দিস নোটেড ডাউন। সো ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে হচ্ছে গিয়ে তোমার রেগুলার ডিসিশনের তোমার ইগুলা আসতে থাকবে, মানে কিছু কিছুগুলো আসতে থাকবে। এরপরে হচ্ছে গিয়ে তোমার তোমার এইডের কিছু ফর্ম তোমার সাবমিট করতে হতে পারে, মানে এক্সট্রা কিছু ফর্ম। এরপরে হচ্ছে গিয়ে তোমার মিডিয়ার রিপোর্টটা তোমার সাবমিট করতে হবে হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি/মার্চের দিকে, মানে ওয়েন দে আর অ্যাভেলেবল। এরপরে হচ্ছে গিয়ে ইউ মাইট ওয়ান্ট টু ভেরিফাই যে কিছু কিছু কলেজ আছে তোমার মানে মনে করো যে রেসপন্স দিতেছে না, অন্য অন্য স্টুডেন্ট পেয়ে গেছে, ফর স্পেশালি ইএ যেগুলা। আমার কেসে অ্যালবানিতে আমাকে অনেকদিন যাবত রেসপন্স দেয়, অনেক লেট রেসপন্স দিচ্ছে। সো আই চেক ইন উইথ দেম, সো ভেরিফাই ইফ ইউর কলেজ রিসিভড ইউর অ্যাপ্লিকেশনস। এরপরে হচ্ছে গিয়ে লুক আউট ফর, এরপরে এপ্রিলে হচ্ছে গিয়ে অ্যাগেন আরডির হচ্ছে গিয়ে রেসপন্সেস গুলো এক্সপেক্ট করবা। এরপর হচ্ছে গিয়ে কম্পেয়ার করবা দ্য অফার্স দ্যাট ইউ হ্যাভ অলরেডি গটেন, মানে তোমার এইড অফার গুলা। এরপরে চুজ দ্য বেস্ট অপশন দ্যাট ইউ হ্যাভ ইন এপ্রিল, মানে ইউর মানে বেস্ট ম্যাচ যেটা বলে। এরপরে হচ্ছে গিয়ে তোমার কাছে কিছু ট্যাক্স রিটার্ন গুলো আবার যেতে পারে, জাস্ট টু কনফার্ম এভরিথিং। তুমি মানে এই ইয়ারটা হ্যাঁ হঠাৎ করে একটা জিনিস মনে পড়ছে, বুঝছো, তোমাদের অনেক ক্রেডিট কার্ডের অনেক পেমেন্টের ব্যাপার আছে, বুঝছো। ক্রেডিট কার্ডের পেমেন্টটা ম্যানেজ করো, অথবা কোনো একটা কানেকশন রেডি রেখে যাতে ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারো। আমার এখন একটা ক্রেডিট কার্ড লাগবে, আমি খুঁজে পাচ্ছি এখন থেকে, বুঝছো। সো আগে থেকে এরকম কানেকশন রেডি রাখো। আচ্ছা, এই কাজটা করতে পারো যে ইবিএল কার্ড নামে একটা, ইবিএল অ্যাকোয়া কার্ড নামে একটা জিনিস আছে। ইবিএল হলো ইস্টার্ন ব্যাংক। তো ইস্টার্ন ব্যাংকের যে কোনো শাখায় যে তুমি অ্যাকোয়া কার্ড, তোমার যে জিনিসটা লাগবে, তুমি পাসপোর্ট নিয়ে যাবা, তোমার 1 কপি ছবি নিয়ে যাবা, এই দুইটা হলেই হবে। এটা নিয়ে যে বলবা যে আমার পেমেন্টে লাগবে, হ্যাঁ তোমার অ্যাকোয়া কার্ড লাগবে, তুমি সর্বোচ্চ মানে $300 পর্যন্ত মানে তুমি ওইটা দিয়ে যে কোনো টাইমে পাঠাতে পারবা। ইট কামস আ লট ইন হ্যান্ডি ইন এভরিথিং। সো একটা অ্যাকোয়া কার্ড নিয়ে মনে করে that would be like very helpful to like paying for everything. গট ইট। এরপরে হচ্ছে গিয়ে তোমার মেতে হচ্ছে গিয়ে তোমার এক্সামিনেশন ইউজুয়ালি তোমার হয়, মানে ও লেভেল মানে এ লেভেল যেটা হয় তোমার ওটা মেয়ের দিকে হয়। এপি টেস্ট যেটা এপি আই গেস কোনো স্টুডেন্ট নেই এখানে, বা আইপি টেস্টও ওইটা মেয়ে হয়। এরপরে হচ্ছে গিয়ে মেয়ের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট তোমার হচ্ছে কি যেখানে এনরোল করবা, মানে মেয়ের আগে তোমার হচ্ছে গিয়ে তোমাকে জানিয়ে দিতে হবে যে ওকে দিস ওয়ার আই এম কমিটিং। এবং যেখানে কমিট করবা না, ইউ হ্যাভ টু অলসো লেট দেম নো যে আমি তোমাদের এখানে অ্যাটেন্ড করতেছি না, ঠিক আছে। ইউ হ্যাভ টু লেট দেম নো লিগালি, ইউর বাউন্ড টু লেট দেম নো। এরপরে লাস্টে সামারে হচ্ছে কি মানে আফটার মে, সেটা হচ্ছে তোমার ফাইনাল হাই স্কুল ট্রান্সক্রিপ্ট যেটা আছে ওটা তুমি ওদেরকে পাঠাবা। এরপরে হচ্ছে গিয়ে তোমার ক্লাসেসের জন্য শুরু করবা, এন্ড ইয়া দ্যাটস ইট। লাস্টে গুলো হ্যাঁ, লাস্টে লাইক তো তুমি একটু শেষ করো, তারপর আমি লাস্টে একটা ক্লোজিং রিমার্ক দিব। ইয়া দ্যাটস ইট। আর কোনো নেই, আমার নোটস সব শেষ। আচ্ছা, তাহলে নোটস সব শেষ। তাহলে আমি লাস্টে একটা জিনিস বলে নিই। It was a story back in 2018 or 19 or 17 something like that. আমার মনে আছে যে আমি তখন হলো যে অ্যাডমিশন জার্নি মাত্র শুরু করছি। শুরু করার প্রথমেই আমি দেখলাম যে আমার আমি অ্যাকচুয়ালি যে এসএটি যখন প্যাসেজ পড়া শুরু করলাম, যে আই ওয়াজ টেকিং লট অফ টাইম। তারপর মনে করি যে অন্যান্য যে সেকশন গুলা বা অন্যান্য যে অ্যাপ্লিকেশন কম্পোনেন্ট গুলা, এগুলো যখন আমি মানে ট্রাই করতেছিলাম, তো তখন দেখলাম যে আমার অ্যাকচুয়ালি অনেক প্রচুর ল্যাকিংস আছে। তো আমি সেই টাইমে আমার মাথায় একটা চিন্তা আসলে, আমি সবসময় মানে হ্যাক খুঁজতেছিলাম যে কিভাবে এটা মানে বাইপাস করা যায়, কিভাবে এসএটি মানে মনে করো যে কিভাবে মানে হ্যাক ট্যাক করে একটা ভালো স্কোর আনা যায়, ইভেন দো লাইক আমি প্যাসেজ গুলো ঠিকভাবে পড়তে পারতেছি না, বা ইভেন দো আমি এগুলো ভালোভাবে করতে পারতেছি না, বা ইভেন দো আমি ঠিকভাবে এসে লিখতে পারি না, আমার যে পার্সোনাল কমন অ্যাপ এসে এটা আমার ভালোভাবে লিখতে পারি না, আমি কিভাবে আরেকজনকে দিয়ে লেখায় নিতে পারি। এই ধরনের চিন্তা ভাবনা আসতো শুরুতে যখন আমি করতেছিলাম। দেন দিস হ্যাপেন্ড ব্যাক ইন 2018, ওই টাইমের দিকে। তো তখন আমি মনে আছে যে স্টিল দ্য টাইম আমি লিফটে উঠতেছিলাম এক টাইমে, ওই টাইমে আমার একটা সাডেন রিয়েলাইজেশন আসলো, এটা যে ইফ আই এম নট গুড অ্যাট সামথিং, মানে আমি যদি এই এসএটি বা বলো কমন অ্যাপ এসে বলো, এগুলো যদি আমি ভালো না হই, এন্ড দেন আমি বাইপাস কোনোভাবে করে মনে করে যে আমি আরেকজনকে দিয়ে কমন অ্যাপ এসে লেখা নিলাম, বা আমি মনে করি যে এসএটি কোনোভাবে ট্রিক করে কিনবো, কোনোভাবে করে একটা স্কোর বানাই নিলাম, এন্ড দেন এইটা করে আমি যখন একটা ইউনিভার্সিটিতে পাবো, what will then happen? ঠিক আছে, you will not be able to thrive. হ্যাঁ, তুমি থ্রাইভ তো করতে পারবাই না, প্লাস হলো তুমি নিজের মধ্যে লো ফিল করবা। এটাকে বলে ওই যে ইম্পোস্টার সিনড্রোম নামে একটা জিনিস আছে, যেটা যদি ধরা খেয়ে যায়, যদি ধরা খেয়ে যায়, প্লাস হলো যে তোমার নিজের স্কিল গুলো বাড়বে না। তুমি চিন্তা করো যে আমি যদি এসএটির জন্য যদি পড়াশোনা না করে, আমি বা মনে করি এস এর জন্য আমি আমার রাইটিংটা যদি আমি ঠিকভাবে না করে আরেকজনকে বাইপাস করে আমি লেখাই নিলাম, এরপর কি হলো? আমি জীবনে লিখতেই পারলাম না। at the point আমি যখন এই জিনিসটা রিয়েলাইজ করছি, দ্যাট ইজ দ্য মোমেন্ট আমি অ্যাকচুয়ালি সবকিছু বাদ দিছি, কোনো ট্রিক খুঁজে না, কোনো খুঁজে নাই। আমি রিডিং এসএটি প্যাসেজ পড়তে পারি না, তাহলে আমার কি করতে হবে? আমার প্রচুর পড়তে হবে। আই ডিড দ্যাট। আমি এত মানে আই রেড মোর দ্যান 100 বুকস, মানে ফিকশন, নন ফিকশন থেকে শুরু করে
প্লাস অনলাইন পোর্টালস, অনলাইন নিউজ পেপার, নিউ ইয়র্কার, আটলান্টিক, TETW.org, এমন কোন নিউজ পেপার নাই যে আমি মানে বিখ্যাত নিউজ পেপার নাই আমি পড়ি নাই। তো এগুলো থেকে শুরু করে আস্তে আস্তে ওই যে বিল্ড আপ, মানে তোমার নলেজ বিল্ড আপ করা, এটা সব জায়গায় হেল্প করে। এখন মনে করো যে আমি এই যে অনলাইনে যত রাইট আপ করি, এই যে এইসব আমি কিন্তু এত ফ্লুয়েন্টলি করতে পারতাম না যদি আমি ওই যে বাইপাস করে চলে যেতাম এসএটি। আবার সেম থিং, এখন দেখো যে আমি যদি এসে গুলার ক্ষেত্রে আমি যদি আরেকজনকে দিয়ে লেখা নিতাম, ওই যে অনলাইনে যে রাইটিং গুলা বা আমার পার্সোনাল যে রাইটিং স্কিল বা পার্সোনাল আমি যে এখন ইপিটি দিতে গেলাম যে আমার এত সহজে হয়ে গেল, বা অন্য যে কোনো জায়গায় ইউল নট বি এবল টু থ্রাইভ, মানে ওই যে ওই জিনিসটা থেকে যাবে, নিজের জড়তা কাটবে না। নিজে যদি ইংলিশে ভালোভাবে কথা না বলতে পারো, এটা মানে অ্যাশেমড হওয়ার কিছু নাই, এটা লাইক তোমার ইংলিশ তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা ভেরি ন্যাচারাল। তো এটা যদি না হইতে পারো, তুমি যদি নিজেকে ঠিক না করে বাইপাস করে মানে কোনোভাবে যদি ইপিটি পাস করে ফেলে তাহলে হলো যে আমার হয়ে গেল, এইভাবে না। তুমি যদি ইংলিশ স্পিকিং ভালো না হও, ইমপ্রুভ ইট। একজনের সাথে কথা বলো, ওই যে হার্ড ওয়ে যেগুলো আছে, যে ফ্রেন্ডদের সাথে কথা বলা, কনভারসেশন করা, ওই যে মানে এম্বারাসড আরেকজনের সাথে কথা বলা, অনলাইন ফোরাম ট্রাই করা, কনভারসেশন করা, এই জিনিসগুলো আস্তে আস্তে ট্রাই করতে হবে। সো এই যে তোমরা যে এই যে মানে প্রত্যেকটা স্টেপ এখন এসএটি শুরু করবা বা অন্য নেই করবা, এখন দেখবা যে তোমরা মোস্ট অফ দা পিপল, এটা যে সত্যি কথা, যেটা সবাই 1500 পাবা না, মোস্ট অফ দা পিপল মানে একটা ব্যাড স্কোর পাবা। এন্ড যেটা হবে যে তারপর তোমার নিজের মধ্যে যখন এসএটি প্যাসেজ পড়তে যাবা, দেখবা যে টাইম শেষ হয়ে যাচ্ছে, তোমার প্যাসেজ শেষ হচ্ছে না। বেশিরভাগ বাংলা মিডিয়ামের ক্ষেত্রে এটা হবে। তো তোমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তুমি যদি ওইটার জন্য ওইভাবে প্রিপেয়ার্ড না হও, তাহলে হলো যে টেক ইউর টাইম, মানে গ্যাপ ইয়ার নিয়ে কোনো সমস্যা নাই। লাইক লুক এট মাইসেলফ, মানে আমি জানি যে এই ইয়ার স্পেশালি মানে মোর দ্যান লাইক 10 to 20 পিপল গট ইনটু টপ কলেজেস উইথ 2+ গ্যাপ ইয়ার্স। ওকে, টেক ইউর টাইম, টেক গ্যাপ ইয়ার্স, দের ইজ নো হারি, ঠিক আছে? লাইফ অনেক বিগ, একটা দুটো গ্যাপ ইয়ারের কাছে কিছু হয় না, বাট ইন দ্য মিন টাইম তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো যে আমি আমার উপর সেলফ কন্ট্রোল আছে, আমি যদি গ্যাপ ইয়ারটা নেই, দেন আই ক্যান ইমপ্রুভ অন দিস। আমি এখন মনে করি যে এসএটি আমার প্যাসেজ পড়তে, ইভেন বিলিভ আমার ফার্স্ট টাইম যখন এটা আমার বলতে কোনো মানে শেম নাই যে ফার্স্ট টাইম যখন আমরা এসএটি পড়ি, আমার সব পুরো প্যাসেজটা একটা ছোট প্যাসেজ, মানে ওটা কি বলে যে প্যাসেজটা পড়তে তোমাদের 8 মিনিট লাগে, আমার পুরো প্যাসেজটা পড়তে 8 মিনিট লাগে না, এখন 6 মিনিট বা 4 মিনিটে পড়ে ফেলে অনেকে, আমার পুরো প্যাসেজটা পড়তে আধা ঘন্টা লাগছে। কারণ আমি প্রত্যেকটা ওয়ার্ডে আমি মিনিং বুঝতেছিলাম যে আমি কিভাবে পড়বো এই প্যাসেজটা। এই যে প্রথমবার যখন আমি প্যাসেজ পড়ি ব্যাক ইন 2017, তো ওই টাইমে সো এট দ্য ওই 30 মিনিটস থেকে কিভাবে 4 মিনিটস ডাউন টু 4 মিনিটস আনা যায়, তো এটার জন্য ওয়ার্ক থ্রু করতে হবে, যে ট্রিক খুঁজলে যে কিভাবে যে না আগে কোশ্চেন দেখবো, বা অনেক বাইপাস করার অনেক মেথড আছে, বাট ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। ইউ ওয়ান্ট টু বি মানে যদি ও একটা ভালো ইউনিভার্সিটিতে পাইতে চাও, ইউ ওয়ান্ট টু বি লাইক কি বলে যে ওইটা যোগ্য হওয়ার তোমার দরকার আছে। সো এটা নিজের উপর নিজের রিয়েলাইজেশনে আনে, এন্ড দেন বি প্রিপেয়ার্ড, টেক ইউর টাইম ইফ নেসেসারি, বাট যদি তোমার ডিটারমিনেশন লাইক স্ট্রং থাকে, তাহলে হলো যে ইউ ক্যান ডু ইট। ওকে, এক্স্যাক্টলি, and that was what I had to say. Okay, just so thank you guys all for coming. আমরা হচ্ছে কি আজকে আনফরচুনেটলি কোশ্চেন্স নিতে পারতেছি না, অ্যাজ আমাদের বেসিক্যালি টাইম শেষ আজকের জন্য। সো ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোশ্চেন্স, আমার সাজেশন থাকবে যে জয়েন আওয়ার ডিসকর্ড সার্ভার, ওইখানে হচ্ছে কি তোমরা কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারো। আর যারা মেসেঞ্জার চ্যাটে আসো ওরা তো মানে আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারবেই। So yeah, that's basically that. And recording of this session will be uploaded to YouTube, and তোমরা হচ্ছে কি Discord এবং Messenger এর দুই জায়গায় হচ্ছে কি এটা পেয়ে যাবা। So I will make so the chat is open again. So thank you guys all for coming. It was a pleasure having you guys. এখনো লিটারালি রাত 1টা বাজে, তো এখনো তোমরা 130 জনের মতো আসছো। It's amazing যে তোমরা আসছো। At the peak point we had 190 people. So thank you guys all for coming. So yeah, take care. Bye bye. Bye. Good night. Okay. End করে কই দাঁড়াও এক সেকেন্ড ভাই। Okay, and